বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা হয় যে সব ডিপার্টমেন্টেরই আসলে অল্প হোক বেশি হোক প্রোগ্রামিং স্কিল দরকার হয়, বিকজ আমরা আলটিমেটলি সবকিছু তো আসলে সফটওয়্যারই। লাস্ট ইয়ারে ফাইনাল ইয়ারে আমি অ্যাকচুয়ালি বুয়েটে যখন আসি তখন একটা প্রোগ্রাম বা কম্পিটিশনের সাথে ইন্ট্রোডিউস হয়, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ম্যাথমেটিক্স অলিম্পিয়াড। এটা অ্যাকচুয়ালি ন্যাশন ওয়াইড হতো এবং ঢাকা ইউনিভার্সিটির মুজিবুর রহমান ফাউন্ডেশনের আন্ডারে এটা আসলে আহ, আহ, করা হতো বা অ্যারেঞ্জ করা হতো। সো ওই ম্যাথ অলিম্পিয়াড কন্টেস্টটা প্রতি আমার অ্যাকচুয়ালি অনেক বেশি ঝোঁক ছিল এবং পুরা বছর ওয়েট করতাম যে কখন এই কন্টেস্টটা আসবে এবং আমি আসলে পার্টিসিপেট করব। প্রবলেম সলভিং এর প্রতি ইন্টারেস্টটা আসলে এই ম্যাথের প্রতি ইন্টারেস্টটা থেকেই আসা। সো তখন আসলে বিশেষ করে বুয়েটিয়ান অনেকজনের সাথে পরিচিত হই, যারা আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে রিলেটেড এবং তারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছিল। সো তখন থেকে আসলে সিএসসি র প্রতি একটা ইন্টারেস্ট জাগে। একটা খুবই ফ্যাসিনেটিং জিনিস আমি ফেস করি এই সময়, যে অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডের নলেজ যদি আমি গ্যাদার করতে চাই বা কাজ যদি আমি করতে চাই, আমাকে অনসাইট যে প্র্যাকটিক্যালি ওই কাজটা করতে হয় এবং ওই রিলেটেড রিসোর্স গুলা, লার্নিং ম্যাটেরিয়াল গুলা খুবই লিমিটেড এবং রেডি অ্যাট হ্যান্ড না। বাট সিএসসি বা কম্পিউটার সায়েন্স এমন একটা ফিল্ড, আমার কাছে জাস্ট একটা ল্যাপটপ লাগবে বা আমার কাছে একটা জাস্ট ইন্টারনেট কানেকশন ওয়ালা কম্পিউটার লাগবে, এন্ড দ্যাটস ইট। আমি আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, যে কোনো থিওরিটিক্যাল কন্টেন্ট আমি শিখতে পারি, যে কোনো বই আমি অনলাইন থেকে নামায় পড়তে পারি। কোভিডের টাইমটাতে লিড কোড আর হ্যাকার র্যাঙ্কে ঢুকে প্রবলেম সলভিং স্টার্ট করি জাস্ট ফর ফান। আমার কোনো ওখানে জব নিব বা আমি যে ওখানে ক্যারিয়ার ক্যারিয়ার গড়বো ঠিক আছে, বাট জব নিব, জবের জন্য যে আসলে এটা দরকার হয় এটা আমি তখন জানতাম না। ফার্স্ট জবের জন্য অ্যাপ্লাইও করি নাই। সো লিঙ্কডইনে জাস্ট নিজের কাজগুলো শেয়ার করতাম অ্যান্ড গট কমিউনিকেটেড বাই অ্যানাদার কোম্পানি। একটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে প্রবলেম সলভিংটা আমি অ্যাজ এ ফান স্টার্ট করছিলাম শুরুর দিকে, বাট প্রবলেম সলভিং করতে করতে যখন আমি অ্যাকচুয়ালি আমার ফার্স্ট জবে যাব বা ওই ট্রেনিংটা করতেছিলাম, লাইক ওই যে টেস্টিং এর সাথে সাথে, সো ওই ট্রেনিংটার সময় অ্যাকচুয়ালি আই গট টু নো যে মানে ইন্টারভিউ গুলোতে আসলে প্রবলেম সলভিং এর দরকার হয়। সো তখন অ্যাকচুয়ালি আই ফিল ভেরি ফর্চুনেট যে আসলে আমি প্রবলেম সলভিংটা অনেক আগেই স্টার্ট করছিলাম। যদি আমি প্রবলেম সলভিংটা মধ্যে আমার ইন্টারেস্ট খুঁজে না পেতাম এবং প্রবলেম সলভিংটা ততদিনে স্টার্ট না করতাম, আমার কিন্তু ক্যারিয়ার শুরু করতে আরো লেট হতো। সো ডেফিনেটলি প্রবলেম সলভিং ওয়াজ ওয়ান অফ মাই বিগেস্ট সাপোর্ট টু গেট মাই ফার্স্ট জব। করব যে ভাই কিন্তু নন সিএসি, সো নন সিএসি থেকে এই সিএসিতে কেরিয়ার গড়ার ক্ষেত্রেও প্রবলেম সলভিং অনেক বেশি হেল্প করতেছে। সো অনেকে আমাকে গাইডলাইন খুঁজো যে আমি নন সিএসি বাট আমি চাচ্ছি সফটওয়্যার ফার্মে জব করতে। আমি এতদিন জবাব দিতে পারতাম না কারণ আমার নিজেরও নলেজ ছিল না, বাট এখন বলতে পারবো যে স্টিল প্রবলেম সলভিং করো এবং ডিফারেন্ট ট্যাগে কাজ করার ট্রাই করো, অপরচুনিটি খুঁজো, ইনশাল্লাহ হয়ে যাবে। কোম্পানিগুলো যখন হায়ার করে তখন অ্যাকচুয়ালি আপনি ডটনেটে কত ভালো সেটার চেয়ে বেশি ফোকাস করে আপনি আসলে প্রবলেম সলভিং এ কত ভালো, এবং আপনার সিস্টেম ডিজাইন, প্রবলেম সলভিং, আপনার ক্রিয়েটিভিটি স্কিল, এই স্কিল গুলো আছে কিনা। প্রবলেম সলভিং এর আসলে মানে এটা কখনো শেখার শেষ নাই, মানে এটা আসলে আপনি কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যাবেন, প্র্যাকটিস করতে করতে আপনি জাস্ট গ্রো করবেন। বাট প্রবলেম সলভিং এমন একটা জিনিস যে এইটার কোনো কমপ্লিট লাইন না। আমি একটা একটা মানে একটা বই পড়ে দিলাম, বই পড়লে আমি প্রবলেম সলভিং এর নলেজ আমার শেখা শেষ হয়ে গেল, ব্যাপারটা তা। আমি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হতাম বা আমাকে এখন যদি অপশন দেওয়া হতো যে তুমি সামিন তুমি যাও গিয়ে সিএসসি তে তোমার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করো বা সেকেন্ড বিএসসি ডিগ্রি নাও, আমি যেটা করতাম, আমি যখন প্রথম প্রবলেম সলভিং এ তো অবভিয়াসলি আমার কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হবে। সো আমি প্রথম যখন ল্যাঙ্গুয়েজটা শিখতাম তখন থেকে আসলে প্রবলেম সলভিংটা স্টার্ট করি। ইন্টারভিউতে ইউজুয়ালি যেটা হয় যে ইজি বা মিডিয়াম এই টাইপের প্রবলেম গুলোর প্রতি ওরা বেশি ফোকাস করে, বিকজ ইন্টারভিউ এর টাইম টাইমটা লিমিটেড থাকে। সো ওই লিমিটেড টাইমের মধ্যে যদি আসলে একজন ইন্টারভিউকে মানে একজন এক্সামিনিকে হার্ড একটা প্রবলেম দেয়, তখন আসলে তাকে একটা হার্ড প্রবলেম দিয়ে ওই লিমিটেড টাইমের মধ্যে কমপ্লিটলি জাজ করা আসলে পসিবল হয় না। অ্যাকচুয়ালি ইন্টারভিউয়াররা কমন প্রবলেম দেয় কেন? ইন্টারভিউয়াররা তো চাইলে খুব আনকমন একটা প্রবলেম দিয়ে দেখতে পারতো যে আপনি আসলে আপনার ব্রেন কেমন কাজ করে, যে টপ মেধাবীদেরকে তারা এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। ইন্টারভিউরা কমন প্রবলেম দেয় এই কারণে, কারণ অ্যাকচুয়ালি যারা কমন প্রবলেম গুলা পারে তারা প্রবলেম সলভিংটা রেগুলার প্র্যাকটিস করছে, এবং যারা কমন প্রবলেম পারে তারা আসলে আনকমন প্রবলেম অ্যাটেম্প করতে পারবে। আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। আপনারা সবাই জানেন যে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি যেখানে হচ্ছে যে গিয়ে বাংলাদেশের বিগ টেকের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তাদের জব ইন্টারভিউ এক্সপিরিয়েন্স
জব কালচার সম্পর্কে শেয়ার করতেছে এবং সেই সিরিজ সেই সিরিজের আজকে হচ্ছে চতুর্থ পর্ব, যেখানে আমাদের গেস্ট হচ্ছেন সাতমান ভাই। উনি হচ্ছেন বর্তমানে অপটিমাইজটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, আর উনি ওনার কেরিয়ার শুরু করছিলেন গেম ডেভেলপার হিসেবে। তারপর হচ্ছে তিনি টাইগার এটিতে জয়েন করছিলেন, আর বর্তমানে তিনি অপটিমাইজটিতে আছেন। তিনি হচ্ছে বুয়েট থেকে নেভাল আর্কিটেকচার এবং মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করছেন, এবং আজকে তিনি শেয়ার করবেন যে কিভাবে তিনি এই টেক ফিল্ডে তার যাত্রাটা শুরু করছেন, কিভাবে ইন্টারভিউ দিচ্ছেন, এবং কিভাবে আমাদের বিগিনাররা এই ইন্টারভিউগুলোর জন্য প্রিপারেশন নিতে পারে। সো সাতমান ভাই, ওয়েলকাম টু সিপিএস একাডেমি। Thank you so much, Bhai, for inviting me, and it's really nice to join with you. আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই, আমরা ডিরেক্ট কোয়েশ্চেনগুলোতেই চলে যাই যে ইউনিভার্সিটি লাইফ শুরু করার আগে আপনি কিরকম একজন স্টুডেন্ট ছিলেন? রেজাল্টের দিক থেকে অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট ছিলাম, বিকজ কলেজে নটরডেমে ছিল এবং আলহামদুলিল্লাহ আমার এসএসসি আর এইচএসসি দুইটাতেই গোল্ডেন জিপিএ 5 ছিল। অ্যান্ড এরপর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে থাকি। সো আলহামদুলিল্লাহ যেখানে মোটামুটি যেসব জায়গায় অ্যাডমিশন এক্সামে পার্টিসিপেট করেছিলাম সবগুলাতেই চান্স পেয়েছিলাম। ফাইনালি বুয়েটে জয়েন করার ডিসিশন নেই। অ্যান্ড যেহেতু আমার আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেই বেশি পছন্দ ছিল, সো আমি আসলে অ্যাডমিশনের শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং বেসড প্রিপারেশনটাই নিচ্ছিলাম। ইভেন ঢাকা ইউনিভার্সিটির জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আসলে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি গুলার প্রতি আমার ইন্টারেস্ট বেশি ছিল এবং প্রিপারেশনটা আসলে ওইভাবেই ছিল। সো আলহামদুলিল্লাহ বুয়েটে চান্স পাই অ্যান্ড বুয়েটে জয়েন করি, পড়াশোনা স্টার্ট করি। মাশাআল্লাহ। তারপর হচ্ছে যে গিয়ে বুয়েটে জয়েন করছিলেন সিএসসিতে, সরি নেভাল আর্কিটেকচার ওইদিকে ছিলেন। সো প্রোগ্রামিং দিকে ঝোঁকটা কিভাবে আসলো আপনার? এই জার্নিটা এবং এই সুইচ করাটা আসলে একটু ইন্টারেস্টিং। লাইক বুয়েটে যেটা হয় বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা হয় যে সব ডিপার্টমেন্টেরই আসলে অল্প হোক বেশি হোক প্রোগ্রামিং স্কিল দরকার হয়, বিকজ আমরা আলটিমেটলি সবকিছু তো আসলে সফটওয়্যারই। নেভাল আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিং এর বেসিক যেই বেসিক যেই টাস্ক সেটা হচ্ছে শিপ ডিজাইন করা, এবং শিপ ডিজাইনের পর সেই শিপটা আসলে আমরা এফেক্টিভলি অপটিমাইজড ওয়েতে কম রিসোর্সে ডিজাইন করতে পারছি কিনা সেই মেজারমেন্ট গুলা, সেই এক্সপেরিমেন্ট গুলা করা। সো এগুলো তো আলটিমেটলি আমরা সফটওয়্যার দিয়েই করি, এবং এই সফটওয়্যার গুলাতে আমাদের কাস্টমাইজ ফিচার বা কাস্টমাইজ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ওটাতে অ্যাড করার জন্য আমাদের আসলে কাস্টমাইজ কোড লিখতে হয়। সো আলটিমেটলি সব ডিপার্টমেন্টেই কোডিং কিছু কোর্স থাকে, বুয়েটেও ছিল। সো আমাদের মোস্ট প্রবাবলি ফোরট্রান এবং C++ এই দুইটা কোর্স প্রোভাইড করা হতো আমাদের ডিপার্টমেন্ট থেকে। সো ডিপার্টমেন্টে যখন ছিলাম তখন কোডিং এর সাথে ইন্ট্রোডিউসড হই, এমন না যে আসলে বুয়েটে আসার শুরু থেকেই কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রোগ্রামিং এর সাথে ইন্ট্রোডিউস হয়ে গেছিলাম, ব্যাপারটা এমন না। বাট লাস্ট ইয়ারে ফাইনাল ইয়ারে আমি অ্যাকচুয়ালি বুয়েটে যখন আসি তখন একটা প্রোগ্রাম বা কম্পিটিশনের সাথে ইন্ট্রোডিউস হয়, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ম্যাথমেটিক্স অলিম্পিয়াড। এটা অ্যাকচুয়ালি ন্যাশন ওয়াইড হতো এবং ঢাকা ইউনিভার্সিটির মুজিবুর রহমান ফাউন্ডেশনের আন্ডারে এটা আসলে করা হতো বা অ্যারেঞ্জ করা হতো। সো ওই ম্যাথ ম্যাথ অলিম্পিয়াড কন্টেস্টটা প্রতি আমার অ্যাকচুয়ালি অনেক বেশি ঝোঁক ছিল, এবং পুরা বছর ওয়েট করতাম যে কখন এই কন্টেস্টটা আসবে এবং আমি আসলে পার্টিসিপেট করব। সো থার্ড ইয়ারে করি, বাট থার্ড ইয়ারে আসলে কোনো প্রাইজ পাই নাই। বাট যখন ফোর্থ ইয়ারে পার্টিসিপেট করি তখন ঢাকা রিজিওনাল রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল রাউন্ডেও ওয়ান অফ দ্য টপ 10 চ্যাম্পিয়ন্স হই। সো মানে ওই প্রোগ্রামে আমি দেখলাম যে বুয়েট থেকেও যারা পার্টিসিপেট করেছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম নন বুয়েটিয়ান যারা পার্টিসিপেট করেছিলেন তাদের একটা বড় অংশ পিওর ম্যাথস এর ছিল এবং পিওর ম্যাথস এর বাইরে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ছিল, এবং কম্পিউটার সায়েন্সের সাথে ম্যাথমেটিক্স এর অনেক একটা স্ট্রং কানেকশন এক্সিস্ট করে। সো প্রবলেম সলভিং এর প্রতি ইন্টারেস্টটা আসলে এই ম্যাথের প্রতি ইন্টারেস্টটা থেকেই আসা। সো তখন আসলে বিশেষ করে বুয়েটিয়ান অনেকজনের সাথে পরিচিত হই যারা আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে রিলেটেড এবং তারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের ছিল। সো তখন থেকে আসলে সিএসসির প্রতি একটা ইন্টারেস্ট জাগে। এরপর অ্যাকচুয়ালি আমার মেইন ফোকাস ছিল, আসলে আমার রেজাল্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ বুয়েটে, এবং বুয়েটে যখন ছিলাম তখনও টার্গেট এটাই ছিল যে একাডেমিয়াতে জয়েন করবো। সো জাস্ট পাশ করবো, পিএইচডি তে চলে যাব এবং পিএইচডি থেকে একাডেমিয়াতে জয়েন করে ফেলবো। সো পিএইচডির জন্য অ্যাপ্লাই করি, আলহামদুলিল্লাহ ফান্ডেড অপরচুনিটি পাই। বাট তখন একদম কোভিড এর পিক
টাইমটা ছিল 2020-21 ওই সময়টা। তো তখন আসলে ফ্যামিলি ছেড়ে যাওয়া এবং ফ্যামিলির একটা ক্রাইসিস মোমেন্টে পসিবল হয় নাই সেটা পার্সিউ করা। বাট যে প্রফেসরের সাথে কাজ করতাম, আলহামদুলিল্লাহ হি ওয়াজ এ ভেরি এক্সিলেন্ট ইন টার্মস অফ গাইডিং অ্যান্ড মেন্টর, গিভিং মি মেন্টরশিপ। সো ওনার সাথে অ্যাকচুয়ালি এআই বেসড কাজগুলো করতাম। সো আমি বাংলাদেশ থেকে আসলে ওনার সাথে কাজ করা স্টার্ট করছিলাম। অ্যান্ড ওনার সাথে কাজ করতে করতে আমি আসলে কমপ্লিটলি কম্পিউটার সায়েন্স রিলেটেড স্টাফের সাথে ইনভলভ হয়ে যাই। সো ওনার সাথে কাজ করতে করতে ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজটা শিখি সেটা আসলে পাইথন, মানে বুয়েটের একাডেমিক কোর্সের বাইরে, এবং ডিপ লার্নিং নিয়ে কাজ করা স্টার্ট করি। যদিও পিএইচডিটা পার্সিউ করা হয় নাই, বাট আমি আসলে মোটামুটি তখন ফাইনালাইজ করে ফেলছিলাম যে না, এইটাই হবে আমার ক্যারিয়ার পাথ। সো তখন কোভিড এর মাঝখানে তখন তো আসলে জব অপরচুনিটিস খুব একটা বেশি ছিল না। আর নেভাল আর্কিটেকচারের জব অপরচুনিটিস তো আসলে অনেকটা কনসাইজ অন্যান্য ফিল্ডের চেয়ে, এবং যেহেতু এটা একটা খুবই স্পেশালাইজড ফিল্ড, এবং এই ফিল্ডটা আসলে কমপ্লিটলি রিমোট না, একদম অন সাইট ফিল্ড। আপনাকে বিভিন্ন শিপইয়ার্ডে অন সাইটে বা বিভিন্ন ডিজাইন হাউসে অন সাইটে গিয়ে কাজ করতে হয়। সো কোভিড এর মধ্যে আসলে ওই জব অপরচুনিটি গুলো খুবই শ্রিঙ্ক করে গেছিল। তো তখন মানে আমার কাছে একটা জিনিস খুবই ফ্যাসিনেটিং লাগছিল যে কোভিড এর সময় নেভাল আর্কিটেকচার ফিল্ডের জব অপরচুনিটি অনেক শ্রিঙ্ক করে যায়, যেহেতু এই জবের ফিল্ডটাই অ্যাকচুয়ালি অনসাইট জব। ওই সময় অ্যাকচুয়ালি আমি বাসায় ছিলাম, এন্ড বাসায় বসে বসে জাস্ট আমার কাছে একটা ল্যাপটপ ছিল, এন্ড ল্যাপটপে আমি আসলে ব্রাউজ করতাম। সো একটা খুবই ফ্যাসিনেটিং জিনিস আমি ফেস করি এই সময়, যে অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডের নলেজ যদি আমি গ্যাদার করতে চাই বা কাজ যদি আমি করতে চাই, আমাকে অনসাইট যে প্র্যাকটিক্যালি ওই কাজটা করতে হয়, এবং ওই রিলেটেড রিসোর্স গুলা, লার্নিং ম্যাটেরিয়াল গুলা খুবই লিমিটেড এবং রেডি অ্যাট হ্যান্ড না। বাট সিএসসি বা কম্পিউটার সায়েন্স এমন একটা ফিল্ড, আমার কাছে জাস্ট একটা ল্যাপটপ লাগবে, তো আমার কাছে একটা জাস্ট ইন্টারনেট কানেকশন ওয়ালা কম্পিউটার লাগবে, এন্ড দ্যাটস ইট। আমি আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, যে কোনো থিওরিটিক্যাল কন্টেন্ট আমি শিখতে পারি, যে কোনো বই আমি অনলাইন থেকে নামায় পড়তে পারি। সো আমি অ্যাকচুয়ালি স্টার্ট করি থিওরিটিক্যাল কিছু কোর্স দিয়ে, লাইক এমআইটির ওপেন কোর্স ওয়ারের কিছু থিওরিটিক্যাল কোর্স ওরা প্রোভাইড করে। ডিএসএ, মেইনলি ডিএসএ দিয়ে স্টার্ট করি, অ্যালগোরিদম এন্ড ডেটা স্ট্রাকচার, এবং অ্যালগোরিদম এন্ড ডেটা স্ট্রাকচারের একটা টেক্সট বুক খুবই ফলো করা হয়, কোরম্যানের, আই গেস। সো ওই বইটাও নামিয়েছিলাম। সো ওই বইটা নামানোর পর থিওরিটিক্যাল কন্টেন্ট গুলো পড়তাম, এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করতাম, এরপর ডেটাবেজ এর কোর্স করি, এবং বাসায় বসে বসে নিজে নিজেই করে দিলাম। সো করতে করতে থিওরিটিক্যাল জিনিসগুলো করার পর আমার কাছে আসলে তখন আমি, যেহেতু অলরেডি আমি প্রবলেম সলভিং জিনিসটা কি জানতাম। আচ্ছা, আপনি বলছেন যে ম্যাথ অলিম্পিয়াড টাইপের একটা জিনিস ছিল যেটা ভার্সিটি লাইফের, মানে ভার্সিটি স্টুডেন্টের জন্য। রাইট রাইট। এটা সম্পর্কে আমি নিজেও জানি না, কারণ হয়েছে কি আমিও চাচ্ছিলাম যে এরকম একটা অপরচুনিটি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য থাকলে ভালো হইতো, বাট আছে যে জানতাম না। সো এখানে এখানে কিভাবে পার্টিসিপেট করতেন? এটা অ্যাকচুয়ালি ওরা যেটা করতো, ওরা ইউনিভার্সিটি গুলোর কাছে অ্যাপ্রোচ করতো, স্পেশালি ইউনিভার্সিটি গুলার ম্যাথ ডিপার্টমেন্টের কাছে ওরা অ্যাপ্রোচ করে, নিজে থেকে অ্যাপ্রোচ করে, এবং এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয় অলরেডি যেটা আমি মেনশন করলাম, যে ঢাকা ইউনিভার্সিটির মুজিবুর রহমান ফাউন্ডেশনের আন্ডারে। সো ওনার একটা ফাউন্ডেশন আছে, মুজিবুর রহমান স্যার যিনি ছিলেন, ওনার ফাউন্ডেশনের আন্ডারে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে, এবং প্রতি বছর করা হয়, এবং প্রতি বছর খুব সম্ভবত এই উইন্টার পিরিয়ড গুলাতে, নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে অ্যারেঞ্জ করা হতো। এবং আমি যেই বছর পার্টিসিপেট করি ওটা হচ্ছে 10th টাইম, 10th আন্ডার গ্রাজুয়েট ন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড ছিল 2018-তে। সো 2024-এ আই গেস ওরা আসলে আরো 4-5টা অ্যারেঞ্জ করে ফেলছে। সো যারা ইন্টারেস্টেড, আমি অবভিয়াসলি এনকারেজ করবো ওনাদের সাথে কমিউনিকেট করতে, বা আপনি যদি গুগলে সার্চ দেন ওনাদের ওয়েবসাইট আছে, ওনাদের ওয়েবসাইট থেকেও ডিটেইল ওদের কারিকুলাম গুলো পেয়ে যাবেন। আপনি আমাকে লিংকটা দিয়ে দেন, আমি তাহলে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, পলাবেন পেয়ে যাবে। আর এখানে ম্যাথগুলো কি ওই ইউনিভার্সিটি লেভেলের নাকি ওইটা মানে কাইন্ড অফ প্রবলেম সলভিং টাইপের ম্যাথের আইডিয়া? ম্যাথগুলো অ্যাকচুয়ালি অলিম্পিয়াড লেভেলের। সো ইউনিভার্সিটি লেভেলের অ্যাকচুয়ালি ম্যাথগুলো আমরা যেটা করি সেটা তো আসলে খুবই টেক্সট বুক ম্যাথ, এবং আমরা আমাদের একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, ওটাকে সলভ করতে হয়, বা কোনো কিছুর একটা ইন্টিগ্রেশন বের করতে হয়, বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের কোনো একটা প্রবলেম করতে হয়, বাট ওগুলো অ্যাকচুয়ালি অলিম্পিয়াড লেভেলে। সো অলিম্পিয়াডের প্রবলেম যেমন হয়, একটা থিংকিং প্রসেসের ভেতর দিয়ে গিয়ে সলিউশনটা বের করতে হয়, দ্যাট মিন্স প্রবলেম সলভিং স্কিলটা এখানে বেড়ে যায়, থিংকিং স্কিলটা বাড়ে।
প্রবলেম সলভিং স্কিল এট দ্য সেম টাইম ইওর ক্রিয়েটিভিটি, এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি এখানে দরকার হয়। আর এই দুইটা জিনিস কম্পিটিটিভ প্রোগ্রামিংও দরকার হয়। সো অলরেডি ডেফিনেটলি প্রিপারেশনটা হয়ে গেছে ওখান থেকে, অলিম্পিয়াড থেকে হয়ে গেছে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রিপারেশনটা। আই অ্যাকচুয়ালি এগ্রি টু দ্যাট। এবং ওইটা থেকে অ্যাকচুয়ালি শুধুমাত্র যে প্রিপারেশনটা হয়েছে তা না, ওইটা থেকে অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্টটাও গ্রো করছে, যে এত মজার একটা জিনিস আমি ওখানে ফান ফিল করতেছি, তো ডেফিনেটলি আমি এখানেও আই উইল ফিল দ্য ফান। অ্যান্ড আমি তখন আসলে ওই কোভিড এর টাইমটাতে লিড কোড আর হ্যাকার র্যাঙ্কে ঢুকে প্রবলেম সলভিং স্টার্ট করি জাস্ট ফর ফান। আমার কোনো ওখানে জব নিব বা আমি যে ওখানে ক্যারিয়ার গড়বো ঠিক আছে, বাট জব নিব, জবের জন্য যে আসলে এটা দরকার হয় এটা আমি তখন জানতাম না। জাস্ট দেখছিলাম যে লিড কোড আর হ্যাকার র্যাঙ্ক দিয়ে স্টার্ট করছি। সো হ্যাকার র্যাঙ্কের সুবিধাটা ছিল ওখানে অটো কমপ্লিট ফিচারটা মানে ফ্রি, আর লিড কোডের অটো কমপ্লিট ফিচারটা ফ্রি না, ওটা প্রিমিয়ামে ওরা প্রোভাইড করে। সো হ্যাকার র্যাঙ্কে জাস্ট তখন ল্যাঙ্গুয়েজ পাইথন পারতাম, আর জাস্ট ঘাটাঘাটি করতেছিলাম, ঘাটাঘাটি করতে করতে প্রবলেম সলভিং স্টার্ট করি। এটা 2020-এর লাস্টের দিকের কথা বলতেছি। আর সি শার্প স্টার্ট করি। সো সি শার্প স্টার্ট করার পিছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। সো আমাদের বুয়েটিয়ার কমিউনিটির মধ্যে বেশ কয়েকটা গেম ডেভেলপার স্টুডিও আছে যারা আসলে, এবং মানে ওই স্টুডিও আচ্ছা গুলোর ভাই, ফাউন্ডার একটু স্যার ইন্টারাপ্ট করব, এই স্টোরিটা আই থিঙ্ক আরো ইন্টারেস্টিং হবে। সো আমরা আরেকটু পরে যাই। এর আগে আরেকটা ওকে টপিক ওকে আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং মানে কি, মানে যখন হ্যাকার র্যাঙ্কে প্র্যাকটিস করছেন বাট কোড ফোর্সেসে কি প্র্যাকটিস করা হয়েছিল বা ওই টাইপের না কিছু, ওইবার কিছু ছিল না? না দ্যাট মিনস আপনি হচ্ছে ইনিশিয়ালি ম্যাথ অলিম্পিয়াডটা করছিলেন, দেন হচ্ছে হ্যাকার র্যাঙ্কে প্র্যাকটিস করছেন, এর হ্যাকার র্যাঙ্ক বাইরে আর লিড কোড। লিড কোড, তারপরে হচ্ছে যে গিয়ে আপনি আস্তে আস্তে। কোড ফোর্সে হ্যাঁ, আসলে কন্টিনিউ করা হয় নাই, লাইক কিছু প্রবলেম করছি, বাট কোড ফোর্সে যেতে যেতে আমি আসলে অলরেডি জবে ঢুকে গেছি। সো ও তখন প্রফেশনাল ফিল্ডে কমপ্লিটলি আমি ঢুকে গেছি। বুঝতে সো পারছি। ওইটার কন্টিনিউ করা হয় নাই। তো এই জায়গায় আমি একটা জিনিস হাইলাইট করতে পারবো, যে উনি অ্যাটলিস্ট প্রবলেম সলভিং করছেন হ্যাকার র্যাঙ্কে অ্যান্ড লিড করে, বাট এটা কমপ্লিটলি ওনার ইন্টারেস্টের উপর বেস করে, ওনার মজা লাগতেছিল এই জন্য। অ্যান্ড আমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, আমরাও ফার্স্ট ইয়ার থেকে করছিলাম, আমরা তো জানি না আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং জব ইন্টারভিউতে কতটা কাজে দেয়, কিন্তু জানতাম যে এখানে ভালো করলে হ্যাঁ ভালো ভালো কোম্পানিতে জব পাওয়া যায়, বাট উদ্দেশ্য ছিল মজাটা। সো এই মজাটা নেওয়ার তোমরা ট্রাই করো। তোমরা জবের প্রিপারেশন নিতে গিয়ে যদি মানে হ্যাঁ ফাইনাল ইয়ারে যদি থাকো তাহলে অবভিয়াসলি মেন্টালিটিটা ডিফারেন্ট থাকা উচিত, হ্যাঁ জবের জন্যই প্রবলেম সলভিং একদম ডেডিকেটেডলি করা উচিত। বাট যদি ফার্স্ট ইয়ারে থাকো তাহলে তোমার তো কোনো প্রেশার নাই, তুমি এনজয় করো ব্যাপারটাকে, কম্পিটিটিভ প্রোগ্রামটাকে এনজয় করলে তখনই বেশি ইম্প্রুভমেন্ট করা যায়, তখনই ফার্স্ট ইম্প্রুভমেন্টটা হয়। যে জিনিসটা তোমার ভাল ডেফিনেটলি লাগে ডেফিনেটলি সেটাই তুমি সেখানেই বেশি টাইমটা দিতে পারবা, বেশি এফোর্টটা ওখানেই দেওয়া যাবে। কিন্তু যদি যদি ফাইনাল ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো, কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো লাগে না, বাট প্রবলেম সলভিংটা তোমার থেকে ভালো না লাগলেও জোর দিয়ে করতে হবে, কারণ এটা লাগবে ইনিশিয়ালি, ব্রেনের ইমপ্রুভমেন্টটা লাগবে তোমার। ডেফিনেটলি লাগবে। এক্স্যাক্টলি। ডেফিনেটলি লাগবে। হ্যাঁ, তাহলে ভাই এবার আপনার ওই ইন্টারেস্টিং যেটা স্টোরি বলতে চাচ্ছিলেন ওইটাতে আমরা ঢুকে যাই, সি শার্প নিয়ে। সো সো অ্যাকচুয়ালি তখন জাস্ট আমি ব্রাউজ করতেছিলাম এবং আই গট ফাউন্ড এ পোস্ট ফ্রম ওয়ান অফ আওয়ার সিনিয়র্স হু অলসো ইউজ টু বি দ্য ফাউন্ডার অফ এ গেম স্টুডিও, লোকাল গেম স্টুডিও। সো ভাই অ্যাকচুয়ালি চাচ্ছিলেন যে ওনার গেম টেস্টিং এর জন্য কিছু মানুষ নিতে। এন্ড ওই টাইমটা অ্যাকচুয়ালি অলরেডি আই সেড যে আমি আসলে জাস্ট বাসায় বসে ফানের জন্য প্রবলেম সলভিং করতেছি, পাইথনটা অল্প একটু পারি, আর আর কিছু না। আর জব কি করব না করব আসলে তো কোনো, আই ওয়াজ নট হেডিং টু এনি পার্টিকুলার ডিরেকশন। সো তখন ভাইয়ের সাথে যোগাযোগ করি এন্ড ভাই বলেছে ঠিক আছে তুমি তো আমাদের গেম গুলা টেস্টিং করো, বাট এট দ্য সেম টাইম তুমি আসলে ইউনিটিটা একটু শিখো, আমি দেখি তোমাকে কাজে লাগানো যায় কিনা। সো তখন আমি ইউনিটি শিখা স্টার্ট করি, বাট ইউনিটি শিখার আগে অবভিয়াসলি ইউনিটি যেহেতু সি শার্পে কাজ করা লাগবে, আমি সি শার্পটা শিখি। এবং সি শার্পের সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লাগছে সেটা হচ্ছে সি শার্পের সবকিছু একটা জায়গায় গোছানো, মাইক্রোসফটের বিল্ড করা। সো ওদের ডকুমেন্টেশন গুলা পড়লে আসলে অ্যাডিশনাল বইগুলো অবভিয়াসলি ভ্যালু অ্যাড করে, বাট ওদের ডকুমেন্টেশনটাই এতটা গুছানো এবং সবকিছু এক জায়গায় গ্যাদার করা যে আমি আসলে খুব স্মুথলি আমার লার্নিং টা কমপ্লিট করতে পারি। সো সি শার্পটা আমি খুব ইজিলি এবং খুব ফাস্ট পেসে শিখি, অ্যান্ড শিখে ইউনিটি শিখি, এবং ওইটার থ্রুতেই আমি আমার ফার্স্ট জব কলটা পাই। এবং আমি অ্যাকচুয়ালি আমার ফার্স্ট জবের জন্য অ্যাপ্লাইও করি নাই। সো লিঙ্কডইনে জাস্ট নিজের কাজগুলো শেয়ার করতাম অ্যান্ড গট কমিউনিকেটেড
by another company. So I definitely would like to mention that Hamba Games এর শুভ ভাই, I really grateful to him, and ওনার সাথে কাজ করে আমি আসলে অনেক কিছু শিখতে পারছি। নট অনলি দ্য শুভ ভাই, আসলে দ্য হোল টিম, রুমান ভাই ছিলেন, আফতাব ভাই ছিলেন। সো ওনাদের সাথে কাজ করে, এবং ওই কাজের খুব একটা ইন্টারেস্টিং ম্যানার ছিল যে আমি টেকনিক্যাল সাইডে কাজ করতেছি, আমি এট দ্য সেম টাইম আমি আর্টিস্টের গেম অ্যাসেট গুলা দেখতেছি, গেম ডিজাইনটা কিভাবে ডেভেলপ করে সেটা দেখতেছি। সো গেম ডিজাইনটা ইজ কাইন্ড অফ রিলেটেড টু প্রোডাক্ট ডিজাইনের মতো। কিউএ এর রোলটা কি হয়, আমরা একটা ফিচার বা একটা অ্যাপ ডেভেলপ করে ওটা টেস্ট করতেছি। সো কমপ্লিট একটা স্ট্রাকচার আমার সামনে চলে আসে, এবং যেহেতু ওই টিমটা আসলে অনেক ছোট একটা টিম ছিল, সো সবকিছু আমরা নিজে করতাম। হয়তো গেমটা আমি বানাচ্ছি, অ্যাপটা আমি ডেভেলপ করছি, অ্যাপটার টেস্টটা আমি করতেছি, আরেকজন করতেছে। সো হয়তো আমার টেস্টে আমি হয়তো বাক খুঁজে পাই না, বাট ডেফিনেটলি আরেকজন পাচ্ছে। সো কিউএ কি জিনিস, ডেভেলপার কি জিনিস, ডিজাইনটা কি জিনিস, প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি জিনিস, কমপ্লিট একটা পিকচার আমার সামনে আসে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি কন্টিনিউ করা পরবর্তীতে। তবে একটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে প্রবলেম সলভিংটা আমি অ্যাজ এ ফান স্টার্ট করছিলাম শুরুর দিকে, বাট প্রবলেম সলভিং করতে করতে যখন আমি অ্যাকচুয়ালি আমার ফার্স্ট জবে যাব, বা ওই ট্রেনিংটা করতেছিলাম, লাইক ওই যে টেস্টিং এর সাথে সাথে, সো ওই ট্রেনিংটার সময় অ্যাকচুয়ালি আই গট টু নো যে মানে ইন্টারভিউ গুলোতে আসলে প্রবলেম সলভিং এর দরকার হয়। সো তখন অ্যাকচুয়ালি আই ফিল ভেরি ফর্চুনেট যে আসলে আমি প্রবলেম সলভিংটা অনেক আগেই স্টার্ট করছিলাম। যদি আমি প্রবলেম সলভিংটা মধ্যে আমার ইন্টারেস্ট খুঁজে না পেতাম এবং প্রবলেম সলভিংটা ততদিনে স্টার্ট না করতাম, আমার কিন্তু ক্যারিয়ার শুরু করতে আরো লেট হতো। সো ডেফিনেটলি প্রবলেম সলভিং ওয়াজ ওয়ান অফ মাই বিগেস্ট সাপোর্ট টু গেট মাই ফার্স্ট জব। সো এই ক্ষেত্রে একটা জিনিস হাইলাইট করব যে ভাই কিন্তু নন সিএসি। সো নন সিএসি থেকে এই সিএসিতে কেরিয়ার গড়ার ক্ষেত্রেও প্রবলেম সলভিং অনেক বেশি হেল্প করতেছে। সো অনেকে আমাকে গাইডলাইন খুঁজো যে আমি নন সিএসি বাট আমি চাচ্ছি সফটওয়্যার ফার্মে জব করতে। আমি এতদিন জবাব দিতে পারতাম না, কারণ আমার নিজেরও নলেজ ছিল না। বাট এখন বলতে পারবো যে স্টিল প্রবলেম সলভিং করো এবং ডিফারেন্ট ট্যাগে কাজ করার ট্রাই করো, অপরচুনিটি খুঁজো, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনার সাথে শেয়ার করবো ভাই। আমি অ্যাকচুয়ালি যতগুলো জব করছি, সবগুলা জবে যেটা হয় যে আপনি যেই স্ট্যাকে, প্রত্যেকটা জবের বা প্রত্যেকটা কোম্পানির ওয়ার্কিং স্ট্যাক তো আলাদা। কেউ হয়তো স্প্রিং বুটে কাজ করে, কেউ হয়তো ডটনেটে কাজ করে, কেউ হয়তো জ্যাঙ্গোতে কাজ করতেছে। তো প্রত্যেকটা জায়গায় যেটা হয় যে আপনাকে একটা ফাইনাইট টাইম দেওয়া হয় যাতে আপনি ওই টিমের স্ট্যাকটার সাথে পরিচিত হন, ওই টিমের স্ট্যাকটা নিয়ে লার্নিং টা কমপ্লিট করেন, বা একটা ট্রেনিং এর মতো কমপ্লিট করেন। ওরা যে টুলস গুলো ইউজ করে ওই টুলস গুলোর সাথে ইন্ট্রোডিউসড হন। বাট মানে আপনি যে স্ট্যাকে কাজ করবেন, ফর এক্সাম্পল আপনি একটা টিমে গেলেন, ওই টিমটা ডটনেটে কাজ করে। সো আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি, যদি আপনি ফ্রেশার হিসেবে জয়েন করেন, আপনাকে ডেফিনেটলি একটা টাইম দেওয়া হবে যাতে আপনি ডটনেটটা হয়তো আপনি হালকা কিছুটা পারেন, সি শার্পটা হয়তো বেসিক কিছুটা পারেন, বাট আপনি ডটনেটটা প্রফেশনাল লেভেলে এলিভেট করবেন আপনার ডটনেট রিলেটেড স্কিলটা, সেই টাইমটা কিন্তু কোম্পানিগুলো দেয়। সো কোম্পানিগুলো যখন হায়ার করে তখন অ্যাকচুয়ালি আপনি ডটনেটে কত ভালো সেটার চেয়ে বেশি ফোকাস করে আপনি আসলে প্রবলেম সলভিং এ কত ভালো, এবং আপনার সিস্টেম ডিজাইন, প্রবলেম সলভিং, আপনার ক্রিয়েটিভিটি স্কিল, এই স্কিল গুলো আছে কিনা, সাথে আপনি যে স্ট্যাকে কাজ করবেন সেই স্ট্যাকটা রিলেটেড আপনি কতটুকু জানেন সেটাও ওরা ইভালুয়েট করে। মেবি আপনার স্কিল যদি অনেক ভালো হয়, তাদের অফারটাও হয়তো অনেক বিগ হয়। আপনার স্কিল যদি লিমিটেড হয়, সেক্ষেত্রে ওরা হয়তো আপনাকে নেয়, বাট আপনাকে একটু ট্রেনিং এর মধ্যে দিয়ে। এক্স্যাক্টলি। বাট ট্রেনিংটা করাবেই ওরা, হচ্ছে যে গিয়ে, কারণ ওদের দরকার প্রবলেম সলভাররা খুব ফাস্ট জিনিসগুলো শিখতে পারে, যে কোনো কিছুতে দ্রুত খাপ খেয়ে ফেলতে পারে, কোনো টাস্ক দিলে ওইটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে সলভ করতে পারে। কারণ আমি ট্যাগ জানি, আমি ল্যাঙ্গুয়েজটা জানি, বাট যদি একটা প্রবলেমে পড়ি যেখানে হচ্ছে এটাকে সলভ করতে হচ্ছে, এটা একটা লিমিটেড টাইমের মধ্যে হচ্ছে আমার ধরেন একটা ফিচারকে ইমপ্রুভ করতে হচ্ছে, সো এটা একটা প্রবলেম। সো এটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে কোড করতে হলে ওই স্কিলটা লাগবে, সলভ করার স্কিলটা লাগবে। সো ওই জিনিসটা শেখার জন্য তারা টাইম দিতে পারবে না কোনোদিন, কারণ এটা শিখতে একটা লং টাইম লাগে। যেটা আপনি বলছেন যে আপনি অনেক আগে থেকে প্রবলেম সলভিং শুরু করছেন বলে কেরিয়ারটা ফাস্ট শুরু করতে পারছেন, কারণ অনেক আগে থেকে প্র্যাকটিস করছেন, একটা লম্বা সময় ধরে প্র্যাকটিস করছেন। এই টাইমটা ইন্ডাস্ট্রি কোনোদিন দিতে পারবে না। ইন্ডাস্ট্রি দিতে পারবে ট্রেনিং, কিসের, টেকের ট্রেনিং। জি জি। মানে প্রবলেম সলভিং এর আসলে মানে এটা কখনো শেখার শেষ নাই। মানে এটা আসলে আপনি কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যাবেন, প্র্যাকটিস করতে করতে আপনি জাস্ট গ্রো করবেন। বাট প্রবলেম সলভিং এমন একটা জিনিস যে এইটার কোনো কমপ্লিট লাইন না। আমি একটা একটা বই পড়ে দিলাম, বই পড়লে আমি
প্রবলেম সলভিং এর নলেজ আমার শেখা শেষ হয়ে গেল ব্যাপারটা তা না, এবং এখনো আমি লিড করে প্রবলেম সলভ করি ফর ফান, টু প্র্যাকটিস মাই স্কিল, লাইক আমি স্কিলটাকে একটু শাইন আপ করি। সো প্রবলেম সলভিংটা আমি স্টিল করি, মানে লিড কোড আমি স্টিল করি, স্পেশালি উইকেন্ড গুলাতে, ফ্রি টাইম গুলাতে আমি স্টিল লিড কোডে প্রবলেম সলভ করি। বাট আমার কাছে মনে হয় যে স্ট্যাক শেখার জন্য ডেফিনেটলি কোম্পানি টাইম দেয়। স্ট্যাক শেখার একটা লিমিটেশন আছে, যে মেবি কোনো একটা স্ট্যাকের মধ্যে এতগুলো 10টা ফিচার আছে, 10টা ফিচার আমার আইডিয়া হয়ে গেল, 10টা ফিচার কোনো একটা প্রজেক্টে আমি ইমপ্লিমেন্ট করে ফেললাম। প্রবলেম সলভিং এর অ্যাকচুয়ালি কোনো লিমিট নাই। সো এইটা ডেফিনেটলি আপনার শিখে আসতে হবে, আপনার ফার্স্ট অফ অল শিখে আসতে হবে, তারপর এটা কমপ্লিট সবসময় শিখার মধ্যে রাখতে হবে। এটা যতটুকু আপনি শিখে আসছেন সেটা প্র্যাকটিস করা লাগবে, যতটুকু আপনি শিখেন নাই ওইটা আপনার আস্তে আস্তে করে শিখতে হবে। সো এটা আপনার অলওয়েজ লাগবে। এটাই আমার কাছে একটা কোয়েশ্চেন, খুবই কমন কোয়েশ্চেন আছে যে ভাই আমি তো থার্ড ইয়ারে পড়ি, এখন কি প্রবলেম সলভিংটা শুরু করা উচিত কিনা, বা আমি ফোর্থ ইয়ারে পড়ি, এখন কি শুরু করা উচিত কিনা। ভাই আপনি যেটা বলতেছেন এটাই, যে প্রবলেম সলভিংয়ের কোনো লিমিট নাই। যে ছেলে ফার্স্ট ইয়ার থেকে শুরু করছে, সে 4 বছর প্র্যাকটিস করার কারণে যে স্কিলটা পাবে সেটা পাইছে। এখন কেউ যদি থার্ড ইয়ারে থাকে, সে 1 বছর প্র্যাকটিস করার স্কিলটা পাবে। কেউ যদি Right. সরি 2 বছর, থার্ড ইয়ারে থাকলে 2 বছর আছে, ফোর্থ ইয়ারে থাকলে 1 বছরের প্র্যাকটিস করার স্কিলটা পাবে। বাট স্টিল স্কিলটা গেইন করতেই হবে, যতটুকু পারো ততটুকু নেওয়া লাগবে। এটা বিশাল একটা সেক্টর, জাস্ট যতটুকু পারতেছো ততটুকু কনজিউম করো এবং শো করো, ব্যাপারটা এরকম। আর অ্যাকচুয়ালি কি ভাই, আমার কাছে মনে হয়, যদিও আমি একাডেমিক্যালি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, বাট আমি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হতাম, বা আমাকে এখন যদি অপশন দেওয়া হতো যে তুমি সামিন তুমি যাও গিয়ে সিএসসি তে তোমার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করো বা সেকেন্ড বিএসসি ডিগ্রি নাও, আমি যেটা করতাম, আমি যখন প্রথম প্রবলেম সলভিং তো অবভিয়াসলি আমার কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হবে। সো আমি প্রথম যখন ল্যাঙ্গুয়েজটা শিখতাম, তখন থেকে আসলে প্রবলেম সলভিংটা স্টার্ট করতাম। আমি লিড কোড বা হ্যাকার র্যাঙ্কে, যে সেটা 1-1 হোক, 1-2 হোক বা 2-1 হোক, যখনই আমাকে প্রথম কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, আপনি এরপরেই যতটুকু নলেজ আছে অতটুকু নলেজ দিয়ে প্রথমে জাস্ট সিম্পল প্রবলেম গুলা দিয়ে করতাম। প্রথমে জাস্ট অ্যারে গুলা, স্ট্রিং ম্যানিপুলেশন, বিট ম্যানিপুলেশন, এই সব সিম্পল প্রবলেম গুলা করতাম। আস্তে আস্তে আমি এলিভেট করতাম, আমি হয়তো লিঙ্ক লিস্টে যেতাম, আমি হয়তো ট্রিতে যেতাম, আমি হয়তো গ্রাফে যেতাম। বাট স্টার্টটা আমি সিম্পল দিয়ে করতাম, এবং যত থিওরি শিখতাম তত হার্ডার এন্ড মোর ডিফিকাল্ট প্রবলেম গুলার দিকে অ্যাপ্রোচ করতাম। এটাই, আর এই সেম জিনিসটাই আমরা আমাদের একাডেমিতে ফলো করি। আমরা করি গিয়ে যে মানে অনেকে মনে করে যে আমি ফার্স্টে একটা ফুল ল্যাঙ্গুয়েজ শিখবো, শিখার পরে ফর এক্সাম্পল আমরা তো সবসময় C++ দিয়ে শুরু করি বা সি দিয়ে শুরু করি বিগিনারদেরকে, যার কারণ এটা মানে সি এবং C++ অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচারের জন্য আমার মতে বেস্ট, কারণ এটা স্ট্রাকচার ওয়েতে ইমপ্লিমেন্ট করা যায়। তারপরে হচ্ছে যে গিয়ে C++ পারলে অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। আপনি যদি C++ এবং C# স্ট্রাকচার দেখেন, দুইটাই অলমোস্ট সেম। সো ব্যাপারটা এরকম। তো ওই জন্য হচ্ছে যে আমরা করি গিয়ে সি দিয়ে শুরু করি, কিন্তু আমরা কমপ্লিট সি শিখাই তারপর প্রবলেম সলভিং শুরু করি না। আমরা করি গিয়ে ফার্স্টে 5টা ক্লাস থাকে গাইডলাইনে, ওটা ডিফারেন্ট। প্রথম দিন ক্লাস হয়, ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আজকে শুরু হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে। হ্যালো ওয়ার্ল্ডের পরের দিনে আমরা হ্যালো ওয়ার্ল্ড রিলেটেড প্রবলেমই দিয়ে দিই, যে অ্যাটলিস্ট প্রিন্ট করে অনলাইন যাতে সাবমিট করো, শিখো এনভায়রনমেন্টটা। তারপরে দেখা গেছে আমি ডেটা টাইপ শিখাইলাম, এডিশন শিখাইলাম, ধরেন যোগ করা বিয়োগ করা এগুলো শিখাইছি, সাথে সাথে প্রবলেম সলভিং দিয়ে দিই, সাথে সাথে কন্টেস্ট একটা শুরু হয়ে যায়। তুমি 2টা নাম্বার নিয়ে যোগ করতে পারো, এই স্কিল দিয়ে প্রবলেম সলভিং করো আগে। আমাদের টার্গেট হচ্ছে এটা। একেবারে সে যখন একদম মাত্র অপারেশন শিখতেছে তখন থেকে প্রবলেম সলভিং করে, তারপর ইফেল শিখায় আবার প্রবলেম সলভিং করায়, তারপর লুপ শিখায় আবার করায়, তারপর অ্যারে শিখে আবার করায়। তো দেখা যায় যে মডিউল 1 যেখানে জাস্ট সে ল্যাঙ্গুয়েজ শিখে, বেসিক কিছু টেকনিক শিখে, গ্রিডি ব্রুট ফোর্স এগুলো শিখে, ওখানেই দেখা যাচ্ছে আমরা মোটামুটি ধরেন 300টা প্রবলেম সলভিং দেখাই দিই, মানে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিই, ক্লাসেও দেখাই দিই। সো এভাবে করে হলে ওই বিগিনার একজন ফ্রেশার মাত্র যখন ল্যাঙ্গুয়েজ শিখতেছে, তখন তার মাইন্ডসেট হয়ে যায় প্রবলেম সলভিং টাইপের, যে সে প্রবলেম সলভিং নিয়ে সব কিছু চিন্তা করে। এই জিনিসটা আমরা আমাদের একাডেমিতে ইন্টিগ্রেট করছি আর কি। ভাই এখানে আমি 2টা পয়েন্ট আপনার সাথে অ্যাড করব এবং শেয়ার করব। সেটা হচ্ছে, এই ওয়ে ছাড়া অ্যাকচুয়ালি কোন একটা ল্যাঙ্গুয়েজ শেখা পসিবলই না। সো আপনি যদি ইফেলস শেখার পর লুপ শিখেন, কিন্তু ইফেলসটা যদি প্র্যাকটিস না করেন, আপনি ইফেলস ভুলে যাবেন। সো এক্স্যাক্টলি ভাই। আলটিমেটলি আপনি যে শিখলেন, তো লাভটা হলো কোথায়? সেকেন্ড আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখি প্রবলেম সলভিং এর জন্য। আমরা ল্যাঙ্গুয়েজটা শিখি যে ওই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা আসলে কোন একটা প্রবলেম সলভ করব। আলটিমেটলি ডেভেলপমেন্টে আমরা যে কাজগুলো করি, সেটা হলো কোনো না কোনো একটা প্রবলেমই সলভ করা। ক্লায়েন্ট একটা প্রবলেম পড়ছে, কোন একটা ফিচার, সেই ফিচারটা আসলে একটা প্রবলেম তার জন্য, সেই প্রবলেমটা আমরা সলভ করে দিই। সো আলটিমেটলি মানে প্রবলেম সলভিং ছাড়া না ল্যাঙ্গুয়েজ শেখা পসিবল, না
কোন একটা মানে ডেভেলপমেন্টে যাওয়া পসিবল। এটাই মানে একটা ফিচার তো একটা প্রবলেমই, যেখানে একটা মানে একটা ফিচার বলা যায় যে অনেকগুলো লজিকের কম্বিনেশন, প্রত্যেকটা রাইট লজিক সিমultaneously একটা একটা প্রবলেম, ওই প্রবলেমগুলোকে সলভ রাইট। করে করে আপনার থেকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। আপনি যদি ওটাকে জানাতানা করে করে দেন, অ্যাপ্লিকেশন স্লো হয়ে যাবে। এবং একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি ভাই, সো আমাদের কিছু ফ্রন্ট এন্ডের কাজ করতে হয় এবং লিড কোডের একটা পপুলার প্রবলেম আছে যে দুইটা রেক্ট্যাঙ্গেল একটা একটার সাথে ওভারল্যাপ করে কিনা। সো এক্স্যাক্টলি এই প্রবলেমটা কিন্তু আমি আমার একটা ডেভেলপমেন্ট টাস্কে পাইছিলাম। সো আমরা আসলে যদি ফর এক্সাম্পল আমি ইফ এলস শিখলাম, এরপর যদি আমি ইফ এলস রিলেটেড কোনো একটা প্রবলেম না করি, না করে আমি লুপে চলে যাই, আমি আসলে ইফ এলস মনে রাখতে পারবো না, আমি আলটিমেটলি ভুলে যাবো। এটাই ভাই, এন্ড সেকেন্ড হচ্ছে যে আসলে আমরা প্রবলেম ল্যাঙ্গুয়েজটা শিখি প্রবলেম সলভিং এর জন্য, কারণ যে কোনো ডেভেলপমেন্ট টাস্ক আসলে একটা প্রবলেম সলভিং। সো এক্স্যাক্টলি একটা ডেভেলপমেন্ট টাস্কের মধ্যে আসলে মাল্টিপল ছোট বড় প্রবলেম আমাদেরকে সলভ করতে হয়। সো ল্যাঙ্গুয়েজ শেখার পারপাসই হচ্ছে আসলে প্রবলেম সলভিং। এটাই ভাই। সো তাহলে আমরা বুঝতে পারছি আপনাকে প্রবলেম সলভিং কিভাবে হেল্প করছে, এবং ফার্স্ট ইন্ডাস্ট্রিতে যখন আপনি গেম ডেভেলপমেন্ট করতেছিলেন, তারপর হচ্ছে আস্তে আস্তে আপনি হচ্ছেন টাইগার আইটির দিকে গেছেন। সো ওই জার্নিটা একটু যদি শেয়ার করতেন যে কিভাবে হয়েছে, কিভাবে অ্যাপ্লাই করছেন, কিভাবে প্রিপারেশন নিচ্ছেন, ওখানে ইন্টারভিউটা কেমন ছিল, এরকম আর কি। সো টাইগার আইটি অ্যাকচুয়ালি ছিল আমার থার্ড জব। অ্যান্ড টাইগার আইটির জন্য প্রিপারেশন বলতে থিওরিটিক্যাল প্রিপারেশন নিছিলাম, অ্যাট দ্য সেম টাইম প্রবলেম সলভিং বেস প্রিপারেশন নিয়েছিলাম। সো লিড কোড, হ্যাকার র্যাঙ্ক এই দুইটাই করা হতো, এবং লিড কোডের আমাদের ব্লাইন্ড 75 আছে, বা এরকম স্ট্রাইভার শিট আছে। সো এই ধরনের সিলেক্টিভ প্রবলেম গুলা যেগুলো আসলে একটু হাই ফ্রিকোয়েন্সি প্রবলেম এবং ইন্টারভিউ গুলাতে বেশি আসে, সো এই ধরনের প্রবলেম গুলো করার ট্রাই করছিলাম। এবং সিলেক্টিভলি আমি লিড কোডের ইজি আর মিডিয়াম গুলাকে বেশি ফলো করতাম, হার্ডটা ট্রাই করতাম, বাট আমার মোটামুটি বেশ কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলাম অন দ্য সেম টাইম, এট দ্য সেম টাইম। সো তখন ইন্টারভিউ দেওয়ার পর আমার যেই আইডিয়াটা আমার কাছে মনে হয়েছিল যে ইন্টারভিউতে ইউজুয়ালি যেটা হয় যে ইজি বা মিডিয়াম এই টাইপের প্রবলেম গুলোর প্রতি ওরা বেশি ফোকাস করে, বিকজ ইন্টারভিউ এর টাইম টাইমটা লিমিটেড থাকে। সো ওই লিমিটেড টাইমের মধ্যে যদি আসলে একজন ইন্টারভিউকে মানে একজন এক্সামিনিকে হার্ড একটা প্রবলেম দেয়, তখন আসলে তাকে একটা হার্ড প্রবলেম দিয়ে ওই লিমিটেড টাইমের মধ্যে কমপ্লিটলি জাজ করা আসলে পসিবল হয় না। সো এটাই ইন্টারভিউ গুলোতে ইন্টারভিউ গুলোতে ইজি মিডিয়াম বেসড প্রবলেম গুলো বেশি ফোকাস করা হয়, কিছু ক্ষেত্রে হয়তো বা হার্ড প্রবলেমের দিকে যেতে পারে। সো আমি যে এই কারণে ইজি আর মিডিয়াম প্রবলেম গুলো বেশি ফোকাস করতাম হ্যাকার র্যাঙ্কে। এবং লিড কোডে প্রবলেম সলভিং এর সাথে সাথে লিড কোডের আরেকটা ফিচার আছে এসকিউএল বেসড প্রবলেম সলভিং। সো ওখানে অ্যাকচুয়ালি একটা প্রবলেম স্টেটমেন্ট ওরা দিয়ে দেয়, একটা ডেটাবেসের হয়তো টেবিলের স্কিমা দিয়ে দেয়, এবং সেখান থেকে একটা কোয়েরি লিখতে বলে। সো এসকিউএল প্রবলেমও আমি সলভ করছি। এন্ড নাইস। টাইগার আইটিতে তাহলে এখানে একটা ব্যাপার আমরা একটু হাইলাইট করি যে অনেকে হচ্ছে যে এসকিউএল কোত্থেকে শিখতে হবে বা কিভাবে প্র্যাকটিস করতে হবে, এটা যদি যাদের কনফিউশন থাকে তারা লিড কোডের এই এসকিউএল এর প্রবলেমগুলো সলভ করবে। রাইট আরেকটা ভাই যেটা বলছেন যে ইজি অ্যান্ড মিডিয়াম প্রবলেমটাই বেশি আসে লিড কোডের, কারণ হচ্ছে যে এটাই ট্রু যে আমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হার্ড প্রবলেম সলভ করা, এটা আসলেই একটু অনেক বেশি চ্যালেঞ্জিং ব্যাপার। স্পেশালি জাস্ট আমাকে তো সলভ করতে দিবেন, আমাকে জাজ করবে আমি কিভাবে সলিউশনটা রাইট অ্যাপ্রোচ করতেছি, কিভাবে চিন্তা করতেছি, কোথায় আটকাচ্ছি, কিভাবে হিন্টস নিচ্ছি। এইগুলো একটা হার্ড প্রবলেম দিয়ে এত কম সময়ের মধ্যে জাজ করা অলমোস্ট ইম্পসিবল। তার জন্য ম্যাক্সিমাম ইন্টারভিউতে তোমরা ভাবা যে ইজি এবং মিডিয়াম লেভেল। আমি বারবার এই কথাটা এই 4th টাইম আসছে সিরিজে, সিরিজে 4টা ভিডিও হচ্ছে, 4টার মধ্যে প্রত্যেকটা যারা আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে সবাই একই কথাই বলতেছে, লিড কোড ইজি অ্যান্ড মিডিয়াম। এর বাইরে দেওয়া ইম্পসিবল, কারণ এটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। হ্যাঁ দেয় দেয় বলতে ওই কোম্পানিগুলো খুব রেয়ার, ওদের কাজগুলোও ডিফারেন্ট ওভাবে, কিন্তু অ্যাভারেজ কোম্পানি যদি চিন্তা করি সবাই ইজি আর মিডিয়াম দেয়। সো প্রিপারেশন দেওয়াটা ইজি, জাস্ট তোমার এফোর্টটা দেওয়া লাগবে। যে এখন তুমি যদি এফোর্টই না দাও পসিবল না, কিছুই হবে না। সো প্র্যাকটিস করতে থাকো অ্যান্ড এসকিউএল লিড করতে থেকে প্র্যাকটিস করতে। আর ভাই আপনাকে একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি 2টা ইয়ার কথা বলছেন যে প্রবলেম লিস্টের কথা বলছেন যেগুলো আপনি ফলো করছেন, ওই লিস্টগুলো একটু যদি আমাকে দেন তাহলে আমি ওদেরকে প্রোভাইড করতে পারবো আর কি। শিওর ভাই, আমি ওই দুইটা লিস্টের লিংক আপনার সাথে শেয়ার করে দেবো। আর আপনি যে টপিকগুলো কভার করছিলেন ওই টপিকগুলো একটু দিয়েন, তাহলে ওদের শিওর ভাই। এবং এবং আমি আমাদের ডিসকাশনের মধ্যেও টপিক গুলাকে মেনশন করতে পারি। জি ফর জি জি এক্সাম্পল অ্যারের মধ্যে আমি ফোকাস করতাম 2 পয়েন্টার এবং স্লাইডার,
এবং কোথায় অ্যাকচুয়ালি কোনটা ইউজ করা উচিত। ফর এক্সাম্পল অনেক সময় ম্যাক্সিমাইজেশন, মিনিমাইজেশন এই ধরনের ওয়ার্ডগুলা স্লাইডিং উইন্ডোর সাথে বেশি রিলেট করে। সো 2 পয়েন্টার এবং স্লাইডিং উইন্ডো অ্যারে বেসড প্রবলেম গুলার জন্য এটা ফলো করতাম। এরপর লিঙ্ক ডেটা স্ট্রাকচারের মধ্যে লিঙ্ক লিস্ট রিলেটেড প্রবলেম সলভ করেছি। একটা খুবই পপুলার প্রবলেম আছে ভ্যালিড প্যারেন্থেসিস, সেটা আসলে স্ট্যাক দিয়ে করতে হয়। সো এবং ভালো করে আমার এটা মনে আছে, সো এটা আবার একটা ইন্টারভিউতে আসছিল। সো স্ট্যাক এবং কিউ রিলেটেড প্রবলেম গুলা, তারপর ট্রি বেসড, কোথায় আমি বিএফএস ফলো করছি, কোথায় ডিএফএস ফলো করছি, ট্রি বেসড প্রবলেম গুলা, বাইনারি সার্চ ট্রি, গ্রাফ বেসড কিছু প্রবলেম আছে। এবং একটা গ্রাফ বেসড খুব পপুলার প্রবলেম আছে যেটা অনেক জায়গায় আসে, সেটা হচ্ছে যে আইসোলেটেড আইল্যান্ড কানেক্টেড কম্পোনেন্ট গুলা, কয়টা কানেক্টেড কম্পোনেন্ট আছে এটা খুঁজে বের করা, সার্চ করে বের করা। রাইট, আইসোলেটেড আইল্যান্ড গুলা সার্চ করে বের করা। সো এখানে একটা আরেকটা জিনিস বলি যে বিগিনাররা অনেক সময় মনে করে ইন্টারভিউতে টাফ কিছু বা ডিফারেন্ট কিছু দিবে বা ইউনিক কিছু, এটা কখনোই না। ইন্টারভিউতে দিবে যেটা হচ্ছে কমন জিনিস। ফর এক্সাম্পল ভাই বলছেন যে প্যারেন্থেসিস ভ্যালিডেশনের প্রবলেমটা শুনে নাই এরকম কাউকে পাওয়া যাবে না সহজে। সবাই জানে যে কীভাবে একটা প্যারেন্থেসিস ভ্যালিডেশন করতে স্ট্যাক দিয়ে, এবং এই প্রবলেমটা খুবই কমন। আর এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইন্টারভিউতেও প্রচুর আসে। তো ইন্টারভিউ আর কি জানে না যে সব পোলাপেন এটা সম্পর্কে শুনছে, স্টিল ওইটা কোয়েশ্চেন করবে। তারা কমন জিনিস দিয়ে তোমাকে টেস্ট করতে চায়। যেমন কি এই যে আইল্যান্ড সার্চ করা, এটা ডিএফএস এর একটা একেবারে বেসিক কি অ্যাপ্লিকেশন, যে তোমাকে একটা 2D গ্রিড দেওয়া হবে, ওই 2D গ্রিডে কিছু ভ্যালু থাকবে 0, কিছু ভ্যালু থাকবে 1। 1গুলো হচ্ছে ধরো ওয়াটার, 0 হচ্ছে ধরো কি জমি, নর্মাল ফিল্ড। তাহলে এবার তোমার থেকে বের করতে হবে কয়টা ফিল্ড আছে বা কয়টা আইল্যান্ড আছে। 0গুলো হচ্ছে ওয়াটার, 0গুলো হচ্ছে ধরো বালু বা জমি, যেটা হচ্ছে আইল্যান্ড। তো তোমার থেকে বের করতে হবে কয়টা 0 একসাথে আছে, কানেক্টেড আছে। সো এই কানেক্টেড কম্পোনেন্টের ডিএফএস সার্চটা একদম বেসিক একটা অ্যাপ্লিকেশন। তুমি যখন লিড কোডে ডিএফএস প্র্যাকটিস করতে যাবে, এটা মাল্টিপল টাইম আসবে প্রবলেমটা। এটা খুবই কমন একটা প্রবলেম ডিএফএস এর জন্য। আর ভ্যালিড প্যারেন্থেসিস স্ট্যাকের জন্য একটা কমন প্রবলেম, একেবারে কমন বলতে অনেক ফেমাস। তো এগুলাই দিবে ইন্টারভিউতে, তোমাদের থেকে একদম আলাদাভাবে মানে কোনো একটা ইউনিক জিনিস দিবে এগুলো এক্সপেক্ট করার দরকার নেই, তোমরা কমন জিনিসই পাবা। সো তোমরা হচ্ছে যে জাস্ট প্র্যাকটিস করতে হবে যে প্রবলেম সলভিংটা লিড কোড থেকে করো, তোমাদের হচ্ছে যে বিভিন্ন টপিক যেগুলো আমরা শেয়ার করব সেগুলো থেকে করো। যারা কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের তো কোর্সের মধ্যে যাটা ডিসকাস করতেছে এর বাইরে কিছু শেখারই লাগবে না ইনশাল্লাহ। যেমন কি স্লাইডিং উইন্ডোজ 2 কথা বলছে ভাই, স্লাইডিং উইন্ডোজ 2 মডিউল 2-তে আছে, ডিএফএস বিএফএস মডিউল 4-এ আছে, এগুলো ইন্টারমিডিয়েট লেভেল অ্যাপ্লিকেশন মডিউল 5-এ আছে। সো ওখানে তোমরা এগুলো শিখতে পারবে যারা স্টুডেন্ট আছো। যারা স্টুডেন্ট না, তোমরা হচ্ছে যে জাস্ট লিড কোড থেকে প্র্যাকটিস করো, যে টপিকগুলোর নাম আমি বলছি, যে টপিকগুলো ওনাদের থেকে নিয়ে তোমাদেরকে দিব সেগুলো তোমরা প্র্যাকটিস করো। মোর দেন ইনাফ ইনশাল্লাহ। ইউনিক কিছু নিয়ে চিন্তা করতে হবে না, কমন জিনিস প্র্যাকটিস করবা। এটাই ভাই। এবং এবং ভাই আমার কাছে একটা জিনিস মনে হয় যে অ্যাকচুয়ালি ইন্টারভিউয়াররা কমন প্রবলেম দেয় কেন? ইন্টারভিউয়াররা তো চাইলে খুব আনকমন একটা প্রবলেম দেখতে পারতো, যে আপনি আসলে আপনার ব্রেন কেমন কাজ করে, যে টপ মেধাবীদেরকে তারা এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। ইন্টারভিউয়াররা কমন প্রবলেম দেয় এই কারণে, কারণ অ্যাকচুয়ালি যারা কমন প্রবলেম গুলা পারে তারা প্রবলেম সলভিংটা রেগুলার প্র্যাকটিস করছে, এবং যারা কমন প্রবলেম পারে তারা আসলে আনকমন প্রবলেম অ্যাটেম্প করতে পারবে। আর যারা আসলে কমন প্রবলেমটাই প্র্যাকটিস করে নাই তারা আসলে আনকমন প্রবলেম পারবে না। এবং আমার কাছে আসলে এটা মনে হয়। এক্স্যাক্টলি, খুব সুন্দর কথা বলছেন যে আসলে আমি যদি কমন প্রবলেমগুলো সলভ করতে পারি তাহলে আনকমন প্রবলেমগুলো অ্যাটেম্প করার স্কিল আছে আমার কাছে, এবং অতটুকু টাইম আমি ইন্ডাস্ট্রিতে পাবো। কিন্তু যদি আমি কমন প্রবলেমগুলোই না পারি তাহলে তো বোঝা যাচ্ছে যে আমি একদম হেলা ফেলে আমার বিএসসিটা কমপ্লিট করছি বা তেমন একটা কিছু করিনি বা প্র্যাকটিস করিনি। এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এটা জাস্ট জাজ করে ফেলে এখানে। সেটাই ভাই। এবং প্রবলেম সলভিং এবং কম্পিউটার সায়েন্সের ফিল্ডটা এমন একটা জিনিস যে এটা অ্যাকচুয়ালি না আপনি মুখস্থ করে বা মাথার মধ্যে ধরে রেখে শেষ করতে পারবেন না। এটা আসলে আপনাকে প্র্যাকটিস করে অ্যাচিভ করা লাগবে। এই স্কিলটা কমপ্লিটলি প্র্যাকটিস, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এটা আসলে বেটার হবেন। সো হ্যাঁ, কিছু মানুষ হয়তো থাকে যারা একটু বেশি মেধাবী হতেই পারে, এবং মানে সবার ট্যালেন্ট বা সবার মেধার লেভেল হয়তো একরকম হয় না, বাট প্রবলেম সলভিং বা যেগুলো আসলে প্র্যাকটিস বেসড স্কিল সেগুলো আসলে এমন জিনিস যেটা আপনি আসলে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি এটা ভালো করবেন, এবং আপনি যদি কখনো এটা ফেলে রেখে দেন তো আপনি আসলে আস্তে আস্তে এই স্কিলটা হারায় ফেলবেন। এক্স্যাক্টলি, এগুলো প্র্যাকটিসে রাখতে হয়, সবসময় মোটামুটি প্র্যাকটিসেই রাখতে হয়, এটা একটা ব্যাপার। তো তারপর ভাই প্রিপারেশন তো নিলেন, এরপরে হচ্ছে যে গিয়ে অ্যাপ্লাই কিভাবে করছিলেন?
এন্ড কিভাবে ইন্টারভিউটা হয়েছিল? টাইগারেটি ইন্টারভিউটা আসলে বলতে গেলে ভেরি থিওরিটিক্যাল ছিল এবং খুব এক্সটেন্ডেড, লাইক শুধুমাত্র ইন্টারভিউ ছিল তা না, এটা কাইন্ড অফ একটা রিটেন টেস্টের মতোই ছিল। অ্যান্ড থিওরিটিক্যাল প্রবলেম ছিল, প্রবলেম সলভিং ছিল, এসকিউএল রিলেটেড প্রবলেম ছিল, থ্রেডিং, এই টাইপের প্রবলেম গুলো ছিল যেগুলো আসলে ডেভেলপমেন্ট বেসড। এবং এই প্রবলেম গুলো অ্যাকচুয়ালি সেট করা হয় আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। যখন আমি টাইগারিটিতে অ্যাপ্লাই করি তখন আমার অলরেডি 1 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো ডেফিনেটলি প্রবলেম সলভিং এর সাথে সাথে আমি সিস্টেম ডিজাইন বা লোয়ার লেভেল সিস্টেম ডিজাইন নিয়ে আমার কিছুটা আইডিয়া থাকবে, এটা আসলে খুবই এক্সপেক্টেড। সো লোয়ার লেভেল সিস্টেম ডিজাইনের মধ্যে কনকারেন্সি কিভাবে হ্যান্ডেল করতে হয় বা ট্রেডিং জিনিসটা আসলে কিভাবে কাজ করে, এই সিম্পল জিনিসগুলা কিন্তু চলে আসে এবং আমরা কাজ করতে করতে এই জিনিসগুলো পেয়ে যাই। যদিও ফ্রেশার লেভেলে, আমি যখন ফ্রেশার লেভেলে অ্যাপ্লাই করতাম তখন এই জিনিসগুলো জিজ্ঞেস করা হতো না, বাট একটু ফ্রেশার লেভেল থেকে আরেকটু সিনিয়র লেভেলে যখন যাই, ফ্রেশার টু মিড লেভেল, তখন কিন্তু এই জিনিসগুলো আপনি পারবেন বা আপনার আইডিয়া আছে বা আপনি পড়ছেন, যদি কখনো কাজ না করেন আপনি পড়ছেন বলে এটা আসলে ধরে নেওয়া হয়। সো এখানে খুব একটা এক্সটেন্ডেড ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউ বলতে রিটেন টেস্ট থাকে এবং প্রবলেম সলভিং এর মধ্যে একদম থিওরিটিক্যাল প্রবলেম সলভিং, হয়তো আমি একদম এক্স্যাক্টলি মেনশন করবো না, এটা আসলে হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি ব্যাপার থাকে, বাট অবভিয়াসলি। একদম থিওরিটিক্যাল যেই জিনিসগুলো আমরা আসলে এক্সামে খাতায় লিখি অনেকটা ওই টাইপের জিনিসপাতিও কিন্তু থাকে। যে একদম আমরা একদম থিওরিটিক্যাল কি করি, আমরা বিভিন্ন ধরনের সর্ট করি, বিভিন্ন ধরনের সার্চিং অ্যালগোরিদম গুলা নিয়ে কাজ করি। সো এই থিওরিটিক্যাল জিনিসগুলো কিন্তু আসে এবং মানুষ দেখতে চায় যে আসলে আপনার থিওরি মানে আপনি প্রবলেম সলভিং প্র্যাকটিস করতেছেন, বাট বিহাইন্ড এটা আসলে কিভাবে কাজ করে এই জিনিসগুলো সম্বন্ধে আপনার আইডিয়া আছে কিনা, বা আপনি আসলে অনেক 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 জব রোল বা অনেক কোম্পানি বা অনেক টিমের আসলে এটা কিছুটা ইয়েই থাকে যে আপনার রেজাল্ট যাই হোক না কেন, বাট আপনি আসলে বইটা একটু পড়েন কিনা, আপনার পড়াশোনার সাথে রিলেশনটা আছে কিনা, এই জিনিসটা ওরা চেক করে। সো মানে কাইন্ড অফ ধরেন একদম স্ট্রেট ফরওয়ার্ড সর্টিং বা স্ট্রেট ফরওয়ার্ড বাইনারি সার্চ এই টাইপের জিনিসগুলো। রাইট, মানে আমরা প্রবলেম সলভিং শুরু করার আগে যে টপিকটা শিখি ওই টপিকটাই মেইনলি রাইট, প্রবলেম সলভিং এ রাইট। যাওয়ার আগে। অনেক সময় থিওরিটিক্যাল জিনিসপাতি কিন্তু এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে বা আপনাকে রিটেন টেস্টে দেয়। সো এই জিনিসগুলো থাকে এবং টাইগার এটিতে আসলে মাল্টিপল ইন্টারভিউ হয়। সো মাল্টিপল ইন্টারভিউতে একটাই সেশন থাকে বাট খুবই এক্সটেন্ডেড, ওখানে রিটেন টেস্ট, মাল্টিপল ইন্টারভিউ এট দ্য সেম টাইম। সো পুরো প্রসেসটার মধ্যে অ্যাকচুয়ালি টেকনিক্যালি স্কিল জাজ করে, এট দ্য সেম টাইম আরেকটা জিনিস দেখে, বিকজ আপনি যখন একদম ফ্রেশার হন বা ফ্রেশার থেকে একটু আপগ্রেডেড লেভেলে ইন্টারভিউ দেন, আপনার আসলে ক্যারিয়ার গোল কি, আপনি কোম্পানিতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারতেছেন, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার সফট স্কিল গুলো আছে কিনা, এবং এট দ্য সেম টাইম আপনার আসলে লার্নিং ইন্টারেস্টটা আছে কিনা। কারণ আপনাকে অলরেডি আপনি একটা জিনিস বলছিলাম যে যে কোনো কোম্পানিতে আপনি জয়েন করার পর আপনাকে কিন্তু একটা টাইম দেয়, আপনি ওদের টুলস গুলার সাথে, ওরা যে স্ট্যাকে কাজ করে ওই স্ট্যাকটার সাথে পরিচিত হবেন। সো আপনার মধ্যে যদি লার্নিং ক্যাপাবিলিটি এন্ড লার্নিং ইন্টারেস্টটা না থাকে, আপনার আপনি কখনোই ওখানে গিয়ে ওই স্ট্যাক গুলা ওরা যত ইজি করে দিক আপনি শিখতে পারবেন না। সো ওরা এই জিনিসটাও দেখে যে ও হয়তো জাভাতে কাজ করে আসছে, বাট আমাদের এখানে হয়তো জাভার সাথে কিছুটা সি শার্পে বা কিছুটা পাইথনে কাজ করা লাগে। সো ওকে যদি আমি পাইথনের কাজটা দিই ও আসলে পারবে কিনা, এই জিনিসগুলো দেখে। অ্যাট দ্য সেম টাইম প্রফেশনাল ফিল্ডে আমরা কি করি, আমরা আসলে যদি ডেভেলপার হিসেবে জয়েন করি, আমাদেরকে কিউ এর সাথে কাজ করতে হয়, আমাদের প্রজেক্ট ম্যানেজার যিনি থাকেন তার সাথে কাজ করতে হয়। আমরা যদি কোনো প্রোডাক্ট বেসড কোম্পানিতে যাই, সেই প্রোডাক্ট ওনারের সাথে বা প্রোডাক্ট ডিজাইনের সাথেও কিছুটা কমিউনিকেট করতে হয়। সো আমাদের কমিউনিকেশন স্কিলটা আছে কিনা, বা আমরা কনফ্লিক্ট রেজলিউশন সম্বন্ধে আইডিয়া আছে কিনা, বা ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট যদি কখনো অ্যারাইজ করে প্রফেশনাল ফিল্ডে, প্রফেশনালি এই জিনিসগুলোকে কিভাবে আমরা ডিল করতে পারি, স্লাইট কিছু জিনিসপাতি আসলে একটু ওরা টেস্ট করে দেখে। সো ইন্টারভিউ গুলোতে যেমন টেকনিক্যাল টেস্ট জাজ করা হয়, তেমনি কমিউনিকেশন স্কিল আর কিছুটা বিহেভিয়ার জাজ করা হয়। কিছু সফট স্কিল টেস্ট করে আর কি। রাইট, এটা সফট অবভিয়াসলি, স্কিল টেস্ট করে। কারণ আমি তো টাইগার হ্যাঁ জি টাইগার এটিতে অ্যাকচুয়ালি সেম জিনিসটাই হয়েছিল যে ইন্টারভিউতে আমার টেকনিক্যাল স্কিল, তো লম্বা সময় ধরে আমার টেকনিক্যাল স্কিল গুলা টেস্ট হয়েছে, এট দ্য সেম টাইম আমার সফট স্কিল এবং কমিউনিকেশন স্কিলটাকেও তারা টেস্ট করছিল। সো দ্যাট মিনস আপনার হচ্ছে যে কি তিন টাইপের টেস্ট হয়েছিল। ফার্স্টে একটা তো রিটেন টেস্ট, যেখানে মেইনলি জাস্ট থিওরিটিক্যাল, মানে এখানেও প্রবলেম সলভিং এর বেনিফিট, মানে প্রবলেম সলভিং এ তো আমরা একটা থিওরিকে
এক্সটেন্ড করে হচ্ছে যে প্রবলেম সলভিং পর্যন্ত নিয়ে যাই। আমি বাইনারি সার্চ শিখছি কিন্তু সাথে প্রবলেম সলভিংয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা শিখি, কিন্তু এখানে জাস্ট বাইনারি সার্চের মোটামুটি একটা অ্যাপ্লিকেশন বা কীভাবে কাজ করে এটা লিখে দিছি, দ্যাটস ইট। তারপরে হচ্ছে আপনার থেকে কোডিং টেস্ট যেটা ইন্টারভিউ সামনাসামনি নিছে, এখানেও প্রবলেম সলভিং দিছে। দেন হচ্ছে ফাইনালি বিহেভিয়ার, এই জায়গায় জাস্ট দেখছে আপনার কমিউনিকেশন স্কিল কেমন, সফট স্কিল কেমন, তারপরে আপনার মেন্টালিটি কেমন, এগুলাই। তো এটা আসলে লাস্ট পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যে আসলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো যেগুলো বিগ টেক, ওরা সবসময় একটা হেলদি এনভায়রনমেন্ট জব কালচার রাখার ট্রাই করে। দ্যাটস ওয়াই তারা হচ্ছে যে গিয়ে সামনের জন যতই স্কিল হোক না কেন তার মেন্টালিটি একটু টেস্ট করে নেয়, যে সে কতটুকু হেল্পফুল, সে কতটুকু হচ্ছে যে গিয়ে আরেকজনকে রেসপেক্ট করতে জানে, সে কতটুকু জুনিয়রদেরকে হেল্প করবে। এখন আমি যদি টক্সিক হয়ে আমার আন্ডারে একটা জুনিয়রের জীবন বরবাদ হয়ে যাবে। সো ওই ক্ষেত্রে ওইটা টেস্ট করে ঢুকায়। এমন না যে ওরা আসলে মেইনলি টেস্ট করে তোমার বিহেভিয়ার সিনিয়রদের সাথে কেমন, ওইটা না, ওরা মেইনলি দেখে তোমার বিহেভিয়ার জুনিয়রদের সাথে ফিউচারে কেমন হবে। তুমি তাদের সিনিয়র ইঞ্জিনিয়ার হওয়ার পরে তোমার আন্ডারে যখন জুনিয়র আসবে তাদের সাথে তুমি কিভাবে বিহেভ করবা, তাদেরকে কতটুকু হেল্প করবা, তাদেরকে কিভাবে ট্রেন করাবা, এগুলো ওরা টেস্ট করে নেয়, না হলে ওয়ার্ক কালচার টক্সিক হয়ে যাবে। সো এই জিনিসগুলো একটু আমাদের ধ্যান রাখা উচিত, যে আমাদের বিহেভিয়ারটা যাতে একটু ভালো হয় এবং কমিউনিকেশন স্কিলটা যাতে থাকে একটা ভালো কমিউনিকেশন স্কিল। ওকে ভাই, তাহলে হচ্ছে যে বুঝলাম যে ট্রাইগারেটিতে কীভাবে ঢুকছেন, আর হচ্ছে আমাদের যেহেতু উদ্দেশ্য অপটিমাইজলি, সো আমরা জাস্ট শর্টভাবে জেনে নিব যে টাইগারাইটির মানে ওয়ার্ক কালচারটা কেমন, তারপর আমরা আস্তে আস্তে অপটিমাইজলির দিকে চলে যাব। টাইগারাইটির সবচেয়ে ভালো যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ওদের ফ্লেক্সিবিলিটি ছিল, ওয়ার্কিং ফ্লেক্সিবিলিটি ছিল, যে ডেফিনেটলি প্রত্যেকটা অফিসে আমাদের একটা ওয়ার্কিং টাইম থাকে এবং আমরা যেটা করি যে ওই ওয়ার্কিং টাইমটা মেনটেন করার ট্রাই করি। এবং ওখানে যেটা ছিল যে আমি সবচেয়ে যেটা এনজয় করছিলাম যে অনেক সময় দেখা যায় যে আমাদের পার্সোনাল কিছু ইস্যু চলে আসে, মেডিকেল ইমার্জেন্সিস থাকে। সো এই জায়গাগুলোতে আমি আসলে টাইগারাইটি থেকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাইছিলাম, অ্যান্ড ওই ফ্লেক্সিবিলিটি গুলোর জন্য আমি রিয়েলি গ্রেটফুল টু দেম। অ্যান্ড কালচার লার্নিং ফ্রেন্ডলি। ওইখানে অ্যাকচুয়ালি একটা জিনিস খুবই ওদের ডিস্টিং, সেটা হচ্ছে ওরা ট্রেনিং এর জন্য একটা লম্বা সময় দেয়। বিশেষ করে আমি যে টিমে কাজ করেছিলাম ওই টিমে ট্রেনিং এর জন্য একটা লম্বা সময় দেয়। সো ওই সময়টাতে আমি আসলে মাল্টিপল স্ট্যাকে কাজ করতাম, মেশিন লার্নিং এ কাজ করেছি, এবং ওইখানে অ্যাকচুয়ালি ওই ট্রেনিং পিরিয়ডের থ্রুতেই আমি আসলে অ্যান্ড্রয়েডে কাজ করা স্টার্ট করছিলাম। সো অ্যান্ড্রয়েডের কমপ্লিটলি কাজটা শিখা অ্যাকচুয়ালি ওখান থেকেই। অ্যান্ড সিনিয়ররা অনেক হেল্পফুল। কয়দিন, 3 মাস কি 6 মাস ট্রেনিংটা? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো টাইম নাই। এটা অ্যাকচুয়ালি যেটা হয় যে ট্রেনিংটা চলতে থাকে এবং সেই সাথে হয়তো আপনার ছোটখাটো কিছু টাস্কও চলতে থাকে। সো আপনাকে হয়তো কোনো বাগ ফিক্স এর কাজ হয়তো দিবে, কিন্তু কোনো মেজর ফিচার হয়তো দিবে না। বাট মোটামুটি মানে মেজর ফিচার পর্যন্ত যেতে 6 মাস মতো টাইম লাগে আই গেস। হ্যাঁ, 3 থেকে 6 মাস হতে পারে। অ্যাকচুয়ালি এটা আসলে কাজের আর্জেন্সির উপর ডিপেন্ড করে। যদি এমন হয় যে না আসলে খুবই আর্জেন্ট একটা কাজ আছে, তখন হয়তো বা একটু ট্রেনিং পিরিয়ডটা শর্ট করে বা একটু ট্রেনিং পিরিয়ডটাকে কুইক রাখা হয়, যাতে আমার রিসোর্সটা আমি খুব ইজিলি কাজে লাগাতে পারি। হ্যাঁ, এটা তো রিসোর্সের স্কিলের উপর বেস করা হয় ব্যাপারটা। যদি সে আসলে ওভাবে ফাস্ট একটু কনজিউম করতে পারে তখন আর্জেন্সিতে দেয়। যেমন কি ইনোসিসে আমার ট্রেনিংটা একটু শর্ট হয়েছিল, কারণ আমি ফাস্ট করতেছিলাম, কনজিউম করে ফেলতেছিলাম সব কিছু, তো আমাকে একটু আর্লি প্রজেক্টে দিয়ে দিছিল। বাট আমি মনে করছিলাম ট্রেনিং ফেজ এতটুকুই, যে 1-1.5 মাস। বাট পরে দেখতেছি যে না, অনেকে আরও বেশি টাইম দিচ্ছে ইনোসিস, বাট আমাকে কম দিছিল কারণ আমি ফাস্ট শেষ করে দিচ্ছিলাম। ব্যাপারটা এরকম আর কি, ডিপেন্ড করে যে আসলে রিসোর্স কতটুকু মানে কতটুকু ফাস্ট কনজিউম করতেছে। হ্যাঁ, আমার কাছে না পার্সোনালি মনে হয় আসলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে যে কোনো প্রজেক্টে ঢুকতে পারাটা আসলে বেটার, বিকজ যত আমি দ্রুত প্রজেক্টে ঢুকতে পারবো, ডেফিনেটলি আমার একটা লার্নিং পিরিয়ড দরকার হয়, বাট প্রজেক্টে ঢুকতে পারলে হয় কি, আমি আসলে প্রজেক্টে আমরা অলওয়েজ বেস্ট প্র্যাকটিস গুলো ফলো করি, বাট প্রজেক্ট না করলে আসলে শিখার সময় হয়তো সবসময় বেস্ট প্র্যাকটিস গুলো ফলো করা হয় না, ইন্ডাস্ট্রি প্র্যাকটিস গুলা কি কি সেটা জানা হয় না। সো প্রজেক্টে ঢুকে গেলে সামহাও আপনি একটু এক্সট্রা এফোর্ট হয়তো আপনার দেওয়া লাগে, বাট আপনি কোপ আপ করে ফেলবেন। হ্যাঁ, যেমন কি আবার সব কিছু একেবারে শিখে তো প্রজেক্টটা ঢোকা ইম্পসিবল। যেমন কি ধরেন আমরা যখন সি শার্প শিখতে দিছিল, তো তখন হচ্ছে সি শার্প না সরি জাভা স্ক্রিপ্ট শিখতে দিছিলেন, তো তখন হচ্ছে যে আমি একটু অ্যাডভান্স টপিকগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে ফেলতেছিলাম, মানে আমি বুঝি না যে ট্রেনিংটা আসলে কিভাবে করা উচিত। তখন আমার লিড বলছে যে এগুলো এত বেশি করিও না, মানে এত বেশি শিখার লাগবে না, এগুলো জাস্ট কি কাজ করে হালকা জেনে রাখো, তারপর ছেড়ে দাও, কখনো যদি দরকার হয় অটোমেটিক তোমার মাথায় চলে আসবে যে এরকম একটা টপিক আছে, তখন শিখে অ্যাপ্লাই করতে পারবা। আপাতত তুমি বেসিকটা নাও।
এত অ্যাডভান্সের দিকে যায় না, তুমি আর্লি প্রজেক্টে ঢুকে যাও। তো লিডটা আমাকে এভাবেই গাইড করছিলেন যে আমি যাতে একেবারে অ্যাডভান্সে না ঢুকে, কারণ এগুলো শিখে মনে রাখা ইম্পসিবল। অ্যাডভান্স জিনিসগুলো এগুলো অ্যাপ্লাই করা ছাড়া আপনি শিখতে পারবেন না। তো জাস্ট বেসিকটা কোনোভাবে বেসিকটা শিখে প্রজেক্টে নেমে যান, তারপরে হচ্ছে যে আপনার সব কিছু লার্নিংয়ের ব্যাপার স্যাপার চলে আসবে। আরেকটা ব্যাপার আমি আবার হাইলাইট করবো একটা জিনিস, যে এখানে ভাই একটা কথা বলছেন যে যত আর্লি পসিবল যাতে আমরা প্রজেক্টে ঢুকে যাই। তারপর কি হবে, প্রজেক্টে ঢুকে গেলে আমাদের বেনিফিট হচ্ছে প্রজেক্টে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোড লিখবো, বেস্ট প্র্যাকটিসেস ইউজ করব, ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করতে হয় সবার সাথে মিলে, একটা টিমে কিভাবে কন্ট্রিবিউট করতে হবে এটা শিখবো। সো এই জিনিসটা আমি আবার বলবো যে যারা হচ্ছে যে গিয়ে জাস্ট ডেভেলপমেন্টে ফোকাস করতেছো তারা এই জায়গায় ধরা খাচ্ছ। তুমি কখনো একা একা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোড লিখতে পারবে না, বেস্ট প্র্যাকটিস অলওয়েজ ফলো করবে না, কারণ তুমি তোমার লিড। মানে তুমি ব্যাপারটা হচ্ছে যে তুমি তো কারো ক্লায়েন্টের জন্য কাজ করতেছো না, তোমার কাছে এই ভয় নাই যে এই প্রোডাক্টটা সামনে গিয়ে ঝামেলা করবে, তোমার এই ভয় নাই যে তুমি যে যে স্ট্রাকচারে কোড লিখে ফেলতেছো এটা যদি ভুল হয় ইন ফিউচার কেউ যদি এটাকে ফলো করে সেও ভুল জিনিসটাই লিখবে, এরকম কিছু চিন্তা থাকবে না তোমার মধ্যে। তো তুমি ভাবে কোড করে ফেলতেছো। কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন কোড করবা তোমার থেকে ওই প্রজেক্টের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তুমি যদি এই স্ট্রাকচার থেকে বের হয়ে যাও, পরবর্তীতে যারা তোমার কোডটাকে ফলো করবে তারাও ওই স্ট্রাকচার থেকে বের হয়ে যাবে। এই জন্য লিড কখনো তোমার ওই কোডটা অ্যাপ্রুভ করবে না, উনি রিভিউ করে করে বলবে যে এখানে এটা ঠিক করো, এখানে এটা ঠিক করো। সো কোডগুলো লিখবে একদম লিডের স্টাইলে, কোড রিভিউ হইতে হইতে তোমার কোডটা হয়ে যাবে একেবারে লিডের মতো। সো এখানেই সবচেয়ে বেশি শেখা হয়। আর ইন্ডাস্ট্রি ছাড়া এই এক্সপিরিয়েন্স কখনো তুমি পাবা না, একা একা পাবা না। কিন্তু কি পাবা, নিজে নিজে একা একা কি গেইন করতে পারো, প্রবলেম সলভিং। সো প্রবলেম সলভিং করো, দেন হচ্ছে যে কি ইন্ডাস্ট্রিতে ঢুকে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নাও, তারপরে হচ্ছে তোমার স্কিলটা একদম টপ লেভেলে চলে যাবে। রাইট। এবং আপনি একটা জিনিস মেনশন করলেন কোড রিভিউর কথা। সো কোড রিভিউ কিন্তু অ্যাকচুয়ালি আপনি যতক্ষণ না পর্যন্ত ইন্ডাস্ট্রিতে এন্টার করতেছেন আপনার আসলে ওই ফ্যাসিলিটি বা ওই বেনিফিটটা পাওয়া পসিবল হচ্ছে না। সো এইটা কিন্তু যে কোনো একটা প্রজেক্টে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করাটার একটা বড় বেনিফিট এটাই ভাই। মানে কোড রিভিউতে একটা লিড বারবার কোডটাতে রিভিউ করে একেবারে মানে আমার খুব মজা লাগতো জিনিসটা, যে আমি লিখছি একরকম, ভাই রিভিউ দিতে 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 পুরা কোডের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যেত, মনে হইতো যে ভাই লিখছে এটা, আমি লিখি নাই, কোডটা আমার না। তো এখন বারবার যদি একটা 5 বছর বা 10 বছরের এক্সপিরিয়েন্স মানুষের থেকে রিভিউ নিয়ে নিয়ে ওনার মতো করে কোড লিখতে পারি আমি, এক পর্যায়ে ওনার মতো হয়ে যায় কোডগুলো, তো এটা আমার একটা বিশাল স্কিল না, যে এত ফাস্ট আমি একটা লিডের মতো করে কোড লিখতে পারতেছি। এটা একমাত্র ওই ইন্ডাস্ট্রিতে হবে। কোন ইন্ডাস্ট্রিতে? যে ইন্ডাস্ট্রিতে একটা ভালো কোয়ালিটির লিড আছে। অনেক ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে, তো কিছু ইন্ডাস্ট্রি আছে না টক্সিক, কম স্কিলড মানুষজন আছে, তো ওনাদের রিভিউ নিয়ে লাভ নেই। মানে ওনারাও কোনোভাবে জানাতেনাভাবে নুডলসের মতো পেঁচাই হচ্ছে কোডটা দিয়ে ক্লায়েন্টের জমা দিয়ে দিবে। যদি বড় ট্যাগগুলোতে ঢুকো তখনই হচ্ছে যে গিয়ে ভালো স্কিল লিড তোমার থাকবে, ওনাদের রিভিউ তখন তোমার কাজে আসবে ডেফিনেটলি। এবং এটা অ্যাকচুয়ালি অপটিমাইজলিতে আমার যিনি ম্যানেজার আছেন উনিও অ্যাকচুয়ালি আমার যখন অনবোর্ডিং হয় এবং উনিও অ্যাকচুয়ালি আমাকে এই সেম কথাগুলাই বলছিলেন যে আসলে কোড আমরা সবাই লিখি, বাট কোডের কোয়ালিটি এইটা অ্যাকচুয়ালি কিন্তু সবাই মেনটেন করতে পারে না। সো তোমাকে একজন মিড লেভেল থেকে সিনিয়রে যাওয়ার জন্য কোডের কোয়ালিটি মেনটেন কিভাবে করতে হয়, কোড কিভাবে আরো এফেক্টিভলি লিখতে হয়, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এটাই। আর আমি কারেন্ট কোড কোয়ালিটি যদি আমি ড্রপ করে দিই, ইন ফিউচার জুনিয়ররা এসে আমাকে গালাগালি করবে আমার ফিচারের উপর কাজ করার সময়। যেমন কি এখন আমারও কিছু জুনিয়র আছে যেগুলো মানে আমার কোডটাকে মানে আমি করছি ফিচার, সেই ফিচারের উপর বেস করে, সেই স্ট্রাকচারের উপর বেস করে তারা ইমপ্লিমেন্ট করতেছে। তারা আমাকে কমপ্লিমেন্ট দেয় যে ভাই এই কাজটাতে এখানে কাজ করার সময় আমার খুব ইজি লাগছে বা মজা লাগছে, যেগুলো খুব ইজিলি ফলো করা গেছে। কিন্তু যদি আমি স্ট্রাকচারটা ঠিকভাবে না করতাম, সে আমাকে কোনোদিন সামনাসামনি বলতো না, পিছনে হচ্ছে চিন্তা করতো যে ভাই উল্টা পাল্টা কোড করছে, এখন আমার থেকে এই কষ্টটা করা লাগতেছে। সো এটা আমি কোথায় পড়ছিলাম আমি ঠিক মনে করতে পারতেছি না, যে তুমি যে কোডটা এখন ইন্ডাস্ট্রিতে লিখতেছো এটা ফিউচার ডেভেলপারদের জন্য একটা লাভ লেটার। এখন এটার উপর ডিপেন্ড করতেছে যে তারা এসে তারা এখন আসবে,
তারা আপনার কোডটা ফলো করতে আসতেছে। এখন যদি দেখা যায় উল্টাপাল্টা পেঁচাই হয়েছেন, তখন তারা আপনাকে গালিগালাজ করবে যে এ কী করছে, আমি এখন এটাকে কীভাবে স্ট্রাকচার্ড ওয়েতে আনবো। আর আপনি একটা স্ট্রাকচার্ড ওয়েতে সুন্দর করে ফিচারটা ইমপ্লিমেন্ট করছেন, যার কারণে সিমিলার একটা ফিচার ইমপ্লিমেন্ট করার সময় তার কোনো বেগ পেতে হয়নি। আপনার স্ট্রাকচারটা ফলো করছে, ধুমধাম সব রেডি হয়ে গেছে। তখন আপনাকে বলবে যে হ্যাঁ ভাইটা খুব জোস ছিলেন, উনি কোড লিখছেন এরকম এরকম এভাবে ভেবে যে আমার কাজ করতেছে, মানে খুব ইজিলি হয়ে গেছিলো। একটা বলি যে ওই আমার হচ্ছে যে গিয়ে যে যখন নতুন ডেভেলপার আমাদের টিমে আসে, আমার থেকে ক্যাটি সেশন নিতে হয় যে আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা বোঝানোর জন্য। সো আমি যে প্রজেক্টে কাজ করছিলাম ওই প্রজেক্টটা আমি একদম জিরো থেকে ছিলাম। তো যেহেতু জিরো থেকে ছিলাম এবং বিগিনার অবস্থায় ছিলাম, ইনিশিয়ালি কিছু জিনিস উল্টাপাল্টা গেছে আমার থেকে, এটা আমি স্বীকার করি। তো দেখা যাচ্ছে যে ওদেরকে ট্রেনিং করাচ্ছি, ওই অবস্থায় আমি একটা ফাংশনে গেছি, ফাংশনে গিয়ে আমি বললাম যে কিরে এরকম বাজে কোড লিখছেটাকে, এরপরে গিট ব্লেমে গেছি, গিয়ে দেখি আমার নাম লিখা। তো ব্যাপারটা হয়েছে কি এরকম যে মাঝে মধ্যে ভুল চলে যায়, আমার ইন্টকো গেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গিয়ে এমন না যে স্ট্রাকচারটা খারাপ ছিল, মানে মোটামুটি কাজের। কিন্তু আমার যে এখন কারেন্ট লেভেল, এই অনুযায়ী আমি আরও ভালো স্ট্রাকচার কোড লিখতে পারবো। ওই কোডটা এখন আমার পছন্দ হচ্ছে না যেটা আমি লিখছিলাম। ওইটা অ্যাপ্রুভ হয়েছিল কারণ ওখানে ভুল ছিল না, ওইটা স্ট্রাকচারই ছিল, বাট আমি এখন বেটার লিখতে পারি, দ্যাটস ওয়াই আমার থেকে পছন্দ হয় না জিনিসটা। কিন্তু গিয়ে দেখি আমারই নাম লেখা, সেভাবে ব্যাপারটা হচ্ছে যে গিয়ে ইমপ্রুভমেন্ট হয় আর কি। তো এখন যদি আমি আরও বাজে কোড লিখি তাহলে ফিউচার ডেভেলপাররা অবস্থা খারাপ হয়ে যাবে, আর যদি আমি সুন্দর কোড লিখি তারাও একটা স্ট্রাকচার্ড ওয়েতে দ্রুত ফিচারগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে। সার্টেনলি এটাই। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে যে গিয়ে টাইগার আইটির ইয়াগুলো শুনলাম আমরা যে কিভাবে তারা ট্রেনিং করায় এবং প্রজেক্টে অ্যাসাইন করে, ব্যাপারগুলো বুঝছি। এখন আসে আমাদের মেইন টার্গেট যেটা অপটিমাইজলি। সো কিভাবে অপটিমাইজলিতে আপনি অ্যাপ্লাই করছেন, কিভাবে কলটা পাইছেন, তাদের ইন্টারভিউগুলো কেমন ছিল, তো এগুলো নিয়ে একটু বলেন। সো অপটিমাইজলির পুরা রিক্রুটমেন্ট প্রসেসটার মাল্টিপল স্টেজে হয়, অ্যান্ড এই অ্যাকচুয়ালি স্টেজগুলো ডিপেন্ড করে আপনি কোন টাইপের রোলে অ্যাপ্লাই করতেছেন এবং আপনার সিনিয়রিটি লেভেল কেমন। সো অপটিমাইজলিতে কিন্তু স্টার্ট হয় ইন্টার্নশিপ দিয়ে। সো ইউজুয়ালি অনেকগুলো কোম্পানি আছে যেখানে আসলে ডাইরেক্ট জাস্ট ফ্রেশার রোলে অ্যাপ্লাই করা যায়, বাট অপটিমাইজলিতে আপনি চাইলে ইন্টার্ন রোলে অ্যাপ্লাই করতে পারবেন, এবং ওরা দেরকে হায়ার করে যাতে ইন্টার্নদেরকে ঠিকঠাক মতো গাইড করা যায়, নার্চার করা যায়, এবং তাদেরকে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমরা ইন্ডাস্ট্রিতে প্রোভাইড করতে পারি। এবং তাদের টার্গেটটাই এটা যে আইদার তারা অপটিমাইজলিতেই কাজ করবে, অথবা তারা যদি মনে করে যে না আমি অন্য কোথাও কাজ করব, তারা অন্য কোথাও জয়েন করতে পারে। বাট অ্যাজ এ গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আর আসলে বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমিউনিটিকে তারা আসলে প্রোভাইড করতে চায়। সো ইন্টার্নশিপ রোল থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি ডেফিনেটলি ইন্টার্নশিপ পজিশন থেকে আসলে ওখানে জয়েন করি নাই, অ্যাজ এ ইন্টার্ন আমি ওখানে জয়েন করি নাই, আমি জয়েন করি ডাইরেক্ট ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপার রোলে। সো আমি অ্যাপ্লাই করি, আমি ওদের অপটিমাইজলির ইউজুয়াল ওয়েটা হচ্ছে ওদের জব পোর্টাল আছে, এবং জব পোর্টালে আপনি আপনার সব ইনফরমেশন গুলো দিবেন। সো ইনফরমেশন গুলো দেওয়ার পর আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। এটা ছাড়া বিগিনারদেরকে বলবো জব পোর্টাল মানে হচ্ছে ওদের ক্যারিয়ার সাইট, মেইনলি ক্যারিয়ার সাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন। মানে জব পোর্টাল অনেক ইউনিক একটা ওয়ার্ড, তো অনেকে আকাশ থেকে পড়বে, ওই জন্য জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম যে ক্যারিয়ার সাইটে গিয়ে ক্যারিয়ার সাইট। হ্যাঁ, এবং ওদের ওয়েবসাইটের একদম ক্যারিয়ার পেজটাতে গেলে ওরা বাংলাদেশে কোন কোন জবগুলো অ্যাভেলেবল আছে ওই জবগুলোর লিস্ট থেকে আপনি জবটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আচ্ছা, আপনি তাহলে রেফার নেন নাই কারো, ডিরেক্ট অ্যাপ্লাই করছেন? না, আমার রেফারেল নেওয়া হয় নাই। তবে এই জিনিসটা আসলে আমি আই ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যে অপটিমাইজলিতে মানে আমাদের রেফারেল প্রোগ্রামও অ্যাভেলেবল আছে। সো যদি পসিবল হয় যে পরিচিত কেউ আছেন এরকম, বা ইন্ডাস্ট্রিতে অনেক পরিচিত ফেস, তাদের সাথে কমিউনিকেট করে রেফারেল প্রোগ্রামের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো রেফারেল প্রোগ্রামে ইউজুয়ালি যেটা হয় যে সিভি গুলো স্ক্রিনিং করা হয়, এবং রেফারেল গেলে যেটা হয় যে সিভি গুলো আসলে অনেক সময় দেখা যায় যে আউট অফ দ্য সাইট হয় না। সো বিকজ অনেক সিভি আসে, একটা পোস্টের জন্য থাউজেন্ডস অফ সিভি আসে, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি সবগুলা বাছাই করা, সবার স্ক্রিনিং করা খুবই ডিফিকাল্ট একটা জব। সো রেফারেলে গেলে একটু বাড়তি কিছু বেনিফিট পাওয়া যায়, যে আসলে স্ক্রিনিংটা একটু ফাস্টার হয়। সো আমি রেফারেল প্রোগ্রামে চান্সটা বেশি হয় আর কি, রেফারেলে কল পাওয়ার চান্সটা বেশি। কমপ্লিটলি ডিপেন্ড করে ভাই আপনার সিভি কেমন। যদি আসলে সিভির বা রেজুমের প্রোফাইল ভালো না হয় সেক্ষেত্রে আসলে রেফারেল হোক বা না হোক ওখানে ইয়ে হয় না। বাট
রেফারেলে গেলে যেটা হয় যে একটা ভালো চান্স থাকে যে আমার সিভিটাকে স্ক্রিন করা হবে। আদারওয়াইজ আসলে এত সিভি স্ক্রিন করা এবং অনেক অনেক মাল্টিপল স্টেজে আসলে জিনিসগুলা যায়, সো ওখানে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় প্রত্যেকটা সিভি কে পারফেক্টলি স্ক্রিনিং করা। সো রেফারেল প্রোগ্রামটা কিছুটা বাড়তি বেনিফিট বা কিছুটা ফাস্টার হয় প্রসেসটা। সো আমি রেফারেল নেই পার্সোনালি। সো ইউজুয়ালি যেটা হয় যে ওখানে অপটিমাইজিতে মাল্টিপল স্টেজ থাকে রিক্রুটমেন্টের। ফার্স্টে একটা ফোন স্ক্রিনিং এর মতো হয়। সো ডিটেইল কন্টেন্টটা অবভিয়াসলি আমি যাবো না কনফিডেন্সিয়ালিটির জন্য, বাট আমি ডেফিনেটলি আমাদের অডিয়েন্সের জন্য এতটুকু শেয়ার করব যতটুকু আসলে তাদের জন্য, তাদের প্র্যাকটিসের জন্য বা তাদের প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে। যে এক্স্যাক্টলি ইনিশিয়ালি যতটুকু হয় যে ইনিশিয়ালি আসলে আপনাকে কোনো টেকনিক্যাল রাউন্ডের মধ্যে দিয়ে যেতে হয় না। ইনিশিয়ালি অ্যাকচুয়ালি দেখা হয় যে আপনার অ্যাজ এ পার্সন আপনি কেমন। সো আপনার যে রেজুমিটা আপনি শেয়ার করছেন, ডেফিনেটলি ওই রেজুমিটা যে হায়ারিং টিম আছে, হায়ারিং টিমের পছন্দ হয়েছে এবং দ্যাটস ওয়াই আপনাকে সাথে তারা কমিউনিকেট করতেছে। সো আর ইউ জেনুইনলি দ্যাট পার্সন যে আসলে রেজুমিটা সাবমিট করছে? সো আপনার আইডেন্টিটিটা ওরা একটু টেস্ট করবে, লাইক আপনি অ্যাকচুয়ালি অ্যাজ এ পার্সন কেমন, আপনার কমিউনিকেশন স্কিলটা কেমন। এবং যেহেতু অপটিমাইজিতে আমরা গ্লোবাল প্রোডাক্টে কাজ করি, আমাদের ইংলিশ স্পিকিং স্কিল গুলাও ভালো হতে হয়, যেহেতু আমরা যাতে আমরা ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারি। সো কমিউনিকেশন স্কিল এট দ্য সেম টাইম আমাদের ফ্লুয়েন্সি গুলা, আমাদের স্কিল গুলা কেমন, আমাদের সফট স্কিল আছে কিনা, এই ধরনের ওভারঅল একটা স্ক্রিনিং হয়। এবং আমরা এটাই। টেকনিক সাইডে হ্যাঁ, আমিও যে দিছিলাম ইন্টারভিউ, তো ওখানেও আমাকেও কল দিছিল। সো আমারও সেম জিনিসই মনে হয়েছে যে আসলে আসলে ব্যাপারটা হচ্ছে তুমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করো না কেন, তোমাকে কল দিবে, একটা কল দিয়ে তোমাকে ইন্টারভিউ তো শিডিউল করতে হবে, তাই না? সো ওই ক্ষেত্রে অপটিমাইজলি একটু বড় করে কলটাকে, হালকা একটু তোমার সাথে কথা বলবে ইংলিশে, যাতে করে তোমার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা দেখতে রাইট পারে। তুমি যে সিভিটা দিছো ওই সিভি সম্পর্কে আদৌ তোমার আইডিয়া আছে কি না, ব্যাপারগুলো এরকম আর কি। তো হালকা মানে অন্যরাও কথা বলবে, প্রত্যেকটা কোম্পানি কল দিয়ে তোমার সাথে কথা বলবে, বাট অপটিমাইজলি একটু বেশি কথা বলবে, জাস্ট একটু বুঝে নাও। কারণ একটা এত বড় একটা ইন্টারভিউ প্রসেস তোমার জন্য ওরা রেডি করবে, তুমি যদি রাইট পার্সন না হও পুরাটা টাইম ওয়েস্ট। রাইট একটা লিড, একটা ইঞ্জিনিয়ার, ফার্স্টে ইঞ্জিনিয়ারদের টাইমগুলো ওয়েস্ট হবে, তারপর লিডদের টাইমগুলো ওয়েস্ট হবে, এইচআরদের টাইমগুলো ওয়েস্ট হবে। ওই জন্য একটু বেশি কথা বলে নাই তোমার সাথে। এটা নিয়ে ডেফিনেটলি। এক্সট্রা ভাবে ভয় পাওয়ার কিছু নাই তোমাদের। এটা জাস্ট এটা মোটামুটি অ্যাকচুয়ালি হ্যাঁ। জি ভয় না পেয়ে অ্যাকচুয়ালি এখানে জাস্ট কনফিডেন্ট থাকা এবং জেনুইনলি নিজেকে রিপ্রেজেন্ট করা এবং নিজের স্কিল গুলা সম্বন্ধে কনফিডেন্ট থাকা। হ্যাঁ, একটা একটা সুন্দর ফোন কল, একটা গোছানো ফোন কল যেখানে তুমি জাস্ট তোমার সম্পর্কে বলবা, আর কিছু না। বাট তুমি যদি ব্যাপারটা হচ্ছে যে গিয়ে কনফিডেন্স দেখাইতে না পারো, তাহলে ওখানেই একটা ঝামেলা বাঁচবে, কারণ তোমার কনফিডেন্সটা এখানে টেস্ট করা হবে। আর হ্যাঁ, এবং এটা এটা শুধু এখানে অপটিমাইজলির জন্য না, এটা অপটিমাইজলির জন্য না, তোমাকে প্রত্যেকটা ইন্টারভিউ যে কোনো কোম্পানির জন্য স্কিডিউল করার জন্য তোমাকে একটা ফোন কল দিবে। ওই ফোন কলেই যদি তুমি কনফিডেন্স দেখাইতে না পারো, তাহলে দেখা যাবে যে তোমাকে আর গেট ব্যাক করে নেই, সেটা অপটিমাইজলি হোক, সেটা ইনোসিস হোক, থেরাপ হোক, যে কোম্পানি হোক, তোমাকে ও ফোন কলটা একটু ভালোভাবে অ্যাটেম্প করতে হবে। ইভেন এই ফোন কলের সিস্টেমটা একেবারে বিগ টেক লাইক গুগল, মাইক্রোসফটেও আছে, তারাও ইনিশিয়ালি একটা ফোন কলে ডেফিনেটলি কথা বলবে। এটা পুরো একটা গ্লোবাল একটা ব্যাপার। সো এখন এতদিন আসে নাই কোনো কারণে, হয়তো আমরা মিস করে গেছি বারবার। ভাইয়ের কথায় হচ্ছে ব্যাপারটা চলে আসছে যে একটা ফোন কল হবে তোমার সাথে, সব কোম্পানি তোমাকে একটা ফোন কল দিবে, যেটা অপটিমাইজলি একটু ডিফারেন্ট ওয়েতে করে, একটু বড় করে করে। দ্যাটস ইট। এবং অপটিমাইজের ফোন কলটা ইউজুয়ালি যেটা হয় যে ফোন স্ক্রিনিং বা ইনিশিয়াল স্ক্রিনিং এ কিন্তু আসলে ক্যান্ডিডেট এলিমিনেট হয়। এমন না যে আসলে ইনিশিয়াল স্ক্রিনিং হলো, আপনি হয়তো বা জেনুইনলি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারলেন না, বাট পরের স্টেজে গেলেন। ইউজুয়ালি এটা হয় না, বিকজ এখানে আসলে এত ক্যান্ডিডেট থাকে এবং আমাদের যারা এইচআর বা হায়ারিং টিম আছেন ওরা আসলে যথাসাধ্য চেষ্টা করেন যে আসলে প্রত্যেকটা রোলের জন্য পারফেক্ট যে ক্যান্ডিডেট হওয়া বা মোস্ট সুইটেবল যে ক্যান্ডিডেট হওয়া পসিবল তাকেই যেন আমরা নিয়ে আসতে পারি। সো কুডোস টু দেম, দে অ্যাকচুয়ালি ডু এ ভেরি গুড হার্ড ওয়ার্ক। অ্যান্ড ওনারা আসলে ওনাদের বেস্টটা দিয়েই ট্রাই করেন যাতে আপনার সাথে ওনারা এনগেজ হতে পারেন এবং ক্যান্ডিডেটের সাথে এনগেজ হয়ে ক্যান্ডিডেটকে জেনুইনলি জানা, ওভারঅল ওনার একটা স্ক্রিনিং করা বিহেভিয়ারাল। অ্যান্ড এট দ্য সেম টাইম অ্যাকচুয়ালি উনি যেই টিমের জন্য কাজ করবেন বা আমাদের অর্গানাইজেশনের সাথে কাজ করবেন কালচারাল ফিট কিনা। সো এখানে ডেফিনেট একটা ব্যাপার থাকে যে প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা গোল থাকে, একটা ওভারঅল এনভায়রনমেন্ট থাকে। সো আপনি আসলে ওই এনভায়রনমেন্টে কাজ করতে ইচ্ছুক কিনা। সো এই জিনিসটা ওরা একটা ইনিশিয়াল স্ক্রিনিং হয়ে যায়। সো এক্স্যাক্টলি। এরপর যেটা হয়
তো এরপরে এইখানে যেটা একটা হয় যে অপটিমাইজটির এই ফোন কলের ব্যাপারে আমি একটা কথা বলবো যে অন্যান্যগুলো একটু ডিফারেন্ট, মানে অপটিমাইজলি অন্যদের থেকে একটু ডিফারেন্ট এই জায়গায় যে আমার থেকে কেমন জানি মনে হয়েছিল ওনারা যখন ফোন দিয়ে কনভারসেশনটা স্টার্ট করে, মানে ওনারা এমনভাবে কথা বলে যাতে আপনার কনফিডেন্সটা অটোমেটিকলি বেড়ে যায়। আমার এমনটা হয়েছিল, এক্স্যাক্টলি এটা আমার আমার এমনটা এক্স্যাক্টলি হয়েছিল যেমন কি আমি যেই জিনিসটাই ওনাকে হাইলাইট করতেছি সিভি থেকে, মানে আমার সিভি নিয়ে কথা বলতেছিলাম, তখন আমি যে ব্যাপারটাই হাইলাইট করতেছি উনি সাথে সাথে এটার বিভিন্ন রকম প্রশংসা করতেছিলেন। মানে আমাকে উনি কনফিডেন্স দেওয়ার হাইয়েস্ট ট্রাই করছেন যাতে বের করে আনতে পারেন যে আমি আসলে কেমন। সো এটা আমার থেকে খুব ভালো লাগছে যে ওনার সাথে কথা বলে আমার কনফিডেন্স বেড়ে যাচ্ছিল। অপটিমাইজলি এই ক্ষেত্রে এক্স্যাক্টলি আমি অনেক ডিফারেন্ট বলবো, মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি ভাই আমার হয়তো ডিসকাশনের একটু পরেও আসবে, বাট আমি আগেও মেনশন করতেছি ওদের যতগুলো রাউন্ড থাকে প্রত্যেকটা রাউন্ডে ডিফারেন্ট ডিফারেন্ট টিম থেকে আপনার সাথে এনগেজ করে। ইনিশিয়াল রাউন্ডে আপনার সাথে এইচআর বা টেকনিক্যাল অ্যাকুইজিশন টিম থেকে আপনার সাথে এনগেজ করবে, বাট যেই টিম থেকে আপনার সাথে এনগেজ করে না কেন অপটিমাইজলির পার্সনরা অ্যাকচুয়ালি অলওয়েজ ট্রাই টু বি ইন ইয়োর টিম। লাইক আপনার কখনো মনে হবে না যে আসলে আপনি আপনি একজন অপোনেন্টের সাথে কথা বলতেছেন বা একজন অপোনেন্টের সাথে আপনি আসলে কম্পিট করে বা একটা ব্যাটেল গ্রাউন্ডে আছেন। আপনার অলওয়েজ মনে হবে যে দে আর ইন ইয়োর সাইড, অ্যান্ড ওনারা অ্যাকচুয়ালি চায় যে আপনি যাতে ওনাদের সাথে কাজ করেন। এবং ওনারা প্রথম থেকে অনেক, মানে আপনার পুরোটা ফোন কলে, যারা আসলে ফোন কলে ওনাদের সাথে গেছেন ওরা জানবেন যে পুরোটা ফোন কল অনেক বেশি ফ্রেন্ডলি হয় এবং দে আর ভেরি হাম্বল থ্রু আউট দ্য সেশন। হ্যাঁ, আমি অনেকক্ষণ কথা বলছিলাম। ইভেন আমি ধরেন আমি তো নর্মালি সবসময় বাংলায় কথা বলি, হঠাৎ করে ইংলিশে কথা বলা বা এর আগে কখনো ইন্টারভিউ দিনে ইংলিশে, সো এটা একটু ডিফারেন্ট হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। কারণ কি ওনার কথাবার্তাই এমন ছিল যে আমি কোত্থেকে কনফিডেন্স কতগুলো পাচ্ছিলাম, ওনার সাথে কথা বলে ভালো লাগতেছিল আমার থেকে, মানে মনে হচ্ছিল যে উনি চাচ্ছেন যে আমি ঢুকি। সেম জিনিসটা হয়েছিল লিড ইন্টারভিউতেও সেম হয়েছিল। উনি এমনভাবে কথা বলতেছেন যেন আমি হায়ার্ড হয়ে গেছি, উনি কয়েকদিন পর আমি টিমে চলে যাব, সো ওই টিমে কীভাবে কাজ করবো, কীভাবে উনি আমার থেকে আউটপুট পাবে, ওভাবে কথা বলতেছিলেন। সো ব্যাপারগুলো এরকমই হয়, মানে তোমার কনফিডেন্স এমনিতেই গ্রো হবে। বাট এটা জাস্ট আমার মনে হয় যে মানে অন্য কোম্পানি থেকে অপটিমাইজলি একটু ডিফারেন্ট এই জায়গায়, মানে ওনারা খুব কনফিডেন্ট গ্রো করতে পারে। এই জন্য অপটিমাইজলি কালচার, মানে আমি বলি মানে আমি সবসময় যতটুকু শুনে আসছি বাংলাদেশে বেস্ট। যে আমাকে আমার ফ্রেন্ড মহামিন বলতো সবসময় যে নয়তো অপটিমাইজলি নয়তো বাইরের দেশ, আর কোনো অপশন নাই বাংলাদেশে, এভাবে বলতো উনি। ও অপটিমাইজলিতে ছিল। সো অপটিমাইজলির কালচার আসলেই জোস। এবং অ্যাকচুয়ালি ভাই এখানে আরেকটা জিনিস আপনি শেয়ার করব, আমার যেদিন আমি জয়েন করি এক্স্যাক্টলি তার পরের দিন আমাদের একটা ইভেন্ট ছিল অফিসে, এবং ওই ইভেন্টটা ছিল যে আমরা বাংলাদেশে বেস্ট ওয়ার্ক প্লেসের রেকগনিশন পাইছিলাম। সো ওইটার সেলিব্রেশন ছিল। সো ডেফিনেটলি মানে আমি ইনিশিয়ালি হয়তো বুঝি নাই যে সেকেন্ড দিনে যে যে আসলে বেস্ট ওয়ার্ক প্লেস মানেটা কি, বাট অলমোস্ট 3 মাস হয়ে গেছে অ্যান্ড ডেফিনেটলি আই ক্যান ফিল ইট। সো আমি ইন্টারভিউ টাইমে ওটা ফিল করছিলাম যে আসলে ওদের ইন্টারভিউ কমপ্লিটলি আলাদা। মানে আমি এই ধরনের ইন্টারভিউ আসলে কখনোই ফেস করি নাই। অন্যান্য ইন্টারভিউ ইজ কাইন্ড অফ লাইক মোর এক্সাম, বাট ওনাদের অপটিমাইজলির ইন্টারভিউ এক্সাম ছিল না। এটা আসলে কমপ্লিটলি মনে হচ্ছিল যে আমি একটা ট্রেনিং এ আসছি বা আমি লাইক কোন একটা কোর্স করতেছি, এবং এভরিওয়ান ইজ দেয়ার টু এডুকেট মি। সো এটা আসলে খুবই ভালো লাগছিল। এবং অপটিমাইজলির পুরো রিক্রুটমেন্ট বা হায়ারিং প্রসেসে কেউ হয়তো জয়েন করছে, মানে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই কেউ হয়তো পাস থ্রু করছে, এন্ড সে হয়তো পরে জয়েন করে নাই, বাট সামহাউ হয়তো তার কাছে অফার আসে নাই, বাট ওরা পুরো ইন্টারভিউটা বা পুরো রিক্রুটমেন্টটা এমন ভাবে সাজায় যে আসলে আপনি বেনিফিটেড হবেন। আপনি যে টাইমটা দিচ্ছেন এই টাইমটা যাতে জাস্ট আপনার একটা এক্সাম না হয়, আপনার একটা টাইম ইনভেস্ট হয়, আপনি যাতে ওই টাইমটা থেকে আপনি জব পান আর না পান, আপনি যাতে কোনো একটা ভালো কিছু একটা নিয়ে আসতে পারেন আমাদের কাছ থেকে। সো আমি পরবর্তীতে ডেফিনেটলি আমাদের ডিসকাশন ওইটা আসবে। জি শিওর। আচ্ছা, তারপর হচ্ছে এইচআর ইন্টারভিউটা আপনার সাথে ওই ফোন কলটা হয়েছে, দেন আপনার সাথে হ্যাঁ, ইন্টারভিউটা স্কেডিউল হইলো। তারপর এরপর হচ্ছে আমার সাথে একটা কোডিং রাউন্ডের স্কেডিউল হয়। এবং এইখানে অ্যাকচুয়ালি এক একজনেরটা আমি এক এক রকম শুনছি, যে অনেকের থাকে একটা কোডিং রাউন্ড থাকে, অনেকের ওরা 2 থেকে 3টা কোডিং রাউন্ড নেয়। কিছু কিছু ক্ষেত্রে একটা সিস্টেম ডিজাইন আলাদা রাউন্ড রাখে, কিছু ক্ষেত্রে শুধুমাত্র কোডিং রাখে, কিছু ক্ষেত্রে কোডিং আর সিস্টেম ডিজাইনের একটা ব্লেন্ড থাকে। সো ওনাদের এই কেমন হবে আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা, এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি কোন টিমে কাজ করতেছেন, এবং কিছুটা আপনার রেজুমের উপরে। এমনও হয় যে আপনার রেজুমের উপর ডিপেন্ড করে ওরা কিছুটা কাস্টমাইজ করে একটা প্রবলেম বানাইছে। সো খুব ইন্টারেস্টিং যে হ্যাঁ, এই জিনিসটা আপনাকে আসলে
অপটিমাইজলি একটা জোস ব্যাপার হচ্ছে যে ইন্টারভিউ নেওয়া হবে যে তোমার কাছে কি স্কিল আছে, তুমি কিসে কাজ করছো, তোমার এক্সপিরিয়েন্স কি, ওইটার উপর বেস করে। ফর এক্সাম্পল আমি যদি আমারটা একটু শেয়ার করে ফেলি, যে আমি যখন অ্যাপ্লাই করছি তখন আমি ফুললি কম্পিটিটিভ প্রোগ্রামিং বেসড, তখন ইনোসিসে ছিলাম। আমি ইনোসিসে কাজ করতেছি মেবি 2 মাস বা 3 মাস হয়েছে, বাট আমার স্টিল তখন আমার মেইন স্কিলটা ছিল, মেজর স্কিল ছিল কম্পিটিটিভ প্রোগ্রামিং। সো ওনারা আমার জন্য 2টা সেশন অ্যারেঞ্জ করছে। ফার্স্টে ছিল কোডিং টেস্ট, যেখানে হচ্ছে যে গিয়ে যদিও বা C++ দিয়ে একটা প্রজেক্টের কথা বলছিল, বাট স্টিল আমি ওখানে আমার অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার স্কিলটা হাইলাইট করছি। এবং সো এই জিনিসটা আমাকে পুরা ডিরেক্ট করছে হচ্ছে যে গিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং ইন্টারভিউতে। সো ওনারা কি করছে, যেহেতু আমি কম্পিটিটিভ প্রোগ্রামার, ভালো স্কিলড কম্পিটিটিভ প্রোগ্রামার আমার কম্পিটিটিভ প্রোগ্রামার দিয়ে আমার ইন্টারভিউটা নিছেন। অথচ সেম টাইমে এর কিছুদিন পরে আমার আরেকটা ফ্রেন্ড অ্যাপ্লাই করছিল, তাকে নেওয়া হয়েছে প্রজেক্ট বেস, কারণ তার প্রজেক্টটাই বেশি স্কিল ছিল। সে কম্পিটিটিভ প্রবলেম সলভার ছিল, নর্মাল প্রবলেম সলভার, বাট সে একটা ইন্ডাস্ট্রিতে অলরেডি কাজ করতো, ছোট একটা স্টার্টআপে কাজ করছিল। ওই জন্য তারটা হয়ে গেছিল প্রজেক্ট বেস, আমারটা হয়ে গেছিল ফুললি কম্পিটিটিভ প্রোগ্রামিং বেসড। আমার ফ্রেন্ড মহামিন, তারটাও ছিল ফুললি কম্পিটিটিভ প্রোগ্রামিং বেসড। আমাকে একটা মোটামুটি ভালো মানের প্রবলেম নিয়ে প্রচুর পেঁচাইছে ইন্টারভিউতে। ওই ক্ষেত্রে জাস্ট আমাকে টেস্ট করে দিছে যে আমি কতটুকু কোড লেভেলে যেতে পারি। ইভেন আমার ইন্টারভিউ কিন্তু 10 মিনিট ওভার হয়েছিল, আমি আমার হায়েস্ট স্কিল মানে হায়েস্ট লেভেলটা টেস্ট করার জন্য। অ্যান্ড দেন হচ্ছে যখন আমাকে সেকেন্ড ইন্টারভিউর জন্য ডাকা হয়, যেখানে হচ্ছে আমি লিডের সাথে বসে, একজন সিনিয়র ইঞ্জিনিয়ারও ছিলেন, তখন হয়েছিল পুরা ইন্টারভিউটা ছিল যে আমি ইনোসিসে কিভাবে আমার স্কিলটা প্রোভাইড করতেছি ওইটার উপর বেস করে, যে আমি কি প্রোভাইড করতেছি আমার টিমে, আমার টিমের স্ট্রাকচারটা আমি জানি কিনা, আমার প্রজেক্টের স্ট্রাকচারটা আমি জানি কিনা। এখানে ব্যাপারটা হচ্ছে যে পুরো একটা ডিফারেন্ট জিনিস, যে ইনোসিস নিয়ে আমাকে কথা বলতেছে, মানে ইনোসিসে কীভাবে আমি করতেছি, কাজ করতেছি, এটা নিয়ে কথা বলতেছে। সম্পূর্ণ একটা ডিফারেন্ট ইন্টারভিউ। মানে তারা চায় যে আমি যেটাতে বেস্ট সেটা দিয়ে তাদের কতটুকু বেনিফিট করতে পারবো। যেমন কি আমার ওই ফ্রেন্ডটা প্রজেক্ট ভালো পারে, তাকে প্রজেক্ট নিয়ে ডিসকাস করছিল, তাকে হ্যাঁ আমাকেও সিস্টেম ডিজাইন নিয়ে জিজ্ঞেস করছিল, বাট ওগুলো একদম বেসিক লেভেলের। বাট আমার ফ্রেন্ডটা একটা প্রজেক্ট করছিল, এটা আমি ঠিক ভুলে গেছি, বাট একটা মোটামুটি স্টার্টআপ টাইপের ছিল প্রজেক্টটা। মানে ওরা হচ্ছে ওইটার জন্য ফান্ডিংও পাইতো, পরবর্তীতে আগায় নেয় আর কি। সো ওইটাতে যেহেতু জিরো থেকে কাজ করছে, ডিরেক্ট ওরা ওটা নিয়ে কথা বলছে, ওর সাথে ওইটার সিস্টেম ডিজাইনটা নিয়ে কথা বলছে এবং বের করার ট্রাই করছে ও কী কী করছে, এবং ও প্রত্যেকটা জিনিস যখন শেয়ার করছে তাকে প্রেফার করছে ওরা। ইভেন তাকে সিস্টেম ডিজাইনের টুকটাক প্রবলেম দিছিল, যেখানে একটাতে সে ভুল করছে, ওরা ওইটা শো করানি যে ঠিক আছে, মানে ও অ্যাটাম করছে। ভুল বলতে একেবারে ভুল না, মানে এর চাইতে বেটার ওয়ে আছে, কিন্তু সে যেটা দিছে এটা স্টিল কারেক্ট। তাকে ইনস্ট্যান্ট কারেকশন করে দেয় নাই, যাতে করে সে নার্ভাস নয়। তারটা ফুল শুনতে গেছে, মানে পুরাটা তার থেকে শুনতেছিল যে কিভাবে আগাচ্ছে। সে মাঝখানে আবার হঠাৎ করে বলে উঠছে, ভাই এই জিনিসটাতে এভাবে ইমপ্রুভমেন্ট করা যাবে, আমি এটা ভুল বলছি। তখন ওই একজন এক্সপিরিয়েন্স লিড, সে যদি আমার প্রশংসা করে, আমার ইন্টারভিউতে কনফিডেন্স এমনিতেই বেড়ে যাবে। তখন ওকে বলছিল যে আমার এক্সপিরিয়েন্স তো এখন অনেক বছর, 5-6 বছর, কিন্তু আমরা এই টাইপের ভুল করলে অনেক পরে, সপ্তাহখানিক পরে গিয়ে রিয়েলাইজ করি যে আচ্ছা এই জায়গায় আরেকটা ইমপ্রুভমেন্ট করা যাবে। তুমি ইন্টারভিউ তো বসেই করে ফেলছো, এটা তো অনেক বেটার একটা জিনিস। সে আর দুনিয়াতে নাই, তখন অন্য লেভেলে গেছে। তখন আরও বেশি বের হচ্ছে। বেনিফিটটা হয়েছে কি, তার ভিতর যে স্কিলটা আছে ওটা অনেক বেশি বের হয়ে গেছে, মানে অনেক ভালোভাবে শো করতে পারতেছিল সে, কারণ কনফিডেন্স পেয়ে গেছে। সেভাবে তার সাথে সিস্টেম ডিজাইন নিয়ে প্রচুর ডিসকাশন করছে তারা, কিন্তু সিস্টেম ডিজাইন নিয়ে আমার সাথে কোনো ডিসকাশন করে নেই, আমার সাথে টুকটাক করে তারা স্কিপ করছে। মেইনলি প্রবলেম সলভিং ছিল এবং ইনোসিসি কীভাবে প্রোভাইড করতেছি এটার উপর বেস করে তারা আমাকে টেস্ট করছিল। সো এক একজনের ইন্টারভিউ আসলে অপটিমাইজলি ওই এক একজনের ডিফারেন্ট বলতে সে কী পারে সেটার উপর বেস করে নেয়। এটা একটা জোস একটা ব্যাপার লাগছে আমার থেকে। আর কোন ধরনের প্রবলেম থাকে এটার ক্ষেত্রে আমি যদি একটু আইডিয়া দিতে চাই, এটা আমি বলবো যে আমরা ইউজুয়ালি অন্যান্য ইন্টারভিউ বা টেকনিক্যাল সেশন গুলাতে একদম হয়তো বা লিড কোড বা হ্যাকার র্যাঙ্ক থেকে ডাইরেক্ট হয়তো প্রবলেম তুলে দেয় বা একটু হয়তো এক্সচেঞ্জ করে দেয়। অপটিমাইজলিতে আলাদা, অপটিমাইজলিতে মেইনলি আপনার প্রবলেম সলভিংই থাকবে, আপনাকে আসলে প্রবলেমই সলভ করতে হবে। বাট ওই প্রবলেম সলভিং এর সাথে আপনার হয়তো সফটওয়্যার ডিজাইনিং প্রিন্সিপালস যেগুলো আছে, মেবি কিছু ডিজাইন প্যাটার্ন সম্বন্ধে আপনার আইডিয়া আছে কিনা, আপনার ওভারঅল ক্রিয়েটিভিটি আছে কিনা, সবকিছু একসাথে ওরা টেস্ট করতে চাইবে। এবং এই টেস্টটার জন্য ওরা কিন্তু কখনোই, মানে অপটিমাইজ দিতে গেলে আপনি কখনোই লিড কোড বা হ্যাকার র্যাঙ্ক থেকে ডাইরেক্ট প্রবলেম
পেয়ে যাবেন তা কিন্তু না, বাট আপনাকে যদি অপটিমাইজলির মানে অন দ্যাট টাইম ওই টেকনিক্যাল টেস্টে ভালো করতে হয়, আপনার কিন্তু ওভারঅল প্রবলেম সলভিং সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। সো আমরা যে এক্স্যাক্টলি। ইউজুয়ালি একটু বলতেছিলাম যে হয়তো ইউজুয়ালি কি হয় যে যে কোনো টেকনিক্যাল রাউন্ডে খুব চেনা পরিচিত প্রবলেম গুলাই দেয়। অপটিমাইজলি তো যে খুব আলাদা তা কিন্তু না, আপনার পরিচিত জিনিসই, বহুল আলোচিত জিনিসই, এবং যেগুলো রেগুলারলি আসে হয়তো এরকম জিনিসই থাকে, বাট একটা ডিফারেন্ট এনভেলপে। এবং ওই এনভেলপটা অ্যাকচুয়ালি দেয় আপনি জেনুইনলি প্রবলেমটা সম্বন্ধে জানেন কিনা, বা আপনার জেনুইনলি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে কিনা ওইটা টেস্ট করার জন্য। সো কেউ যদি একটা প্রবলেমকে চিনে, ওই প্রবলেমটা যেই এনভেলপে আসুক, ওই প্রবলেমটা যেই দিক থেকে আসুক, সে কিন্তু পারবে। আর কেউ যদি অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং না করে, মানে ধরেন জাস্ট একটা প্রবলেম দেখলো, সলিউশন তো অ্যাভেলেবল অনলাইনে, সো জাস্ট এক্সামের আগের দিন সলিউশনটা হয়তো পড়ে গেল, এরকম করে যদি মুখস্থ করে কেউ যদি পার পেতে চায় তাহলে আসলে পসিবল না। সো আপনাকে জেনুইনলি প্রবলেম সলভিং, মানে একটা জিনিস আসলে প্র্যাকটিস করে করে অ্যাচিভ করতে হয়, ওরা এই জিনিসটাই বের করে আনতে চায় যে আপনি আসলেই ওই জিনিসটার প্রতি এফোর্ট দিয়েছেন কিনা। সো অপটিমাইজের প্রবলেম গুলো অনেকটা দেখতে অনেকটা সৃজনশীল প্রশ্ন, আমরা যেমন এসএসসি বা এইচএসসি তে দিয়ে আসছি, অনেকটা ওইটার মতো যে অনেকগুলা প্রবলেম হয়তো একসাথে থাকবে একটা পুরা সিস্টেমের মধ্যে। সো ওইটা দিয়ে আসলে আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, আপনি সফটওয়্যার ডিজাইনিং যে প্রিন্সিপাল গুলো আছে, বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে, লাইক সলিড প্রিন্সিপাল আমরা বলি, বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন বলি, ছোটখাটো দু একটা ডিজাইন প্যাটার্ন আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা। নট লাইক আপনি আপনাকে জিজ্ঞেস করতেছে যে আমাকে সিঙ্গুলার প্যাটার্ন সম্বন্ধে বলো, বা আমাকে ব্রিজ প্যাটার্ন সম্বন্ধে বলো। নট লাইক দ্যাট, আপনাকে অন দা ফ্রাই প্র্যাকটিক্যালি একটা প্রজেক্টে ওটা দেখায় আসতে হবে যে না আপনি আসলে পারেন। সো এই জিনিসটা ওদের মধ্যে আছে যে ওরা আসলে, দ্যাটস ওয়াই আমি বললাম যে ওদের প্রবলেম গুলো কিন্তু কাস্টমাইজ ভাবে ডিজাইন করা, যে অনেক সময় প্রোফাইলের উপর ডিপেন্ড করে প্রবলেমটা কিছুটা বিল করা থাকে, এবং প্রবলেমটা আপনি আসলে কোথাও পাবেন না, এটা খুবই কাস্টমাইজ একটা প্রবলেম, এবং ওদের ইন্টারনালি থাকে এই জিনিসটা। এন্ড আরেকটা জিনিস আমি যেটা ফেস করছি ওই টেকনিক্যাল রাউন্ডে, সেটা হচ্ছে যে আমি অলরেডি যেটা বললাম যে আমার কাছে কখনোই মনে হয় নাই যে আমি আসলে প্রবলেম মানে একটা এক্সামে বসছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে একটা কোনো আহ, একটা ওয়ার্কশপে বসছি। সো আমি একটা কাজ করতেছি, এন্ড ওইখানে আমার যিনি আমার টেকনিক্যাল ইন্টারভিউতে আমার ম্যানেজার ছিলেন, এবং উনি অ্যাকচুয়ালি আমাকে গাইড করতেছিলেন। উনি আমাকে বলতেছিলেন দেখো সামি, নিচে আমরা তো আমরা আমাদের কিবোর্ডে বিভিন্ন ধরনের শর্টকাট থাকে। সো আমরা কিন্তু চাইলে শর্টকাট অ্যাপ্লাই করে খুব ফাস্টার জিনিসটা করতে পারি। আমি রান করতে চাই যে F5, এটা দিয়ে আমি খুব ইজিলি রান করতে পারি, এটা দিয়ে আমি ডিবাগিং গুলা করতে পারি। এবং ডিবাগিং ওনারা কি আমার একটা জিনিস মনে আছে, আমি একটা জিনিস ডেভেলপ করতেছিলাম, এবং ডেভেলপ করার মাঝখানে মাঝখানে ডিবাগিং করে আমরা দেখতেছিলাম যে আসলে আমাদের অ্যাপ্লিকেশন বা আমি যে প্রোগ্রামটা রেডি করতেছি, প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান করে কিনা। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এটা আমি আসলে কোথাও দেখিনি। এবং যদি রান না করে, এমন না যে রান করে নাই বলে এটা আপনার একটা ড্রব্যাক, রান করে নাই, আপনি ডিবাগ করে দেখবেন যে আসলে আপনার কোথায় ফলটা হয়েছে। সো আপনার ডিবাগিং ক্যাপাবিলিটি আছে কিনা, সেটাও কিন্তু এক ধরনের একটা টেস্টের মধ্যে জাজ হয়ে যায়। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কি হয়, আমরা একটা ফিচার ডেভেলপ করি, ফিচারটা ডেভেলপ করে কি শেষ হয়ে যায় না, আমাদের কিউ এর কাছে যায়, কিউ এ থেকে ওইখানে কোনো বাগ থাকলে সেটা আমাদের কাছে ব্যাক করে। সো ওই বাগটা সলভ করা কিন্তু ফিচার ডেভেলপমেন্টের মতোই একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং ওইটা কোনো একটা প্রোগ্রামিং রাউন্ডে বা টেকনিক্যাল সেশনে জাজ করা হচ্ছে বা পাইছি, এরকম কিন্তু কখনো হয় নাই। অনলি আমি অপটিমাইজ দিতে পাইছিলাম, এবং দ্যাটস ওয়াই আমি আসলে এটা বললাম যে এখান থেকে আমি যদি জব নাও পাইতাম, বা কোনো কারণে যদি আমি অন্য কোথাও সুইচ করতাম, এই যে 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা আমি এখানে দিছিলাম টেকনিক্যাল রাউন্ডে, এইটা কিন্তু আমার একটা ইনভেস্ট। এটা না, নট লাইক আমি এক্সাম দিতে গেছি, এটা কিন্তু কমপ্লিটলি একটা ওয়ার্কশপ, একটা ট্রেনিং এর মতো ছিল আমার জন্য। এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম, তারা আসলে এত সুন্দর করে ইন্টারভিউটা ম্যানেজ করছিল। এবং একটা জিনিস আমি আসলে শেয়ার করবো, যে আমার যে ইন্টারভিউটা ছিল, টেকনিক্যাল রাউন্ডটা ছিল, টেকনিক্যাল রাউন্ডটা দুপুরে ছিল। সো ফার্স্টেই ওনারা কিন্তু আমাকে কখনো বলে নাই যে আপনি ওই রুমে গিয়ে ওয়েট করেন, বা আপনি আপনার সাথে এইজন ইনি এসে কথা বলবে, আপনি এখানে বসেন। ওনারা ফার্স্টই আমাকে বলছে আপনি লাঞ্চ করছেন কিনা। সো আমি আসলে ওখানে গিয়ে লাঞ্চ করছি, আরামে লাঞ্চ করছি, লাঞ্চ করে খুবই কমফোর্টেবলি একটা রুমে ওয়েট করছি। এন্ড আমার এখনকার যিনি ম্যানেজার উনি আসছেন, উনি এসে আগে জিজ্ঞেস করছেন যে আমি কিভাবে আসছি, আহ, আমার আসতে কোনো প্রবলেম হয়েছে কিনা, হাউ আই এম, মানে আমার ওয়েল বিং সম্বন্ধে উনি জিজ্ঞেস করছেন। সো আস্তে আস্তে করে আমরা আসলে টেকনিক্যাল রাউন্ডে গেছিলাম। সো ওনাদের অ্যাপ্রোচটা আসলে এত হাম্বল যে আপনি আসলে খুব কমফোর্ট ফিল করবেন।
এক্স্যাক্টলি। আর ব্যাপারটা হচ্ছে যে এখানেও ওই ওই যে বারবার ওই একটা জিনিস আসতেছে, প্রবলেম সলভিং। বাট অপটিমাইজের ব্যাপারটা হয়েছে গিয়ে যে ওরা চায় যে আপনি প্রবলেম সলভিং পারেন, কিন্তু এটা কোনো একটা প্রজেক্টে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা, ব্যাপারটা অনেকটা এরকম। লাইক ফর প্র্যাকটিক্যাল কেসে এক্সাম্পল, আপনার প্র্যাকটিক্যাল হ্যাঁ, স্কিল আছে ফর কিনা। এক্সাম্পল আমি যদি একটা কথা বলি যে ট্রায়ার অনেক অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে যে কি ধরেন আমাকে একটা ইন্টারভিউতে বসছি, কোডিং ইন্টারভিউতে, ওই ইন্টারভিউতে ডিরেক্ট আমাকে ট্রায়ার একটা প্রবলেম দিয়ে দিছে, দেন আমি সলভ করছি, দেন অ্যাপ্রোচটা দেখছে। এটা নর্মালি হয় কোডিং ইন্টারভিউগুলোতে, বাট অপটিমাইজলিতে এভাবে হবে না। যদি সে আপনাকে ট্রাই টেস্ট করতে চায়, তাহলে সেটা একটা প্রজেক্টে ধরেন অনেক সার্চ বার থাকে, ওই সার্চিংয়ের ট্রাইটাকে আপনি কীভাবে অ্যাপ্লাই করতেছেন সেটার উপর বেস করে হবে। একটা ইউজার কী কী ইনপুট দিতে পারে সেটার উপর বেস করে আপনি কী কী চেঞ্জেস আনতে পারেন ওভাবে কথা বলবে। ট্রাই জাস্ট আমি এক্সাম্পলের জন্য বলতেছি, মাথায় আসছে ওই জন্য, এটা অনেক অ্যাডভান্স টপিক। এই টাইপের টপিকগুলো হচ্ছে যে গিয়ে এক্সপেক্ট না করাটাই বেটার, এগুলো খুব রেয়ার। মানে এরকম প্রবলেম দিলে ইন্টারভিউ অনেক লম্বা হয়ে যাবে। সো ট্রাই ব্যাপারটা হয়েছে আসছে কারণ আমি ইউজ করছিলাম, বাট আমি চাইছিলাম এটা করতে, মানে এটা আমার চয়েস ছিল। এখানে একটা অপটিমাইজলি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা চায় যে যে ইন্টারভিউ দিচ্ছে সে চুজ করুক সে কী নিয়ে ডিসকাস করতে যাচ্ছে। আমি ট্রাই দিয়ে শুরু করছিলাম কারণ আমাকে একটা ছোট্ট প্রজেক্ট করতে বলছিল, ওখানে আমি ট্রাই ইউজ করছি কারণ আমি জানি যে আমাকে ট্রাই নিয়ে কথা বলবে এবং আমি ট্রাই নিয়ে কথা বলতে পারবো। দ্যাটস ওয়াই। তুমি চাইলে আরও তোমার কোডিং জানাটা আর একটু করতে পারো, তোমার কাছে ডিজাইন প্যাটার্নের স্কিল আছে, তুমি সিস্টেম ডিজাইন পারো, তুমি ওই দিকে নিয়ে যেতে পারো। তুমি একটা ছোট্ট, এমন না যে তারা একটা আলাদা ডিজাইন প্যাটার্ন তোমাকে জিজ্ঞেস করবে। তোমাকে একটা প্রজেক্ট করতে দিচ্ছে, ছোট্ট প্রজেক্টগুলো বলতে কোনো অ্যাডভান্স প্রজেক্ট না, মানে বেসিক লেভেল, যেটা নিয়ে যারা কথা বলতে পারবে, যেটা তোমাকে ডেভেলপ করতেই দিবে 1 ঘন্টা বা আধা ঘন্টা এরকম। সো আহামরি কোনো প্রজেক্ট না। বাট ওখানে ধরো তুমি সুন্দর করে তুমি চাচ্ছ যে একটা ডিজাইন প্যাটার্নে তুমি খুবই স্কিল বা সলিড প্রিন্সিপালে তুমি স্কিল, এগুলো টুকটাক অ্যাপ্লাই করে দিলা। এবার তারা ওইটা নিয়ে কথা বলবে, জাস্ট ডিসকাস করতে চাচ্ছে তোমার সাথে, তুমি যেটা পারো ওইটার উপরে। মানে অপটিমাইজলি সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি ইন্টারভিউকে ওই দিকেই নিয়ে যেতে পারবা যেদিকে তুমি স্কিলড, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। সো এই জিনিসটা ড্রাইভ করতে জানতে হবে এখানে। আর সেগুলো হবে যে তুমি যদি আগে বুঝো তো তুমি কিসে বেস্ট, দ্বিতীয় তোমার কমিউনিকেশন স্কিল, তুমি এক্সপ্রেস করে বুঝাইতে পারতেছো কিনা তুমি যে এদিকে যেতে যাচ্ছ। ব্যাপারটা তো এরকম বলবে না যে আচ্ছা তো মানে ইন্টারভিউতে এরকম এসে বলবে না যে ঠিক আছে তুমি বলো তুমি কিসে পারবা, আমরা ওইটা নিয়ে কথা বলি, ওভাবে চাইবে না। ওরা চাইবে তুমি তাকে ড্রাইভ করে নিয়ে যাও, তোমার কথাই তারা চলবে, ব্যাপারটা তোমাকে ছেড়ে দিবে ইন্টারভিউতে, তোমার পেছনে পেছনে আগাবে। যে এই জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং। এবং একটা জিনিস শেয়ার করি ভাই, আপনি অলরেডি বলছিলেন যে ইন্টারভিউ বোর্ডে ওনারা আসলে মেনশন করে দেয় হোয়াট আর ইয়োর স্ট্রং পয়েন্ট। সো আমারও এক্স্যাক্টলি এটা হয়েছিল। এবং আমার যখন টেকনিক্যাল রাউন্ডে কাজ করতেছিলাম, আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমরা অনেক সময় প্রজেক্ট ডেভেলপমেন্টে লুজ কাপলিংটাকে প্রেফার করি। এবং হয়তো লুজ কাপলিং এর জন্য আমরা কি করি, ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করি। সো আমরা ডাইরেক্ট কোন একটা ক্লাসের কংক্রিট ক্লাসের ইনস্ট্যান্সিয়েশনটাকে না পাঠাই, আমরা ওইটার ইন্টারফেসটাকে পাঠাই যাতে এটা লুজ কাপলিং হয়। সো আমি অ্যাকচুয়ালি এই লুজ কাপলিং প্রিন্সিপালটা আমার যখন টেকনিক্যাল রাউন্ড ছিল ওখানে অ্যাপ্লাই করছিলাম, এবং এই জিনিসটা কিন্তু ওনারা হাইলাইট করছিল। এবং আমার যখন টেকনিক্যাল রাউন্ডটা শেষ হয়, উনি অ্যাকচুয়ালি আমাকে মেনশন করে বলে দিছিল যে দিজ আর ইয়োর স্ট্রং পয়েন্টস এন্ড দিজ আর ইয়োর ড্রব্যাকস, তুমি এই জিনিসগুলোতে আরো বেটার করতে পারতা, এবং দিজ আর ইয়োর স্ট্রং পয়েন্টস। সো স্ট্রং পয়েন্টের মধ্যে কিন্তু এটা ছিল যে আমি আসলে লুজ কাপলিংটা ফলো করছি। সো আমি যেটা বললাম যে প্রবলেম সলভিং, আমার আমার এক্সপিরিয়েন্সটা আসলে এখানে কমপ্লিটলি ফ্রেশারদের সাথে কমপ্লিটলি অ্যালাইন নাও করতে পারে, বিকজ আমি আসলে অ্যাজ এ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্সড হিসাবে ওখানে জয়েন করছি। বাট আপনি যদি ফ্রেশার হিসেবে হয়তো জয়েন করেন, মেবি এত বেশি এক্সপেকটেশন থাকবে না, বা এক্সপেকটেশন গুলা মেবি ফ্রেশার হিসেবে প্রবলেম সলভিং ওরিয়েন্টেড হবে। এট দ্য সেম টাইম অল্প কিছু সফটওয়্যার ডিজাইনিং প্রিন্সিপালস, ক্রিয়েটিভিটি, এই জিনিসগুলো থাকবে, বেসিক সিএস নলেজ গুলার ওরা হয়তো প্রেফার করবে। বাট আমার ক্ষেত্রে একটু মিড লেভেলের যেহেতু আমি কাজ করতেছি, সো এই ক্ষেত্রে কিন্তু ওরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছে যে না, আসলে আমি সফটওয়্যার ডিজাইনিং যে প্রিন্সিপাল গুলো আছে, লুজ কাপলিং গুলা কি, বা সলিড প্রিন্সিপালের মধ্যে ইন্টারফেস সেগ্রিগেশনটা কি, এই জিনিসগুলো হয়তো আমার সম্বন্ধে আইডিয়া থাকবে, বা আমি এগুলাকে অ্যাপ্লাই করতে পারবো। বাট ওরা কিন্তু কখনো আমাকে মেনশন করবে না যে তুমি আসলে এটা অ্যাপ্লাই করো। ওরা আসলে আমাকে দেখতে চাইবে যে আমি নিজে থেকে জিনিসগুলো অ্যাপ্লাই করি কিনা, মানে বেস্ট প্র্যাকটিসটা ফলো করার ট্রাই করি কিনা। এবং ওনারা কিন্তু এই জিনিসটা আমাকে মেনশন করে বলে যে দিস আর ইউর স্ট্রং পয়েন্টস, এটা খুবই ভালো একটা কাজ করছো তুমি, যে এই জিনিসটা করছো, এবং এটা আমাদের করা উচিত।
এট দ্য সেম টাইম আমাকে একদম ডাইরেক্টলি মেনশন করে বলেছিল যে আমরা অনেক সময় কাজ করার সময় বিভিন্ন শর্টকাট গুলা মনে রাখি না, বাট আমরা শর্টকাট মনে রাখলে অনেক সময় খুব ইজি ফাস্ট আমরা কাজ করে ফেলতে পারি, বিশেষ করে কিবোর্ড শর্টকাট গুলো। So, আমার কিবোর্ড শর্টকাট একটা মনে ছিল না। আমি ইন্টেলিজেন্টও কাজ করতাম, আবার ভিজুয়াল স্টুডিওতেও কাজ করতাম এট দ্য সেম টাইম। সো দুইটার মধ্যে আমার এক্স্যাক্টলি মনে রাখতে পারতাম না। সোনি বলছে এটা একটু মনে রাখার ট্রাই করবা, কারণ এখন সামনে ডটনেটে হয়তো কাজ করবা, ভিজুয়াল স্টুডিওতে বেশি কাজ করা হবে, সেটা মনে রাখবা। সবারটা মনে আছে, আমি এটা বাসায় গিয়ে জব পাই আর না পাই এটা আমি আসলে মেমোরাইজ করার ট্রাই করছিলাম, জিনিসটা শিখার ট্রাই করছিলাম। সো ওনারা ওভারঅল প্রসেসটা এমন ভাবে ডিজাইন করে যাতে আপনি কমফোর্টেবল ফিল করেন এবং আপনি কিছু একটা শিখে আসেন ওইখান থেকে এবং আপনি বেনিফিটেড হন। সো টেকনিক্যাল ইন্টারভিউ এরকমই ছিল আমার। অ্যান্ড টেকনিক্যাল ইন্টারভিউটায় মানে ভালো করছিলাম বলেই হয়তো পরে আমি অফারটা পাইছি। আচ্ছা, ওইটাই ছিল ফাইনাল ইন্টারভিউ, মানে একটা ইন্টারভিউ হয়েছিল? না, আরো একটা ছিল, বাট ওইটা সেম ডেতে ছিল। সো টেকনিক্যাল ইন্টারভিউর সাথে আরেকটা বড় ইন্টারভিউ ছিল। লাইক টেকনিক্যাল ইন্টারভিউ যেমন 1-2 আওয়ার্স এর হয়, এরকম একটা বড় ইন্টারভিউ ছিল বিহেভিয়ারাল রাউন্ড। সো ওই বিহেভিয়ারাল রাউন্ডটা আসলে অ্যাজ এ পার্ট অফ টেকনিক্যাল ইন্টারভিউ ছিল, বাট ওনারা অ্যাকচুয়ালি টেকনিক্যাল রাউন্ড অলরেডি হয়ে গেছে এবং ওনারা দেখছে আমি টেকনিক্যাল রাউন্ডে কেমন পারফর্ম করছি। সো ওনারা আসলে টেকনিক্যাল রাউন্ডের একটু আলাদা অ্যাসপেক্ট নিয়ে কথা বলছে। সো মোর টেকনিক্যাল ডেপথে না ঢুকে ওনারা আসলে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কেমন, এই সাইড গুলাতে ওনারা এক্সপ্লোর করছে। এটা অ্যাকচুয়ালি মানে সেকেন্ড রাউন্ড যেটা ছিল ওটা সেম ডেতে ছিল। এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল প্লাস বিহেভিয়ারাল একটা ব্রিলিয়েন্ট, মানে এটাকে কমপ্লিটলি বিহেভিয়ারাল আমি বলতে পারবো না, আবার টেকনিক্যাল আমি কমপ্লিটলি বলতে পারবো না। সো দুইটার একটা মিক্সচার। সো মিক্সচারটা কেমন, লাইক আমি কোনো একটা সফটওয়্যার ডিজাইনিং এ কাজ করতেছি, মানে আমি আগে যে কাজগুলো করে আসছি ওইখানে আমি কোথায় ডিফিকাল্টিস ফেস করছি, ওই ডিফিকাল্টিস গুলো ফেস করার জন্য আমি জিনিসগুলোকে কিভাবে সলভ করছি, ওনারা এই জিনিসগুলো জানতে চাইছে। সো এই জিনিসগুলো কিন্তু টেকনিক্যাল, আবার এট দ্য সেম টাইম বিহেভিয়ারাল। সো ওনারা অ্যাকচুয়ালি দেখতে চাইছেন যে ফার্স্ট অফ অল আমি আসলে ওনাদের এনভায়রনমেন্ট, ওনাদের যে কালচার এবং কোম্পানির একটা অবভিয়াসলি গোল আছে, প্রত্যেকটা কোম্পানির একটা গোল থাকে। সো ওনাদের গোলের সাথে, ওনাদের টিমের গোলের সাথে আমি অ্যালাইন করি কিনা, এবং এট দ্য সেম টাইম আমার পার্সোনাল গোল কি। সো আমি কিভাবে এই কোম্পানি থেকে আমি কিভাবে বেনিফিটেড হবো, এট দ্য সেম টাইম এই কোম্পানি আমার কাছ থেকে কিভাবে বেনিফিট হবে, এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং ওনারা ট্রাই করছেন। এবং একটু আগে যেটা বললাম যে কনফ্লিক্ট রিজলিউশন টাইপের জিনিসপাতি, যে আমি আসলে প্রফেশনাল এনভায়রনমেন্টে প্রফেশনাল পলিসি এবং প্রফেশনাল বিহেভিয়ার গুলাকে মেনটেন করতে পারি কিনা, একদম মানে ওনারা একদম লাইক ইন্টারভিউ এর মতোই, এই রাউন্ডে ইন্টারভিউ এর মতোই বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করছে। ধরো তোমার সামনে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করছে, তুমি তখন এটাকে কিভাবে ট্যাকেল করবা। So, এই ধরনের কোশ্চেন গুলো অ্যারাইজ করছে এবং ওনারা আসলে দেখতে চান যে আমি আসলে কোন একটা জব কমপ্লিট করার জন্য বা প্রজেক্টটা ডেলিভারি করতে হবে আমাকে, আই হ্যাভ টু মেক থিংস ডান, এই ধরনের মেন্টালিটিটা আমার মধ্যে আছে কিনা, যে না আমাকে এটা করাই লাগবে, এটা আমার রেসপন্সিবিলিটি, আমি ওনারশিপ নিতে পারি, আমি রেসপন্সিবিলিটি নিতে পারি, নিতে পেরে আমি জবটাকে ডেলিভার করতে পারতেছি, এবং এট দ্য সেম টাইম আমি আসলে আমার টিমের মধ্যে প্রফেশনাল এনভায়রনমেন্টটা বজায় রাখতে পারতেছি, যাতে আ- যাই হোক না কেন আমার প্রফেশনাল এনভায়রনমেন্টটা, আমার কাজের ডেলিভারিটা কোনোভাবে হ্যাম্পার না হয়। সো এই জিনিসগুলো ওনারা বোঝার ট্রাই করেন। এবং আহ, এই রাউন্ডটাও কিন্তু টেকনিক্যাল রাউন্ডের মতো ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ সামহাউ যদি আপনি আসলে এমন একটা ভাইব দেন যে আপনি ওনাদের, আপনার গোল আর এবং অর্গানাইজেশনের গোল বা টিমের গোল ম্যাচ করতেছে না, বা আপনি আসলে যে আপনার যে টাস্কটা আছে এই টাস্কটার ওনারশিপ নিয়ে এটাকে ডেলিভারি করার মতো ইন্টারেস্ট আপনার নাই, বা লায়াবিলিটি গুলো আপনি নিতে পারেন না, তখন মেবি হতে পারে ওনারা হয়তো সামনে প্রসিড করবেন না। বাট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং ওনারা এই জিনিসগুলো খুব লম্বা সময় ধরে ডিসকাস করে আপনাকে বোঝার ট্রাই করে। এবং এট দ্য সেম টাইম আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি গুলো আছে কিনা, এবং টেকনিক্যাল সাইড গুলো ওনারা যেমন দেখে ঠিক তেমনি আপনার ইন্টারপার্সোনাল স্কিল গুলা দেখে, আপনার ওভারঅল সফট স্কিল গুলা নিয়ে ওনারা আলোচনা করেন। এবং এট দ্য সেম টাইম অ্যাজ এ পার্সন আপনি কেমন। সো ইনিশিয়াল ফোন স্ক্রিনিং এ খুব অল্প অল্প করে জিনিসগুলো টাচ করে যাওয়া হয়, এই রাউন্ডে এসে একটু ডিটেইলে ওনারা আসলে যাওয়ার চেষ্টা করেন যে অ্যাজ এ পার্সন আপনি কেমন। এটা কি মেইনলি লিডটাই নেয় না, যার আন্ডারে যাবেন? আমার বিহেভিয়ারাল মানে যেটা হয়েছিল, মানে টেকনিক্যালের পরপর যে রাউন্ডটা হয়েছিল ওই রাউন্ডে আমার ম্যানেজারও ছিলেন, আবার আহ, আমার ওখানে অ্যাকচুয়ালি অনেকগুলা টিম, তো সো বলতে পারেন আমার সিস্টার টিমের ম্যানেজার যিনি ছিলেন
উনিও প্রেজেন্ট ছিলেন। ওইটা বুঝতে পারছি। এটা মেইনলি হচ্ছে লিড ইন্টারভিউ হইছে আর কি, যে ফার্স্টে তো টেকনিক্যাল ইন্টারভিউ, দেন লিড ইন্টারভিউ, যেখানে হচ্ছে যে আপনার টেকনিক্যাল নলেজ প্লাস বিহেভিয়ারাল নলেজ এটা দেখছে আর কি। সো আমরা প্রত্যেকটা ইন্টারভিউতে এই কথাটা আসতেছে যে লিড ইন্টারভিউটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে লিড তোমাকে হায়ার করবে তার সাথে যে ইন্টারভিউটা হবে সেখানে তোমার বিহেভিয়ারটা কেমন, তুমি কতটুকু ডেডিকেশন দেখাচ্ছ, কতটুকু তোমার কমিউনিকেশন স্কিল আছে, কতটুকু তুমি রেসপন্সিবিলিটি নিতে পারতেছো, কতটুকু শিখতে আগ্রহী, তুমি কতটুকু অ্যাপ্লাই করতে আগ্রহী, এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এই জায়গায় লিড ইন্টারভিউতে। একটা জিনিস শেয়ার করি ভাই, সেটা হচ্ছে আমার বিহেভিয়ারাল ইন্টারভিউতে আমার দুজন লিড তো ছিলেনই, ঠিক সেই সাথে আমার টেকনিক্যাল ইন্টারভিউতে কিন্তু আমার ম্যানেজার ডাইরেক্ট ছিলেন এবং উনি অ্যাকচুয়ালি আমাকে গাইড করছিলেন। সো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে আসলে আমি একদম ডাইরেক্ট আমার ম্যানেজারের সাথে কমিউনিকেট করতে পারছি এবং তখন অ্যাকচুয়ালি আমি জানতাম না আমি কোন টিমের আন্ডারে যাচ্ছি। সো হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি টু মি অ্যান্ড ভেরি হাম্বল। সো ইন্টারভিউটা অ্যাকচুয়ালি ওনারা ছিলেন বলে আসলে এত ভালো হয়েছে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় না আমি আমার বেস্টটা এই এনভায়রনমেন্ট যদি না পেতাম আমি হয়তো আমার বেস্টটা নাও দিতে পারতাম। এটাই অপটিমাইজলির এটা হচ্ছে ইউনিক ব্যাপার যে ওরা ক্যান্ডিডেটের বেস্টটা বের করে ফেলে, এমনভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেয়, এমনভাবে সুন্দর করে কথা বলে, মানে মানে মনে হয় যে যেন একটা ইন্টারভিউ দিচ্ছি যে সেটা ওনাদের সাথেই দিচ্ছি, মানে যেমন কি আমার আর ওনার একসাথে ইন্টারভিউ আরেকজনকে দিচ্ছি মতো লাগে, মানে একসাথে কাজ করতেছি আমরা, ব্যাপারটা এরকমই হয় আসলেই। অপটিমাইজড ইন্টারভিউ স্টাইলটা খুবই জোস। তো এখন তো ইন্টারভিউ স্টাইলটা শুনলাম, এখন ওয়ার্কিং কালচারটা যদি একটু শেয়ার করতেন। ভাই আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে এই ডিটেইল টেকনিক্যাল প্লাস বিহেভিয়ারাল পর ফাইনাল আরেকটা রাউন্ড হয়েছিল আমার, এবং এইটা অ্যাকচুয়ালি গ্লোবাল রাউন্ড ছিল। সো এইটা অ্যাকচুয়ালি মানে লিডের কমপ্লিটলি অনেকগুলো হায়ারার্কি থাকে। সো এটা একজন বাইরের আমাদের যে প্রোডাক্টে বা যে টিমে আমি কাজ করবো ওই টিমের একদম একদম হায়ার যিনি ম্যানেজার আছেন ওনার সাথে এটা হয়েছিল, এবং এইটাও কাইন্ড অফ বিহেভিয়ারালি ছিল। জাস্ট উনি বুঝতে চাইছেন যে আমি কেন অপটিমাইজলিতে জয়েন করতে চাই, আমি অপটিমাইজলি নিয়ে অ্যাকচুয়ালি জানি কিনা, কারণ যে কোম্পানিতে যাব ওনাদের গোল জানতে গেলে কোম্পানি তো আমার জানতে হবে অবভিয়াসলি। সো কোনো আইডিয়া আছে কিনা, কেন সুইচ করতে চাচ্ছি, এন্ড ওভারঅল এটসেট্রা, লাইক আমি এজ এ পার্সন কেমন, আমার ক্যারিয়ার গোল গুলা কি কি, এই ধরনের জিনিসগুলা। সো কমপ্লিটলি বিহেভিয়ার ইন্টারভিউতে যে জিনিসগুলো হয় এই জিনিসগুলোই ওনারা ফাইনাল রাউন্ডে আরেকবার একটু দেখেন। বাট এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এক একজনের ট্যাগের সাথে। সো আমার বিহেভিয়ারাল রাউন্ডটা খুবই স্মুথ ছিল। আমার যিনি ঢাকার ম্যানেজার ছিলেন ওনার সাথেও, এট দ্য সেম টাইম আমার যিনি গ্লোবাল ম্যানেজার ওনার সাথেও এটা আমার খুবই স্মুথ গেছে। এবং ইন্টারেস্টিংলি ওনার সাথে আমার ক্রিকেট নিয়ে অনেক গল্প হয়েছে ইন্টারভিউ এর মধ্যে। সো ওনারা গ্লোবাল টিমের দেখা যাচ্ছে যে অনেকে ক্রিকেট দেখেন এবং বাংলাদেশ থেকে পেলে ওনারা আসলে ক্রিকেট নিয়ে কথা বলতে খুবই মজা পান। সো ওনার সাথে আমার ক্রিকেট নিয়ে অনেকটা কথা হয়েছিল, তখন খুব সম্ভবত টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছিল। সো এই জিনিসটাও ইন্টারেস্টিং যে আমি আসলে কোনো ইন্টারভিউতে যে এরকম একটা ফান টপিক নিয়ে ডিসকাস করতে পারতেছি ফ্রিলি, এটা কখনো হয় নাই। সো ওনারা গ্লোবাল লেভেলে ওনারা আসলে এইভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেন যাতে আসলে আমি কমফোর্টেবল ফিল করি কথা বলতে। নাইস। হ্যাঁ, এটা খুবই আসলে জোস একটা জিনিস। যে মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে গিয়ে, আরে কি বলতে গিয়ে মাথা থেকে ছুটে গেছে, কালচার না জব কালচার না, এই যে ফাইনাল ইন্টারভিউটা নিয়ে একটা কথা বলতে চাইছিলাম। আচ্ছা পরে মনে পড়লো বলবো। আমরা তাহলে জব কালচারের দিকে চলে যাই। সো ফার আমি ডেফিনেটলি বলবো আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে ওখানে। আমি ইনিশিয়ালি ফ্রন্ট ইন টাস্কে মানে ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশনের মধ্যে আমার অ্যান্ড্রয়েড বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা হয়েছিল, বাট এখানে আসার পর লাইক 2.5 মান্থস হয়েছে, বা 3 মাস এখনো কমপ্লিট হয় নাই। সো আমি অলরেডি একদম স্ক্র্যাচ লেভেল থেকে ফ্রন্ট ইন্ডের অনেক কিছু করার সুযোগ পাইছি। এন্ড আলহামদুলিল্লাহ এটা কোইন্সিডেন্টলি হয়েছে, এবং আল্লাহর প্ল্যান ছিল যে আমি আসলে যেই জিনিসগুলা আগের কোম্পানিতে শিখতে পারি নাই বা কাজ করার সুযোগ পাই নাই, আমি 2 মাসের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে ওই জিনিসগুলোতে কাজ করার সুযোগ পাইছি একদম প্র্যাকটিক্যাল লেভেলে, এট দ্য সেম টাইম শিখারও সুযোগ পাইছি। সো আমি অনেক ফ্রন্ট ইন টাস্কের যে টেকনোলজিস গুলো থাকে একদম স্ক্র্যাচ থেকে, লাইক সাস এবং জেকুয়েরি, ওই জিনিসগুলো নিয়ে কাজ করার সুযোগ পাইছি। সো আগে যেটা আমার পসিবল হয় নাই বিকজ আমার স্ট্যাকটা ডিফারেন্ট ছিল। সো ফার কাজ করতেছি। এন্ড আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে গ্লোবাল প্রোডাক্টে ফার্স্ট টাইম কাজ করা। এর আগে মোস্ট অফ দ্য কাজ ছিল ডোমেস্টিক লেভেলে, এবারে ফার্স্ট টাইম গ্লোবাল প্রোডাক্টে কাজ করতেছি। সো গ্লোবাল প্রোডাক্টে কাজ করতে
গ্লোবাল গ্লোবাল ক্লায়েন্টের সাথে, গ্লোবাল এনভায়রনমেন্টে টিমমেটরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট টাইম জোন থেকে সবাই কাজ করতেছে এবং কোলাবোরেট করতেছি, ডিফারেন্ট কালচারের সাথে ইন্ট্রোডিউস হচ্ছি। সো এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। অ্যান্ড অফিসে যাওয়া হয়, আমি হাইব্রিড মোডে কাজ করি, সো অফিসেও যাওয়া হয়, সে সাথে রিমোটলিও কাজ করি। ওনারা একদম ফার্স্ট ডেতেই আমার যে অ্যাক্সেসরিজ এবং ডিভাইস গুলো দরকার ওনারা আমাকে প্রোভাইড করে দেন। অ্যান্ড মোটামুটি আসলে যাওয়া আসা বা অফিস যাওয়ার নিয়েও কোনো আসলে হ্যাসেল করতে হয় না, অ্যাজ ওনাদের ট্রান্সপোর্ট আছে। সো খুব যেদিন অফিস যাই খুব ইজিলি চলে যাই। অ্যান্ড আপনাকে অলরেডি মেনশন করছিলাম যে একদম সেকেন্ড ডেতে আসলে ওনাদের একটা ইভেন্ট ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য সেলিব্রেশন ফর বেস্ট ওয়ার্ক প্লেস এট বাংলাদেশ। অ্যান্ড ইনিশিয়ালি বুঝতে পারি নাই আসলে বেস্ট ওয়ার্ক প্লেসের সার্টিফিকেশনটা কি, বাট অ্যাজ দ্য টাইম গোস 2 মাস পরে আসলে বুঝতে পারতেছি যে হ্যাঁ, কালচারালি ওনারা আসলে লাইক খুব ভাইব্রেন্ট অ্যান্ড খুব লিভলি। সো এই জিনিসগুলো ভালো লাগে, লাইক মানে কাজ করব, শিখবো, এট দ্য সেম টাইম আমি আসলে আমার ওয়ার্ক প্লেসটাকেও এনজয় করবো। নাইস। সো কলিগ, লিডার, ম্যানেজার এদেরকে কেমন হেল্পফুল পান আপনি? এক্সট্রিমলি, লাইক আমি 2 মাসের মধ্যে আমার লার্নিং কার্ভটা এত হাই হাই হওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ছিল আমার ম্যানেজার এবং আমার একজন সিনিয়র ডেভেলপার আছেন, ওনার সাথে একই প্রজেক্টে আমরা কাজ করতেছি। সো ওনার হেল্প, এই দুইজন যদি না থাকতেন অ্যাকচুয়ালি এত অল্প সময়ের মধ্যে এত ইজিলি, মানে আমি খুবই স্মুথলি কাজ করছি এবং যখন আমি কাজগুলো ডেলিভার করতেছিলাম তখন আসলে আমি নিজে অবাক হচ্ছিলাম যে 2 মাসের মধ্যে কমপ্লিটলি নতুন একটা স্ট্যাকে এত ইজিলি আমি কেমনে কাজ করতেছি। আমার তো আসলে আরো বেশি ডিফিকাল্টিস ফেস করার কথা, বাট আমি অ্যাকচুয়ালি এত স্মুথলি কাজ করতে পারছি এবং এত দ্রুত সময়ের মধ্যে জিনিসগুলোর সাথে অ্যাডপ্ট করতে পারছি অনলি বিকজ অফ দেম। এবং টুলস গুলোর সাথে অ্যাডপ্ট করা, লাইক আমরা ভার্সন কন্ট্রোল ইউজ করি, আগে টাইগারের এসভিএন ইউজ করতাম, এসভিএন থেকে গিটে সুইচ করা। আহ, তারপর ক্লাউড, আগে এখানে ক্লাউড নেটিভ নেচার অনেক ধরনের কাজ হয়, ক্লাউডে আমরা কাজ করি, টাইগার এটিতে অ্যাকচুয়ালি ক্লাউডে কাজ করা হয় নাই। সো এই জিনিসগুলো যে সুইচ ছিল, লাইক টেকনিক্যাল কালচারের একটা সুইচ এন্ড শিফট, এই শিফটটা খুবই স্মুথলি করতে পারছি বিকজ অফ মাই ম্যানেজার এন্ড মাই টিমমেটস। সো যে কোনো টেকনিক্যাল হেল্পে আমি জাস্ট রিচ আউট টু দেম অ্যান্ড দে আর অলওয়েজ দেয়ার অ্যাভেলেবল ফর মি। দেখ, আলহামদুলিল্লাহ। সো আসলে ওভারঅল কথা এটাই যে অপটিমাসলি একটা জোস একটা কোম্পানি, এটা বলতে স্বীকার করতেই হবে। সো এটাই হচ্ছে যে ফাইনাল কথা। তো এখন হচ্ছে যে আমরা অভিজ্ঞতা সম্পর্কে জানলাম, কাজের পরিবেশ সম্পর্কে জানলাম, আর কিছু জানেন না। এখন শুধু আপনার থেকে চাই যে একজন ফ্রেশারকে আপনি কি কি অ্যাডভাইস দিবেন? ফার্স্ট অফ অল অবভিয়াসলি প্রবলেম সলভিং এন্ড প্রবলেম সলভিং, এটা মানে এই জিনিসটা এরকম যেটা আসলে কখনো লাইক আমি সি শার্পের সিনট্যাক্স মুখস্থ করলাম আর সি শার্প একটু প্র্যাকটিস করলাম হয়ে গেল, ব্যাপারটা তা না। প্রবলেম সলভিং অ্যাকচুয়ালি একটু প্র্যাকটিস করলে হয় না, এটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকতে হয় এবং এটার অ্যাকচুয়ালি কোনো লিমিট নাই। সো আপনি 100 যদি হন, আপনি 100 থেকে 200-তে যাবেন আপনার স্কিল, সেটা ভালো। 200 থেকে আপনি 400-তে যাবেন, পরের মাসে আপনি 600-তে যাবেন, এমন করে আপনার কন্টিনিউয়াসলি একটা ইনক্রিমেন্টের মতো থাকতে হবে আপনার স্কিল লেভেলে। সো ডেফিনেটলি প্রবলেম সলভিং। এট দ্য সেম টাইম আমি অবভিয়াসলি সাজেস্ট করব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে প্রিন্সিপাল গুলো আছে, লাইক আমি প্রবলেম সলভিং করতেছি, বাট একটা জিনিস আমি অলওয়েজ অবজার্ভ করছি, আমি যখন ইনিশিয়াল এজ এ ফ্রেশার ছিলাম তখন আমি জাস্ট প্রবলেম সলভিংটা পারতাম, বাট যখন আমি ডেভেলপমেন্টে আসি তখন কিন্তু প্রবলেম সলভিং এর সাথে আমি যেটাকে বললাম লুজ কাপলিং, এই জিনিসটা ফলো করা, আমি কখন কম্পোজিশন ফলো করব, কখন আহ, কখন কম্পোজিশন ছাড়া কখন আমি ইনহেরিটেন্স ফলো করব, এই রুলস গুলা জানা। ইনহেরিটেন্স মানে আমাদের যে ওপির প্রিন্সিপাল গুলো আছে সেগুলো সম্বন্ধে আইডিয়া রাখা, এবং ওপি সম্বন্ধে কোশ্চেন মানে খুব কম ইন্টারভিউ আছে যেখানে আসলে করা হয় না। সো ওপি সব জায়গায় জিজ্ঞেস করে এবং নিজের একটু জানতে চাওয়া যে ওপিটা আমরা কেন ফলো করি, আমরা আমরা কেন ওপি ফলো করতেছি, আমরা কেন ফাংশনাল ওয়েটা কেন ফলো করতেছি না, বা আর কি কি ওয়ে আছে সফটওয়্যার ডিজাইনিং এর, জাভা ওপি বা পাইথন ওপি বা সি শার্প ওপি, তাহলে ফাংশনালটা কোনটা, এই জিনিসগুলো নিয়ে একটু আইডিয়া জানা, রান টাইম এনভায়রনমেন্ট গুলো কিভাবে কাজ করে, সফটওয়্যার ডিজাইনিং এর যে প্রিন্সিপাল গুলো আছে, অল্প কিছু ডিজাইন প্যাটার্ন। এন্ড সফটওয়্যার ডিজাইনিং এর প্রিন্সিপাল বলতে অবভিয়াসলি আমি সলিড এন্ড এই টাইপের যে প্রিন্সিপাল গুলো যেগুলো আসলে ফলো করা হয়
এফেক্টিভ ডিজাইনিং এর জন্য এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া রাখা। এবং আমি একটা জিনিস ফোকাস করতে বলবো, সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং এর সাথে সাথে যখন আমি একটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, তখন ছোটখাটো কোনো টুলস বা প্রজেক্টে ইনভলভ হওয়া, লাইক নিজের পেট প্রজেক্টের মতো করে ছোটখাটো টুলস। ফর এক্সাম্পল, আমি কোনো একটা অ্যাপ দেখলাম বা কোনো একটা ওয়েবসাইটে গেলাম, কোনো একটা ফ্রন্ট এন্ডের ফিচার আমার ভালো লাগলো, আমি নিজে একটু ট্রাই করি ওটা ক্লোন করার। বা কোন একটা ডেটাবেস নিয়ে একটু পড়তেছি, নিজে একটু ডেটাবেসটা আমার পিসির মধ্যে চালাই, দেখি যে জিনিসগুলো ঠিকঠাক মতো রান হয় কিনা, ডেটাবেসটা নিয়ে কাজ করতে পারি কিনা। আর যখন আমরা কোনো একটা কিছু শিখি, তখন আসলে কম্পারেটিভলি আমি যেটা চেষ্টা করি যে কম্পারেটিভলি শেখার ট্রাই করি। যে ফর এক্সাম্পল, আমি হয়তো কোনো একটা রিলেশনাল ডেটাবেস দেখতেছি, সো এট দ্য সেম টাইম আমি হয়তো একটা NoSQL ডেটাবেস দেখলাম। সো যখন আমি এই দুইটা দেখতেছি, দুইটা তো অনেক ভাস্ট, এত জিনিসটা একসাথে মাথায় রাখা পসিবল না। সো আমি একটু ডিফারেন্সিয়েট করার ট্রাই করি যে NoSQL এর এই ফিচারটা রিলেশনাল ডেটাবেসে কিভাবে ইমপ্লিমেন্ট করে, বা রিলেশনাল ডেটাবেসের অ্যাডভান্টেজ কি, আর NoSQL এর অ্যাডভান্টেজ কি, কোথায় কোনটা অ্যাপ্লাই করি। কারণ আলটিমেটলি তো ডেটাবেস আমাকে অ্যাপ্লাই করতে হবে। যখন আমি ফ্রেশার থাকি, তখন হয়তো আমাকে ডিসিশন মেক করা লাগে না যে কোন ডেটাবেস অ্যাপ্লাই করবো, বাট যখন আমি ফ্রেশার থেকে আস্তে আস্তে গ্রো করি, তখন কিন্তু আমাকে এই ডিসিশন গুলো মেক করা লাগতে পারে। সো ফ্রেশার লেভেলেই যদি এই টুকটাক নলেজ গুলো যদি আমি গ্যাদার করতে পারি, তাহলে কিন্তু আমি যে কোনো ইন্টারভিউ বোর্ডে আসলে যে কাউকে কনভিন্স করে ফেলতে পারবো বা ইমপ্রেস করে ফেলতে পারবো যে না, আমার মধ্যে আসলে ওই নলেজ গুলো আছে, যে নলেজ গুলো এক্সেপশনাল। এক্স্যাক্টলি। তবে ফ্রেশারদেরকে বলবো, উনি যে টেকনিক সলিড প্রিন্সিপাল, ডিজাইন প্যাটার্ন বা যা বলছেন, ওগুলা আসলে যদি থাকে তাহলে অপটিমাইজলির মতো কোম্পানিকে ক্র্যাক করা পসিবল। সো যদি তোমার টার্গেট থাকে যে এরকম বড় একটা কোম্পানি, অপটিমাইজলির মতো কোম্পানি, তাহলে এগুলা যদি শিখে রাখো প্রচুর বেনিফিটেড হবা। বাট যদি মনে করো যে না, তোমার কাছে অতটুকু টাইম নাই, তাহলে জাস্ট প্রবলেম সলভিং এ ফোকাস করে অন্য কোম্পানিগুলোতে ট্রাই করাটা বেটার। ইভেন অপটিমাইজলি তো জাস্ট প্রবলেম সলভিং দিয়েও ক্র্যাক করা পসিবল, বাট ওই ক্ষেত্রে একটু হাই কোয়ালিটি হইতে হয়, মানে ওইটাই তোমার অনেক বেশি স্ট্রং জোন হইতে হবে। এটা এটা একটা ব্যাপার। ভাই, ধরেন আমাকে যে একেবারে কমপ্লিট খুব স্ট্রং নলেজ নিয়ে আসতে হবে ব্যাপারটা তা না। যখন আমি ইন্টার্ন লেভেলে বা ফ্রেশার লেভেলে অ্যাপ্লাই করতেছি, অ্যাটলিস্ট ইউজুয়ালি যেটা হয় যে ফ্রেশার লেভেলে এই নলেজ গুলা খুব কম মানুষের কাছে থাকে। যে আমি যদি অল্প একটু নলেজই গ্যাদার করতে পারি, সেটাই কিন্তু আমাকে এক্সেপশনাল বানাই দিবে বা এক্সট্রাঅর্ডিনারি একটা পজিশনে নিয়ে যাবে। যত পসিবল হয় একদম জিরো না থেকে আমি যাতে সামান্য কিছু হলেও নলেজ গ্যাদার করতে পারি। এটা যেমন কি ধরি, আমি যদি বলি ওপির কাছে আমাদের একদম বেসিক 6-7টাই প্রিন্সিপাল আছে, ওগুলো শিখা আহামরি কিছু নেই, এগুলো পরীক্ষাও লিখে আসছি আমরা, রাইট? তাই না? তারপরে ধরেন সলিড প্রিন্সিপাল যদি আমি বলতে যাই, এটা একটা বিশাল টপিক। যত শিখবেন তত বেশি আরো অ্যাপ্লাই করতে পারবেন, এটা গ্রো করতে থাকবে। বাট একটা ফ্রেশারের পক্ষে এটা পসিবল না। সলিড প্রিন্সিপাল কোনটা কি কাজ, জাস্ট এতটুকু যদি শিখে যেতে পারি, এটা আমাকে আলাদা করে ফেলতেছে। আমি এসকিউএল এর সব কোয়েরিও পারবো না, NoSQL এর সব কোয়েরিও পারবো না, বাট এতটুকু তো শিখতে পারবো যে একটা ডেটাবেস টেবিল আছে, সেই টেবিল থেকে এসকিউএল দিয়ে কিভাবে ডেটাটাকে রিট্রাইভ করে আনবো, NoSQL দিয়ে কিভাবে রিট্রাইভ করে আনবো, কোনটার বেনিফিট কি, কোনটার ড্রব্যাক কি। এই সিম্পল জিনিসগুলো আমি যদি এক সপ্তাহে শিখা যাচ্ছে ইজিলি। সিম্পল কয়েকটা জিনিস, ওপির 6-7টা প্রিন্সিপাল, সলিড প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কি, দ্যাটস ইট। আসলে কি কি আছে, এর বেশি না। ইজি কিছু ডিজাইন প্যাটার্ন, তারপরে হয়েছে গিয়ে এসকিউএল এর কিছু কোয়েরি, NoSQL এর কিছু কোয়েরি, ডিফারেন্স। এই জিনিসগুলো যদি শিখি, এগুলো দিতে এক সপ্তাহ সময় লাগবে না, কিন্তু এগুলো আমাকে সম্পূর্ণ ডিফারেন্ট করে ফেলবে। স্পেশালি যখন আমার টার্গেট অপটিমাইজলির মতো কোম্পানি, যাদের হায়ারিং স্টাইল ডিফারেন্ট। বাংলাদেশের ম্যাক্সিমাম হায়ারিং কোম্পানির, মানে ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানির কোডিং সিস্টেম সেম, যে তারা কোডিং প্রবলেম দিবে, দেন টুকটাক ওপি এসকিউএল নিয়ে কোয়েশ্চেন করবে, দেন শেষ। বাট অপটিমাইজলি এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট, একটু না অনেক ডিফারেন্ট। ওই ক্ষেত্রে এই টুকটাক জিনিস এক্সট্রা যদি তুমি পারো, তোমার স্ট্রং জোন প্রবলেম সলভিং, এই টুকটাক জিনিস পারো, পুরো আলাদা করে ফেলবে তোমাকে, আলাদা চোখে দেখবে তারা। এটা হচ্ছে যে গিয়ে বেনিফিট। আর শিখার তো মানে তুমি যত শিখবে সেটা এখানেও কাজে আসবে, ইন্ডাস্ট্রিতেও কাজে আসবে। সো কেন শিখবা না, কোশ্চেন হচ্ছে এটা। সময় তো আছে, স্টুডেন্ট তুমি, তোমার কাছে সারাদিন সময় আছে। জব লাইফে এসে শেখাটা তো টাফ হয়ে যাবে। টাফ হবে না যদি বা মানে এই জিনিসগুলোতে অ্যাপ্লাই করতে করতে শিখবা, ওই প্রবলেম সলভিংটা টাফ হয়ে যাবে। যদি বা সলিড প্রিন্সিপাল জব লাইফে এসেও শিখবা, আমি জব লাইফে এসে শিখছি, বাট এটা যদি আমার আগে থেকে জানা থাকতো, তাহলে একটু ইন্টারভিউতে বেনিফিট হইতাম। মানে ব্যাপারটা হচ্ছে আমি স্টিল ভালো ক্যান্ডিডেট, প্রবলেম সলভিংয়ের কারণে আমি স্টিল ভালো ক্যান্ডিডেট। বাট যখন সলিড প্রিন্সিপাল জানি বলছি, যখন আমি ওপি নিয়ে ক্লিয়ার আইডিয়া আছে বলছি, তো এই জিনিসগুলো আমাকে একেবারে এক্সট্রাঅর্ডিনারি করে ফেলতেছে।
মানে হায়ারিং যারা হায়ার করবে তারা আমাকে 2বার চিন্তা করবে না নেওয়ার সময়, যে না এই ছেলে তো এক্সট্রা জিনিসও ঘাটছে, একে ইজিলি নেওয়া যাচ্ছে, আমার থেকে এক্সপেকটেশন রাখতে পারতেছে তারা। সব ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ভাই, মানে যেই সব জায়গায় কম্পিটিশনটা বেশি ওইখানে আসলে স্ট্যান্ড আউট করতে গেলে কিছু এক্সট্রা দিতে হয়, কিছু এক্সট্রা শো করতে হয়। এটা আসলে খুবই বেসিক একটা রুলস যে কম্পিটিশন বেশি হলে আমাকে আমাকে এক্সট্রাঅর্ডিনারি নিজেকে শো করতেই হবে। এটাই। সো যদি ব্যাপারগুলো এত ইজি হইতো তাহলে তো আমরা এত এফোর্ট দেওয়া লাগতো না আমাদের থেকে, জাস্ট এমনি পাস করে ধুম করে ঢুকে যেতাম। সো আমি যেমন কি আমি স্ট্যান্ড আউট হইতাম কীভাবে, আমার 2টা জিনিস ছিল হাই কোয়ালিটি ফ্রেশার অবস্থায়। এক, আমার হচ্ছে যে গিয়ে ওই কোড ফোর্সেস রেটিং ছিল 18 সালের মধ্যে, এটা একটা হাইলাইট করতো। আর আইসিবিসি ঢাকা রিজিওনাল র্যাঙ্ক ছিল 17th, এটা আলাদার মতো হাইলাইট করতো। সো এটা আমাকে স্ট্যান্ড আউট করতো, প্রত্যেকটা কোম্পানিতে আমাকে আলাদা চোখে দেখছে এই জন্য। সো তোমার যদি রেটিং কম হয় বা কম হয়, অন্য দিক থেকে তুমি একটু কিছু দেখাও না, যদিও বা কোডিং স্কিল থাকলে তুমি যে কোনো কোম্পানিতেই চান্স পাচ্ছ, বাট অপটিমাইজলি বা এরকম বড় কোম্পানি বা বাইরের কোনো কোম্পানির সাথে তুমি যদি স্ট্যান্ড আউট হতে চাচ্ছ, তখন কিন্তু আরেকটু কিছু যদি এক্সট্রা হালকা এফোর্ট দিয়ে এক্সট্রা কিছু আনা। এমন না যে সলিড প্রিন্সিপাল এক্সপার্ট হয়ে যেতে হবে, এটা ইম্পসিবল ফ্রেশার অবস্থায়। ডিজাইন প্রিন্সিপাল এক্সপার্ট হওয়া এটা ইম্পসিবল, একজন ফ্রেশার কখনো পারবে না, মানে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট কখনো পারবে না এটা, কারণ ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতেই হবে তোমার থেকে, তারপরে জানতে পারবা। বাট থিওরিটা যদি শিখে যাও বেনিফিট, তুমি যদি একটু বেসিকটা জেনে যাও তাহলে হয়ে গেছে, তাদের কাছে এটা ইনাফ। তারা যদি একটু কারণ তুমি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, তুমি যখন ইন্টারভিউতে বসবা, কোডিং ইন্টারভিউ দিতে দিতে টাইম পুরোটাই চলে যাবে, লাস্টের দিকে অল্প টাইম থাকবে যেগুলো নিয়ে কথা বলার। তো এখানে সে ইন্টারভিউয়ার কখনো এক্সপার্ট কিছু ডিসকাস করতে পারবে না, হাই কোয়ালিটি কিছু ডিসকাস করতে পারবে না, তোমার থেকে জাস্ট বেসিকটা শুনে চলে যাবে যে সে। তো এইটাই বেসিকটা নিয়ে যদি শুনতে পারে তোমার এন্ড থেকে তাহলে ইনাফ, কারণ টাইম নেই তো অ্যাডভান্স কিছু নিয়ে ডিসকাস করার এখানে। সো বেসিকটা অ্যাটলিস্ট নিয়ে রাখো ওই কোডিং প্রবলেমের বাদে, কোডিং ছাড়া অন্য ব্যাপারগুলো। তো আমি ভাইকে রিকোয়েস্ট করবো যে আপনি জাস্ট আমাকে একটু ওই যে ওপির যে টপিকগুলোর কথা বলছেন ওগুলা, তারপরে ডিজাইন প্রিন্সিপাল, সলিড প্রিন্সিপাল, এই রিলেটেড কিছু কন্টেন্ট এবং টপিকগুলো, স্পেশালি টপিকগুলো কী কী একটু রিভাইজ করবে আর কতটুকু শিখবে, কারণ এগুলো শিখতে গেলে অনেক কিছু, বাট একজন ফ্রেশারের কতটুকু জানা দরকার সেটা যদি আপনি আমাকে লিমিট করে দেন তাহলে আমি তাদেরকে প্রোভাইড করতে পারতাম, তাহলে তাদের একটু ইন্টারভিউ নিতে প্রিপারেশন নিতে সুবিধা হইতো। ওয়েল ভাই, এখানে আসলে লিমিট করার জায়গাটা থাকে না, বাট এতটুকু বলতে পারি যে ফান্ডামেন্টাল জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি কাউকে বলবো না যে কাউকে আমি লিমিট করতে চাই না। সো যে আসলে যতটুকু পারে অতটুকু জানতে হচ্ছে। কারো হয়তো ক্যাপাবিলিটি বেশি, কেউ হয়তো একটু বেশি এই সব জায়গাতে ইনভলভ থাকতে চায়, সো সে বেশি জানুক। আর কারো হয়তো ক্যাপাবিলিটি যদি কম থাকে সে কম জানুক, বাট অ্যাটলিস্ট ফান্ডামেন্টালটা জানুক। সো আমার অ্যাডভাইস হবে যে অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল গুলো যতটুকু পসিবল জানার ট্রাই করা। লাইক সলিড প্রিন্সিপালের যে এস এর মানেটা কি, এল এর মানেটা কি, লিস্ট অফ প্রিন্সিপাল এই জিনিসটা আসলে কি, এটা যে আসলে ইনহেরিটেন্স কে বোঝাচ্ছি, এতটুকু জানাও। যার একটু ক্যাপাবিলিটি বেশি বা যে হয়তো বেশি টাইম ইনভেস্ট করতে পারতেছে, সে হয়তো আরেকটু ভেতরে ঢুকুক যে লিস্ট অফ প্রিন্সিপালটা আসলে কেন এটাকে লিস্ট অফ প্রিন্সিপাল বলা হয়েছিল এবং পরে এটা কিভাবে আসলে ইনহেরিটেন্স দিয়ে আমরা আসলে ইমপ্লিমেন্ট করি, এটা একটু জানুক। ইন্টারফেস সেগ্রিগেশন, লাইক আমাদের ছোট ছোট ইন্টারফেস বানাতে বলছে, এবার কেন ছোট ছোট ইন্টারফেস বানাবো, ইন্টারফেস বড় বানালে সমস্যাটা কি? যার ক্যাপাবিলিটি কম সে জাস্ট অল্প একটু জানুক, আস্তে আস্তে অন্যটা জানার ট্রাই করুক। যার ক্যাপাবিলিটি বেশি সে বেশিটাই জানার ট্রাই করুক, আস্তে আস্তে সেটা নিয়ে গ্রো করুক। সো ডিজাইন প্যাটার্ন তো অনেক ধরনের আছে, লাইক বিহেভিয়ারাল আছে, তারপর ফ্যাক্টরি টাইপের প্যাটার্ন গুলো আছে যেগুলা দিয়ে আমরা বিভিন্ন জিনিস কনস্ট্রাক্ট করি। সো 3 টাইপের ডিজাইন প্যাটার্ন আছে, ওই ডিজাইন প্যাটার্ন গুলো দেখুক। এবং ডিজাইন প্যাটার্ন গুলো আসছে একটা বই থেকে, যে গ্যাং অফ 4 খুব সম্ভবত বলে বইটার নাম। সো ওই বইয়ের মধ্যে অনেকগুলা ডিজাইন প্যাটার্ন আছে, বাট ওই বইয়ের বাইরেও আসলে প্র্যাকটিক্যালি কাজ করতে করতে গিয়ে কিন্তু আমরা অনেক ধরনের ডিজাইন প্যাটার্ন অ্যারাইজ হয়। সো কারো যদি পসিবল হয় ওই বইয়ের সামারি কিন্তু অনলাইনে অ্যাভেইলেবল, জাস্ট 2-3টা আর্টিকেলের মধ্যে ওরা সব ডিজাইন প্যাটার্ন গুলো কম্প্যাক্ট করে দিয়ে দেয়। সো কেউ যদি ট্রাই করতে চায়, প্রত্যেক 3 টাইপের ডিজাইন প্যাটার্ন আছে তো ওই বইতে, সো 3 টাইপ থেকে একটা একটা টাইপ করে দেখুক, একটা একটা টাইপ করে অ্যাপ্লাই করুক। কারো যদি মনে হয় যে না আমি একটা করে ট্রাই করছি, এখন আরেকটু বেশি ট্রাই করি, তো আরো 3-4টা নিয়ে ট্রাই করুক। কেউ যদি অ্যাকচুয়ালি সবগুলো ডিজাইন প্যাটার্ন দেখে ফেলে স্টুডেন্ট অবস্থায়, যেটা ভেরি আনলাইকলি, বাট কেউ যদি অ্যাকচুয়ালি দেখে ফেলে, সে তখন ওই
ওই বইয়ের বাইরে যে ডিজাইন প্যাটার্ন আছে এবং অ্যান্টি প্যাটার্ন বলতেও একটা ব্যাপার আছে। সো ওই জিনিসগুলো নিয়ে একটু এক্সপ্লোর করুক। জিনিসটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি গ্রো করা লাগবে এবং কন্টিনিউয়াসলি এক্সপ্লোর করতে থাকা লাগবে। আমি ফার্স্টে স্টার্ট করব ফান্ডামেন্টাল দিয়ে। আমি যদি সলিডের মিনিং না জানি, আমি সলিডের ডেপথে ঢুকতে পারবো। আমি আগে সলিডের মিনিংটা জানি, সলিডের মিনিংটা আমার জানা হয়ে গেছে, আমার কাছে সময় আছে, তখন আমি আস্তে 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 দেখতে যাই। আমি একটা ডিজাইন প্যাটার্ন জানছি, আমি আরেকটা ডিজাইন প্যাটার্ন জানি। সো দুইটা ডিজাইন প্যাটার্ন জানতে গেলে অবভিয়াসলি আমার আগে একটা ডিজাইন প্যাটার্ন জানতে হবে। সো আমি আসলে লিমিট করতে চাইবো না, বাট এতটুকু বলবো যে ফান্ডামেন্টাল দিয়ে স্টার্ট করতে, অ্যাটলিস্ট একটা ডিজাইন প্যাটার্ন জানতে, অ্যাটলিস্ট সলিডের মিনিংটা জানতে, অ্যাটলিস্ট ওপির যে একটা পিলার আছে, যে পলিমরফিজম কি, ইনহেরিটেন্স কি, পলিমরফিজম কোথায় অ্যাপ্লাই করি, ইনহেরিটেন্স কোথায় অ্যাপ্লাই করি, পলিমরফিজমের মধ্যে চলে আসে ভার্চুয়াল মেথড। সো পলিমরফিজম যদি আমি পারি, আমি ভার্চুয়াল মেথড সম্বন্ধে আইডিয়া নিব। ভার্চুয়াল মেথড যখন শিখে যাবো, তখন আমি ভার্চুয়াল মেথডের ভেতরে কেমনে জিনিসগুলা কাজ করে, ভার্চুয়াল টেবিল, ওগুলা নিয়ে আমি ইন ডেপথে ঢুকবো। ও ইন ডেপথে যখন আমার একটু আইডিয়া হয়ে যাবে, তখন আমি ল্যাঙ্গুয়েজ গুলা কিভাবে এই ভার্চুয়াল মেথড বা ভার্চুয়াল টেবিল গুলা অ্যাপ্লাই করে, জাভাতে কিভাবে করে, সি শার্পে কিভাবে করে, ওগুলা নিয়ে তখন আমি একটু অ্যাপ্লাই করতে যাব। আমি যদি সবই জেনে যাই, আমি হয়তো একদম অ্যাসেম্বলি লেভেলেও দেখতে পারি, আমার যদি ইন্টারেস্ট থাকে, সেটা ইন্টারেস্টের উপর। সো আমি জাস্ট পয়েন্ট আউট করে দিলাম যে হায়ারার্কিটা এরকম হওয়া উচিত, যে এইভাবে 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 করে আমি সামনে আগাবো। এনক্যাপসুলেশন জানলাম, অ্যাবস্ট্রাকশন জানলাম, দুইটা ডিফারেন্স কি, দুইটা কিভাবে অ্যাপ্লাই করি। সো এটা যখন জেনে গেছি, তারপর আমি আঁকাবো আমি আসলে ওই অ্যাক্সেস মডিফায়ার গুলা কোথায় কেমনে অ্যাপ্লাই করি, আমি কোথায় পাবলিক অ্যাপ্লাই করব, কোথায় প্রাইভেট অ্যাপ্লাই করব, কোথায় ইন্টারনাল অ্যাপ্লাই করব, ফান্ডামেন্টাল নলেজটা জানি। এরপর এই প্রত্যেকটা অ্যাক্সেস মডিফায়ার কি মিক্স করে আবার অ্যাক্সেস মডিফায়ার ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে সাপোর্ট করে। সো ওগুলা নিয়ে তখন আইডিয়া নেই। তারপর অ্যাক্সেস মডিফায়ার গুলো সম্বন্ধে যখন আইডিয়া হয়ে গেছে, অ্যাক্সেস মডিফায়ার গুলো কিন্তু ইন দা বিহাইন্ড কিভাবে কাজ করে, কিভাবে জিনিসগুলোকে রেস্ট্রিক্ট করতেছে, ব্যালাউ করতেছে রিফ্লেকশনের থ্রুতে, আমি ওইটা নিয়ে তখন আইডিয়া নিতে পারি। সো অ্যাকচুয়ালি শেষ নাই, বাট স্টার্ট কোথাও করা লাগবে। আমি এখনই বলতেছি না একেবারে ফ্রেশার হিসেবে আমাদেরকে একদম ভার্চুয়াল টেবিলে চলে যাওয়া লাগবে, বা রিফ্লেকশন সম্বন্ধে আইডিয়া না লাগবে, বা লেট বাইন্ডিং বা ওই যে আর্লি বাইন্ডিং সম্বন্ধে আইডিয়া না লাগবে, আমি বলতেছি না। বাট অ্যাটলিস্ট স্টার্ট করি, স্টার্ট করলে আস্তে আস্তে হয়তো আমি ইউনিভার্সিটি লেভেলে লেট বাইন্ডিং বা আর্লি বাইন্ডিং এর মানেটা জানবো না, বাট যখন জবে ঢুকবো বা ফার্স্ট জবটা করবো বা ফার্স্ট জবে প্রিপারেশন নিব, আমি যদি ইউনিভার্সিটিতে ইয়েটা জানি, রিফ্লেকশন কি, এটা সম্বন্ধে আইডিয়া থাকে, আমি ইউনিভার্সিটির শেষে বা জবে ঢুকার আগে লেট বাইন্ডিং আর্লি বাইন্ডিং নিয়ে আইডিয়া নিতে পারি। আমি যদি ইউনিভার্সিটিতে রিফ্লেকশন সম্বন্ধে আমার আইডিয়া ছিল না, বাট আমার অ্যাক্সেস মডিফায়ার গুলো সম্বন্ধে আইডিয়া ছিল বা ওপি সম্বন্ধে আইডিয়া ছিল, ইউনিভার্সিটি শেষে জবের আগে আমি রিফ্লেকশন সম্বন্ধে আইডিয়া নিতে পারবো। সো আমি যত দ্রুত স্টার্ট করব, যেই পর্যন্ত যাবো, আমার গ্রোথ তত হবে। সো ডেফিনেটলি আমি জাস্ট হায়ারার্কিটা বলে দিলাম যে এইভাবে এইভাবে আস্তে আস্তে করে আগাতে হবে। সো লিমিট নাই, বাট মানে যত আরেকটা জিনিস শিখবো আমি তত শেয়ার করবো, ভালো। রাইট, এবং আরেকটা জিনিস আমি শেয়ার করবো, সেটা হচ্ছে ইন্টারভিউ গুলোতে যেটা করে, যে ওরা অ্যাকচুয়ালি আপনাকে দেখতেছে আপনি কত পারেন। So আপনি যদি অ্যাকচুয়ালি পারেন, ওরা আরো ভেতরে ঢুকে। সো মানে ওরা একটু খুঁটাই দেখবে যে অ্যাজ এ ফ্রেশার তোমার আসলে রিফ্লেকশন নিয়ে আইডিয়া আছে কিনা, বা তোমার অ্যাক্সেস মডিফায়ার কোথায় কোনটা ইউজ করে আইডিয়া আছে কিনা। যখন দেখে আইডিয়া আছে, ওখানে আরেকটু ভেতরে ঢুকার ট্রাই করে। এমন না যে ভেতরে ঢুকে যদি আপনি বলতে না পারেন, ওরা আপনাকে সাথে সাথে এলিমিনেট করে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। আপনি যে জাস্ট বলতে পারছেন, কতটুকু স্টেপ পর্যন্ত যেতে পারছেন, ওটাই আপনার বেনিফিট, ওটাই আপনার বোনাস। ওরা জাস্ট আপনাকে এভাবে ইভ্যালুয়েট করে। অনেক সময় এমনও হয় যে আপনি হয়তো ফ্রেশারের জন্য অ্যাপ্লাই করতেছেন, বাট ওরা আপনাকে একটু ভালো রোলে দিয়ে দিবে যদি দেখে আপনার নলেজ বেস ভালো বা আপনার স্কিল ভালো। So, এমনও কিন্তু হয়। সো ফ্রেশার হিসেবে ফান্ডামেন্টাল গুলো জানা লাগবে, বাট আপনি যদি বেশি জানতে পারেন, ইউ ক্যান স্ট্যান্ড আউট। এক্স্যাক্টলি, বাট অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল জেনে গেলেও ইনাফ, বাট যত বেশি জানবা তত ভালো। তাহলে তত একটু ভালো। আমাকে টপিকগুলোর নাম বলে দিন আর কিছু রিসোর্স দিয়ে দিন, যেটা হচ্ছে যে যতটুকু পারবে শিখবে, দ্যাটস ইট। জি ভাই, আমি হচ্ছে আপনাকে প্রবলেম সলভিং এর যে দুইটা শীটের কথা বলছি ওইটা দিয়ে দিব। আর এডিশনাল আর কিছু মনে হয় চাচ্ছিলেন আমি রিসোর্সের হচ্ছে যে মধ্যে। তাহলে আমি লিখে দিব আপনাকে ওগুলা, ওগুলার লিঙ্কগুলো শিওর ভাই, লিখে আপনি দিলে আমাকে লিখে আপনি দিলে আমি আস্তে আস্তে শিওর। দিবেন আর কি, রিল্যাক্সে। শিওর ভাই। ঠিক আছে ভাই, তাহলে আস্তে আস্তে আমরা ইতিটা নিয়ে। আর আপনাকে মানে আমি অত্যন্ত দুঃখিত, আজকে হচ্ছে 11:30 বাজতেছে, অনেকক্ষণ ধরে আপনি কথা বলতেছেন। সো অ্যাকচুয়ালি আমি খুবই এনজয় করছি সেশনটা, স্পেশালি উইথ ইউ, এন্ড আলহামদুলিল্লাহ। really enjoyed it, and thank you so much for inviting me, and it আলহামদুলিল্লাহ, was an engaging and interactive session. ইনশাল্লাহ। তো সামনে আরও হবে ইনশাল্লাহ আপনার সাথে, আর অনেক ধরনের এঙ্গেজমেন্ট হবে আমাদের ইনশাল্লাহ। কারণ আমাদেরকে হচ্ছে যে ফ্রেশারদেরকে ট্রেন করাইতে হবে, যাতে করে তারা বড় স্বপ্ন দেখতে পারে অ্যাটলিস্ট। সো আপনাকে And অসংখ্য I অসংখ্য wish ধন্যবাদ। best জি,
and I wish best for the academy and really এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এরকম একটা একাডেমি মানে এই ধরনের অপরচুনিটি গুলা এই ধরনের এফোর্ট গুলা আপনাদের কাছ থেকে আসতেছে কমিউনিটিকে দেওয়ার জন্য বিকজ আপনারা সামনে আসতেছেন আপনারা এই সার্ভিস গুলা প্রোভাইড করতেছেন দ্যাটস ওয়াই কমিউনিটিটা আসলে বাড়তেছে আদারওয়াইজ কিন্তু আমরা বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কমিউনিটি গ্রো করতে পারবো না এই ধরনের ফ্যাসিলিটি গুলো না থাকলে এবং আমি যখন প্রবলেম সলভিং প্র্যাকটিস করতাম সিস্টেম ডিজাইন গুলো শিখতেছিলাম আমি কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রিসোর্স থেকে শিখতাম বিকজ ইন্ডিয়াতে আছে বলে দ্যাটস ওয়াই দে ক্যান গ্রো এন্ড দে ক্যান রিচ টু দ্য গ্লোবাল লেভেল আমাদের অ্যাকচুয়ালি জিনিসগুলো এখনো কমপ্লিটলি রেডি হয় নাই বলে আমরা এতদিন যেতে পারিনি বাট এখন যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা এই জিনিসগুলো এফোর্ট দিচ্ছেন এবং সামনে নিয়ে আসতেছেন আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারি যে সামনে হয়তো মেবি 5 বছর পর আমরা খুবই ভালো একটা ব্রাইট ফিউচার দেখতে পারবো ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই এগুলোই আমাদের উদ্দেশ্য যে আমাদের হচ্ছে আমরা ওই জন্য লং টার্মে কাজ করি যেমন কি আমার কোর্স ডিউরেশন আপাতত কমপ্লিট কম্পিটিটিভ প্রোগ্রামিং যেটা এটা 1 বছর 1 বছর লাগে কোর্সটা কমপ্লিটলি লাইভ ক্লাসগুলো শেষ করতে এবং রিসোর্সগুলো মোটামুটি 1.5 বছর 2 বছর লেগে যায় স্টুডেন্টদের শেষ করতে কারণ এটা ইম্পসিবল ভাই 6 মাসের মধ্যে আমি কি শিখাবো অনেকে জিজ্ঞেস করে যে অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে ভাই আপনাদের কোর্স ডিউরেশন এত বেশি কেন অমুক একাডেমির তো এতদিনে শেষ করে দেয় তো ভাই আপনিই বলেন যে আমি 6 মাসে এদেরকে কি দিতে পারবো কতটুকু বা শিখাইতে পারবো এতগুলো টপিক এতগুলো প্রবলেম সলভিং জি জি যে জিনিসটা আমার সারা জীবন ধরে লাগবে সেটার জন্য যদি 1 বছর ইনভেস্ট করতে না পারি সেটা তো আসলে এটাই ভাই মেক সেন্স করে না এক্স্যাক্টলি সো ওই জন্য আমরা ডিউরেশনগুলো বেশি রাখি এবং ফিউচারে যত কোর্স আসবে আমরা তো ডিফারেন্ট কোর্সের প্ল্যান করতেছি ইনশাল্লাহ যেগুলো হচ্ছে যে ফ্রেশারদের কাজে দিবে প্রত্যেকটারই ডিউরেশন আমরা বেশি রাখবো কারণ কিছু করার নেই ডিউরেশন যত বেশি দিবে স্টুডেন্টরা তত বেশি শিখবে কারণ জাস্ট শিখাই দিয়ে তো লাভ নেই ওদেরকে তো প্র্যাকটিস করে স্ট্রং করতে হবে আমি পড়াই দিলাম সে পড়লো তারপরে ভুলে গেল লাভটা কি হয়েছে আমি টাকাটা কামাই ফেলছি সে কিছু পায়নি কোনো দরকার আছে তো আমরা চাই যে শিখবে প্র্যাকটিসও করবে তারপরে সেটা মাথায় থেকে যাবে প্র্যাকটিস করার কারণে আপনি যেটা বলছেন যে আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি ভুলে যাবেন শিখলেও ভুলে যাবেন ওইটা আমরা চাই না ওই জন্য আমরা প্র্যাকটিসটা বেশি করাই আমরা যেমন কি আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্সে 1000 প্র্যাকটিস প্রবলেম দিই যাতে করে তারা প্র্যাকটিস করতে পারে ওই জন্য আমাদের 1 বছর সময় লেগে যাচ্ছে কিন্তু ওই যে সবাই চাই শর্টকাট তাড়াতাড়ি শিখবো তাড়াতাড়ি বেড়ে যাবো এটা তো পসিবল না এটাই তো সবার মেইন কথা হচ্ছে সবাই টাইম দিবা যেটাই শিখো ভাই যে রিসোর্সগুলো দিবে আমাদের কাছ থেকে যে রিসোর্স পাচ্ছ প্রত্যেকটাতে টাইম দিবা ইনশাল্লাহ ভালো ইমপ্রুভমেন্ট হবে আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মানে গাইডলাইন দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে এত সুন্দর একটা সেশনের জন্য তো এভাবে করে তাহলে এটা শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ফর হ্যাভিং